সারা জীবন যখনই আমি বিভিন্ন স্কুলের ব্যাকগ্রাউন্ডে কোরিয়ান ড্রামাগুলোতে এই বুলিং বা জার্গিং দেখতাম, তখন নিজের মনে শুধু একটা প্রশ্নই আসতো, আচ্ছা স্কুলের টিচার বা শিক্ষকেরা তখন কোথায় থাকে? তারা কেন এইসব বখাটে ছাত্রদের সামনে গিয়ে সাহস করে দাঁড়ায় না? এরা তো দিন শেষে শুধু স্টুডেন্টই, তাই না? কিন্তু এইসব নাটকে এই উত্তরটা সবসময় কেমন যেন কমন আর জ্ঞান জ্ঞানে হয়। বোলিং করা ওইসব ছেলেদের বাবা মা হয় দেশের মস্ত বড় কোটিপতি, না হলে বিশাল বড় কোনো রাজনীতিবিদ বা তবে অবশেষে দক্ষিণ কোরিয়ার ডিরেক্টর আমার মনের কথা শুনতে পেরেছে। তারা এমন এক দুর্দান্ত সিরিজ বানিয়েছে যেখানে স্কুলের নতুন টিচার এইসব বখাটে মাস্তান ছাত্রদের তো তোয়াক্কা করেই না, উল্টো তাদের এই ক্ষমতাশীল বাবা মাকেও এক পয়সার পাত্তা দেয় না। এই টিচার স্কুলে এসে ছাত্রদের সাথে কোনো ভালোবাসার আলাপ পারে না, বরং সোজা হাত পা চালিয়ে তাদের হাড় মাংস এক করে দেয়। আর প্রথম পর্ব দেখেই এই সিরিজটি পুরোপুরি আমার মনে জায়গা করে নিয়েছে। তো চলো আর দেরি না করে গল্পটি শুরু করা যাক। তো গল্পের শুরুতে আমরা মিন নামের এক শান্তশিষ্ট ছেলেকে দেখতে পাই, যে কিনা ক্লাস 11 এর ছাত্র। স্কুলে কিছু বখাটে ছেলের অত্যাচারের কারণে মিনের স্কুল লাইফটা একেবারে নরক হয়ে উঠেছিল। বেচারা প্রতিদিন স্কুলে যাওয়ার সময় মনে মনে শুধু একটাই উইশ করত, রাস্তায় যেন তার একটা মস্ত বড় অ্যাক্সিডেন্ট হয়ে যায় আর সে যেন কোমায় চলে যায়। এরপর যখন তার জ্ঞান ফিরবে ততদিনে যেন তার স্কুল লাইফটাই শেষ হয়ে যায়। ভাবা যায় স্কুলের অত্যাচার একটা বাচ্চার মনকে কতটা বিষিয়ে তুলতে পারে। মিন যখন স্কুলে পৌঁছায় তখনই আমরা দেখতে পাই তার লাইফটা কেন এত বড় জাহান্নাম হয়ে উঠেছিল। সেই স্কুলের ছাদে তাকিয়ে দেখে যে তাদের ক্লাসে এক অন্য ছাত্র যার নাম সুক, সে ছাদের একেবারে কিনারায় দাঁড়িয়ে আছে এবং দেখতে দেখতে সে ওখান থেকে নিচে লাফিয়ে পড়ে সুসাইড করে নেয়। আসলে কিছুদিন আগে স্কুলের সেই গ্যাংস্টার বা বখাটেরা সুকে পুরো স্কুলের সামনে চরম অপমান করে তার হাতে এক ঘরে লাঠি ধরিয়ে দিয়েছিল। এই লাঠি যার হাতে থাকে সে হয়ে যায় পুরো স্কুলের সব থেকে বড় জোকার বা চাকর। কিন্তু এই বখাটেরা হঠাৎ সুকের উপর কেন এত খেপে গেল জানো? কারণ কয়েকদিন আগে ক্লাসের মেইন লিডার হিয়ন যখন ম্যামের লেকচার বাদ দিয়ে নিজের ফোনে অন্য ভিডিও দেখছিল, তখন ম্যাম ভদ্রতার খাতিরে তাকে ফোনটা বন্ধ করতে বলে। কিন্তু সেই বেয়াদব ছেলে উল্টো ম্যামকে চরম অপমান করে আর বলে যে ওনার পড়ানো নাকি একেবারে ফালতু আর থার্ড ক্লাস। নিজে টিচারকে ওভাবে অপমান হতে দেখে সুক আর নিজেকে ধরে রাখতে পারেনি। সে এক ঝটকায় উঠে গিয়ে সজোরে হিয়নকে একটা চর কষিয়ে দেয় আর ব্যাস, হিয়নের সাথে লাগার অপরাধে হিয়ন আর তার পুরো চামচা গ্যাং সবাই মিলে সুকের জীবনটা একেবারে তেজপাতা বানিয়ে দেয়। মিন অবশ্য সুকের এইসব চটফটানি আর কষ্ট চোখের সামনে প্রতিদিন দেখতে পেত, কিন্তু নিজের ভয়ে সে কখনো ট্রু শব্দটি করারও সাহস পায়নি। সুক যখন এই অত্যাচারের বিচার চাইতে স্কুলের বাকি টিচারদের কাছে গিয়েছিল, তখন সে দেখে শিক্ষকেরা নিজেরাই নিজেদের চাকরি আর জীবন বাঁচানোর টেনশনে কাঁপছে। কারণ ঠিক 2 বছর আগে এই স্কুলের এক বখাটে ছাত্র অন্য এক টিচারকে মার্ডার করে ফেলেছিল। সুক তখন বুঝতে পারে যে এই চরম অভিশাপ থেকে বাঁচার মতো আর কোনো উপায় নেই। তাই এই চরম হতাশা থেকে সে নিজের জীবনটা শেষ করে দেয়। সুকের মৃত্যুর পর পুলিশ যখন স্কুলে ইনভেস্টিগেশন করতে আসে, তখন মিন মনে মনে একটু আশার আলো দেখতে পায়। সে ভাবে এবার হয়তো এই নরক থেকে তারা মুক্তি পাবে। কিন্তু পুলিশের সামনে সেই বখাটেরা মিনের কান মুচড়ে তাকে ওয়ার্নিং দিয়ে বলে, বেশি উড়িস না, পুলিশ আমাদের চুলটাও ছিঁড়তে পারবে না। আর বাস্তবে ঠিক সেটাই হয়। পলিটিক্যাল পাওয়ারের জোরে কেসটা এক তরিতে ধামাচাপা পড়ে যায়। পুলিশ চলে যেতেই হিয়ং এর জ্ঞান মিনের হাতে আবারও সেই এক ঘরে লাঠি এনে ধরিয়ে দেয়। মিন তখন সহ্য করতে না পেরে সুকের মতোই ছাদ থেকে লাফ দিতে চলে যায়, কিন্তু শেষ মুহূর্তে সে ভয়ে পিছিয়ে আসে। এরপর সে যখন মন খারাপ করে ক্লাসরুমে ফিরে আসছিল, তখনই হিয়নের এক চামচা বিনা কারণে মিনের উপর লাথি ঘুষি চালাতে শুরু করে। ক্লাসে বাকি সবাই বরাবরের মতোই তামাশা দেখছিল এবং কেউই মিনকে বাঁচাতে এগিয়ে আসে না। কিন্তু ঠিক তখনই ক্লাসের দরজার ওপার থেকে এক রহস্যময় ব্যক্তি এন্ট্রি নেয় এবং সে এক ফ্লাইং কিকে সে বখাটে ছাত্রটাকে শূন্যে উড়িয়ে দেয়। হঠাৎ ক্লাসরুমের ভেতর এই মারপিট দেখে সব ছাত্র পুরো হা হয়ে যায়। ওদিকে মার খাওয়া বখাটে ছেলেটি যখন রাগে ফুসতে ফুসতে ওই লোকটিকে মারার জন্য তেড়ে আসে, তখন সেই রহস্যময় ব্যক্তি তাকে আরো 2-4টে কড়া ওর বসিয়ে দেয়। নিজের সীমানার মধ্যে থাক, আমি তোর যে বয়সে অনেক বড়, সো সম্মান দিয়ে কথা বলতে শেখ। ঠিক তখনই ক্লাসের মেইন ডন হিয়ন আর তার গ্যাং নিয়ে সামনে আসে। সে বেশ দেওয়াল দেখিয়ে জিজ্ঞেস করে, এই মিস্টার, আপনি নিজেকে কি ভাবেন শুনি? আপনার পরিচয়টা কি? তখন সেই ব্যক্তি মুচকি হেসে জানায় যে সে হলো এই স্কুলে জয়েন করা এক নতুন টিচার, যার নাম হলো চই। হিয়ন তখন শকুনের মতো হেসে বলে, ও
তাহলে আপনি একজন টিচার। আইন অনুযায়ী কিন্তু কোনো শিক্ষক তাদের ছাত্রদের গায়ে হাত তুলতে পারবে না। বন্ধুরা তাড়াতাড়ি ক্যামেরা বের করো আর ওনার এই জুলুমের ভিডিও রেকর্ড করো। অন্য এক বখাটে তখন টিচার চুইকে চ্যালেঞ্জ করে বলে, কি টিচার, ক্যামেরার সামনে এখন মারার সাহস আছে তো? চুই তখন বলে, আরে তোরা যখন এত করে রিকোয়েস্ট করছিস তখন তোর ইচ্ছাটা আমি পূরণ না করে যাই কি করে? এই বলে চুই কোনো ক্যামেরা তোয়াক্কা না করে সোজা ওই বখাটে মুখের উপর ক্যামেরার সামনে ধুমধাম আরো কয়েকটা চর কষিয়ে দেয়। টিচার এই চণ্ডী রূপ দেখে পুরো ক্লাসের ছাত্রদের কলিজা এক নিমিষে শুকিয়ে যায়। কিছুক্ষণ পর স্কুলের প্রিন্সিপাল হন্তদন্ত হয়ে সেখানে ছুটে আসে আর চুইয়ের কলার ধরে জিজ্ঞেস করে, আপনি নিজেকে কি ভাবেন? স্কুলের ভেতর ছাত্রদের এভাবে মারার সাহস পান কোথায়? চুই তখন হেডমাস্টারকে এক মস্ত বড় ঝটকা দেয় আর নিজের আইডি কার্ডটা দেখায়। সে জানায় যে সে কোনো সাধারণ টিচার না, বরং সে হলো সরকারি শিক্ষা সুরক্ষা দপ্তর থেকে পাঠানো একজন স্পেশাল ইন্সপেক্টর। দক্ষিণ কোরিয়ার শিক্ষা মন্ত্রক এই নতুন ডিপার্টমেন্ট তৈরি করেছে মূলত সেই সব বখাটে ছাত্রদের সাইজ করার জন্য যারা বুলিং করে নিজেদের বন্ধুদের মরতে বাধ্য করে, আর সেই সব দুর্নীতিবাজ স্কুল ও পুলিশদের শাস্তি দেওয়ার জন্য যারা কিনা ক্ষমতার জোরে এইসব মার্ডার কেস ধামাচাপা দেয়। হেডমাস্টার তখন কাচুমাচু হয়ে বলে, তা ঠিক আছে স্যার, কিন্তু তাও তো সরকারি নিয়ম অনুযায়ী আপনি ছাত্রদের মারতে পারেন না। চৈ তখন হেডমাস্টারের মুখের উপর বলে, হ্যালো মিস্টার, আমাদের ডিপার্টমেন্টে এইসব বখাটে জানোয়ারদের লাথি ঘুষি মারার ফুল পারমিশন আছে। লাঠির চোট তো কখনো কথাই গলে না, তাই আমাদের ডিরেক্ট মারার কোনো প্রবলেম নেই। হেডমাস্টার তখন চৈকে টেনে নিয়ে নিজের অফিসে নিয়ে যায় আর তাকে বোঝানোর চেষ্টা করে যে চৈর এই লাঠি পিটার নিয়ম এই স্কুলে খাটবে না, কারণ এই স্কুলে দেশের মস্ত বড় বড় ভিআইপি ঘরের সন্তানেরা পড়াশোনা করে। চৈ তখন হাসি মুখে বলে, আরে আমি তো ঠিক এইরকম ভিআইপি ক্লাসেরই দায়িত্ব নিতে এসেছি। সুপ যে ক্লাসে পড়তো আমি কাল থেকে ওখানেই ক্লাস নেব। হেডমাস্টার তখন কপালে হাত দিয়ে বলে যে ওই ক্লাসে হিয়ন নামের একটা ছেলে আছে যার বাবা দেশের শাসক দলের মস্ত বড় পলিটিশিয়ান আর অনেক বেশি ক্ষমতাশীল একজন মানুষ। চৈ তখন হেসে বলে, আরে কোনো ব্যাপার না, ওই হিয়নই তো কাল থেকে আমার সব থেকে প্রিয় পাত্র হতে চলেছে। পরদিন সকালবেলা চৈ যখন ক্লাসরুমে ঢুকে তখন স্কুলের সেই বখাটেরা মনে মনে ভাবে, ব্যাস আমাদের যমরাজ চলে এসেছে, আজ আমাদের কপালে নির্ঘাত শনিদশা আছে। চৈ তখন খুবই শান্তভাবে ক্লাসের রোল কল করতে শুরু করে। ডাকতে ডাকতে সে যখন মৃত স্টুডেন্ট সুকের নামে এসে থামে তখন সে পুরো ক্লাসের দিকে তাকিয়ে তাদের সবাইকে জিজ্ঞেস করে, আচ্ছা তোমাদের এই বন্ধুটি হঠাৎ কেন ছাদ থেকে লাফিয়ে আত্মহত্যা করলো? তোমরা কি কেউ জানো? ঠিক তখনই হিওর এক চামচা ক্লাসের পিছনে বসে কিছুটা ইয়ার্কি মেরে ফাজিল স্টাইলে বলে ওঠে, আরে স্যার, ও তো আসলে পড়াশোনায় একেবারে ফেলুদা ছিল, ক্লাসে পড়া একদমই সহ্য করতে না পেরে বোকার মতো নিজের জীবনটা শেষ করে দিয়েছে। ছেলেটির মুখে মৃত স্টুডেন্টের নামে এরকম ফালতু উপহাস শুনে চোয়ের মাথার রোগ এক সেকেন্ডে চড়ে যায়। সে এক লাফে ক্লাসের পিছনে চলে যায় আর সেই ফাজিল ছেলেটার চুল ধরে সোজা টেবিলের উপর আছাড় মারে। চোই রাগে বলতে থাকে, তোমাদের চোখের সামনে তোমাদের একটা বন্ধু মারা গেল আর আজ পর্যন্ত তোমাদের মনে বিন্দু মাত্র অনুতাপ দেখা দিল না, তোমরা কি আজও মানুষের বাচ্চা? চোয়ের মুখে এইসব কথা শুনে বাকিরা একদমই চুপ হয়ে যায়। চৈ তখন পুরো ক্লাসকে পানিশমেন্ট বা শাস্তি হিসেবে মেঝেতে বুক ডাউন দেওয়ার নির্দেশ দেয়। টিচারের ভয়ে সব ছাত্র যখন মেঝেতে বসতে যাবে ঠিক তখনই ক্লাসে মেইন ডন হিয়ন চেয়ারে বসে কড়া গলায় বাকিদের অর্ডার দেয় যে খবরদার তোমাদের মধ্যে কেউ মেঝেতে নামবে না, যে যেখানে আছো চুপচাপ সেখানেই বসে থাকো। হিয়নের হুকুম শুনে সব ছাত্র ভয়ে আবার যে যার জায়গায় পুতুলের মতো স্থির হয়ে দাঁড়িয়ে পড়ে। হিয়ন তখন চেয়ারে পা তুলে চোয়ের দিকে তাকিয়ে বলে, কি টিচার, দেখলে তো এই ক্লাসের ছেলেরা তোমার চেয়ে আমাকে কত বেশি ভয় পায় আর আমাকে কত বেশি রেসপেক্ট করে। চৈ তখন হিয়নের সামনে গিয়ে একটা মিষ্টি হাসি দিয়ে বলে, ও আচ্ছা তাই নাকি? আর এই কথা বলার পরের সেকেন্ডে চৈ হিয়নের চুলের মুঠি ধরে সোজা ডেস্কের উপর ধরাম করে এক আছাড় মারে। চৈ হিয়নের মুখ টেবিলের সাথে চেপে ধরে বলে, কি রে, অনেক তো দেমাক দেখালি, এবার তোর কত শক্তি আছে বুক ডাউন দিয়ে আমাকে দেখা। হিয়ন তখন ব্যথায় আর ভয়ে পুরো কেঁদে ফেলার জোগাড় হয় আর সে কুই কুই করতে করতে মেঝেতে নেমে বুক ডাউন দেওয়া শুরু করে। হিয়নকে ওইভাবে সাইজ হতে দেখে ক্লাসে বাকি বখাটেরাও আর এক সেকেন্ড দেরি না করে তাড়াতাড়ি মেঝেতে শুয়ে বুক ডাউন দেওয়া শুরু করে দেয়। এরপর সিন শিফট হয়ে আমরা লাঞ্চ বা দুপুরে খাবারের সময় স্কুলের ডাইনিং হলে দৃশ্য দেখতে পাই, যেখানে হিয়ন বরাবরের মতোই নিজের মাস্তানি দেখিয়ে লাইনের নিয়ম ভেঙে একেবারে সামনে গিয়ে খাবার নিতে দাঁড়িয়েছিল। ঠিক তখনই টিচার জয় হিয়নের একদম সামনে এসে দাঁড়ায় আর তার প্লেটের দিকে তাকিয়ে বলে, কি রে, তুই কি জন্ম থেকে এত বড় ছোট লোক নাকি? খাবার খাওয়ার জন্য কি তোকে লাইনের নিয়ম শেখাতে হবে? তাড়াতাড়ি লাইনের একেবারে
একেবারে পিছনে গিয়ে দাঁড়া। হিয়ন অবশ্য চোরের কথা এক কান দিয়ে ঢুকিয়ে অন্য কান দিয়ে বের করে দেয়। সে কিচেনের কর্মীদের কাছ থেকে জোর করে খাবার কেড়ে নিয়ে মিনের প্লেটের উপর ছুঁড়ে ফেলে দেয়। হিয়ন যখন মিনকে চোখ রাঙাচ্ছিল ঠিক তখনই তার পিছন থেকে ধেয়ে আসে টিচার চোয়ের এক মস্ত বড় লাথি। চোই হিয়নের পিঠে এমন এক সজোরে লাথি মারে যে হিয়ন পুরো ডাইনিং হলের মেঝেতে ছিটকে গিয়ে পড়ে। চোই তখন হিয়নের দিকে এগিয়ে গিয়ে বলে, আরে ভাই কিছু মনে করিস না, আসলে কোনো জানোয়ার যখন মানুষের নিয়ম না মানে তখন তাকে লাথি মারা ছাড়া আমার কাছে আর কোনো অপশন থাকে না। টিচার চোই যখন হিয়নকে পুরো ডাইনিং হলের সামনে লাথি মেরে মাটিতে ফেলে দেয় তখন হিয়নের সম্মানে মস্ত বড় এক ধাক্কা লাগে। আর চোই তো তাকে শুধু লাথি মেরে ক্ষান্ত হয় না, বরং হিয়নকে হুকুম দেয় যে মেঝেতে যে খাবারগুলো পড়েছে সেগুলো যেন সে নিজ হাতে পরিষ্কার করে। হিয়ন তো রাগে কাঁপতে কাঁপতে নিজের চামচাদের নিয়ে ওখান থেকে চলে যায়। আর এই সব কিছু রাগ ঝাড়ে বেচারা মিনের উপর। মিনকে আচ্ছা করে পিটিয়ে হিয়ন যখন বাড়ির দিকে রওনা দেয় তখনও সে জানতো না যে বাড়িতে তার জন্য একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। হিয়ন বাড়ি ফিরে দেখে সেই পাগল টিচার চোই অলরেডি তার ড্রয়িং রুমের সোফায় বসে হিয়নের বাবার সাথে খুশ গল্প করছে। হিয়নের বাবা রিউ যখন চোইকে জিজ্ঞেস করে যে সে কে, তখন চোই বলে, আরে আমি আপনার এই অমানুষ ছেলেকে একটু শাসন করতে এসেছি, ও তো স্কুলের নিয়ম কানুন কিছুই মানে না। রিউ তখন চোর এত বড় সাহস দেখে রেগে আগুন হয়ে যায় আর তাকে হুমকি দিয়ে বলে, আপনি যদি আমার ছেলের ব্যাপারে নাক গলান তবে আমি আপনার অবস্থা খুব খারাপ করে দিব। চোই তখন একগাল হেসে বলে, আরে ভাই খারাপ অবস্থা তো আপনি অলরেডি করেই রেখেছেন, সো নতুন করে আর কি করবেন, চলুন হিয়ন বাবু, আপনার স্কুল এখনো শেষ হয়নি। এই বলে চোই সবার সামনে হিয়নের কান ধরে টেনে হিস্টে বাড়ি থেকে বের করে নিয়ে যায় আর সোজা স্কুলে নিয়ে গিয়ে তাকে দিয়ে টয়লেট পরিষ্কার করায়। হিয়ন তখন চোইকে ফাঁসানোর জন্য নিজের মাথা নিজেই দেয়ালে ঠুকে ফাটিয়ে ফেলে আর বাবাকে ডেকে বলে যে টিচার তাকে মেরেছে। কিন্তু চোই এক কথাতেই রিউকে চুপ করিয়ে দেয় আর বলে যে আপনার ছেলে এতটাই গাধা যে সে আমাকে ফাঁসাতে গিয়ে নিজেই নিজের মাথা ফাটিয়ে ফেলেছে, এখানে আমার কোনো দোষ নেই। হিয়ন যখন বারবার মিনের উপর অত্যাচার করছিল তখন টিচার চুই মিনকে আড়ালে ডেকে একটা বড় লাইফ লেসন দেয়। সে মিনকে বলে, দেখো মিন, তুমি যদি নিজের আত্মরক্ষা করতে না পারো তবে কোনো লজ্জার বিষয় না, তুমি ওই পরিস্থিতি থেকে পালিয়ে যেতে পারো। চোই তখন মিনকে প্রতিদিন সকালে দৌড়ানোর প্র্যাকটিস করাতে যায় যাতে সে অন্তত বখাটেদের হাত থেকে দৌড়ে পালাতে পারে। রাতে ডিনারের সময় চোই মিনের কাছে তার বাবা মায়ের কথা জানতে চায়। তখন মিন খুব মন খারাপ করে জানায় যে তার বাবা মা সবসময় নিজেদের কাজ নিয়ে এতটাই ব্যস্ত থাকে যে মিনের দিকে তাকানোর সময় তাদের একদমই নেই। চোই তখন মিনের কাঁধে হাত রেখে বলে, আরে আরে তোমার বাবা মা নেই তো কি হয়েছে, আজ থেকে যে কোনো সমস্যা পড়লে আমাকে ভরসা করতে পারো। চোর এইসব কথা শুনে মিনের চোখে পানি চলে আসে আর সে অনেকদিন পর বাঁচার এক নতুন আশা খুঁজে পায়। ওদিকে হিয়নের বাবা রিউ একদমই কিন্তু দমে যাওয়ার পাত্র ছিল না। সে সোজা দেশের শিক্ষামন্ত্রীর কাছে গিয়ে তর্কাতর্কি শুরু করে আর হুমকি দিয়ে বলে যে মন্ত্রী যদি এই মুহূর্তে চোয়ের ওই আজব শিক্ষা সুরক্ষা দপ্তর বন্ধ না করে তবে পলিটিশিয়ানরা মিলে মন্ত্রীর গদি টলিয়ে দিবে। রিউ বেশ ভাব নিয়ে ওখান থেকে বেরিয়ে নিজের আসন্ন নির্বাচনের এক বিশাল প্রেস কনফারেন্সে যোগ দিতে চলে যায়। কিন্তু মঞ্চে ওঠা ঠিক আগ মুহূর্তেই রিওর পায়ের তলা থেকে মাটি সরে যায়। সে দেখে সেখানে থাকা সব কয়টি বড় স্ক্রিনে রিওর বিশাল দুর্নীতির খতিয়ান আর বিভিন্ন মহিলার সাথে তার অবৈধ সম্পর্কের সব ছবি ও ভিডিও এক এক করে ফাঁস হয়ে যাচ্ছে। চারপাশ থেকে সাংবাদিকরা তাকে ছেকে ধরে প্রশ্ন করতে শুরু করলে রিও প্রাণ বাঁচাতে পেছনের এক হলে গিয়ে লুকিয়ে পড়ে। সেখানে গিয়ে সে দেখে মন্ত্রী মহোদয় আগে থেকে সেখানে বসে মুচকি হাসছে। রিও তখন রাগে ফেটে পড়ে মন্ত্রীকে জিজ্ঞেস করে, আপনি আমার সাথে এই কাজটা কেন করলেন? মন্ত্রী তখন শান্ত গলায় বলে যে আরে ভাই, তুমি তো আমাকে বলেছিলে আমার এই ডিপার্টমেন্ট বা অফিসটা বন্ধ করে দিতে, তো আমি ভাবলাম অফিস বন্ধ করার আগে তোমার মতো আগাছাগুলো আগে পরিষ্কার করা দরকার। গত 2 বছর ধরে আমি এই প্ল্যানটা তৈরি করেছি এবং যারা যারা আমার এই কাজে বাধা দেবে সবার অবস্থা তোমার মতোই হবে। তখন রিউ বলে, দেশে তো আমার চেয়েও খারাপ অনেক পলিটিশিয়ান আছে, তবে কেবল আমাকেই কেন টার্গেট করলেন? মন্ত্রী তখন সত্যটা ফাঁস করে আর বলে যে আসলে আমার মেইন টার্গেট তুমি নও রিও, আমার মেইন টার্গেট হলো তোমার ছেলে হিয়ন। কারণ আমি জানি একটা গাছের গোড়া কেটে দিলে তার ডালাপালা এমনিতেই শুকিয়ে যায়। তুমি যখন জেলে যাবে তখন তোমার ওই অহংকারী ছেলের উপর ক্ষমতার ছায়া সরে যাবে, তখন তাকে সাইজ করা আমার জন্য ডাল ভাত হয়ে যাবে। মন্ত্রীর এইসব কথা অক্ষরে অক্ষরে ফলেও যায়। রিউকে পুলিশ গ্রেফতার করে নিয়ে যাওয়ার পর দিন থেকেই স্কুলের চিত্র পুরো বদলে যায়। যে হিয়ন কাল পর্যন্ত স্কুলের রাজা ছিল আজ সেই হিয়নকেই স্কুলের অন্য বখাটেরা মিলে ঘেরাও করে আর তার হাতে সেই অপমানের
এক ঘরে লাঠি ধরিয়ে দেয়। হিয়ন এই অপমান সহ্য করতে না পেরে পুরো পাগল হয়ে যায় আর ডিসাইড করে যে সে সবকটি ছাত্রকে পুড়িয়ে মারবে। সে সবার গায়ে পেট্রোল ঢেলে যখনই আগুন জ্বালাতে যাবে ঠিক তখনই টিচার জয় সেখানে এসে এন্ট্রি নেয়। জয় হিয়নের সামনে দাঁড়িয়ে আয়েশ করে একটা সিগারেট ধরায়। হিয়ন তখন ভয়ে কুকড়ে যায়, কারণ জয়ের হাতে জ্বলন্ত সিগারেট মানে যে কোনো মুহূর্তেই আগুন লেগে যেতে পারে। হিয়ন চিৎকার করে বলে, স্যার প্লিজ ওটা নিভিয়ে ফেলুন, না হলে আমরা সবাই পুড়ে মরবো। এদিকে টিচার জয় তো হিয়নের কথায় কর্ণপাত না করে উল্টো আগুনটা আরো উস্কে দেয়। হিয়ন তখন পাগলের মতো এদিক ওদিক দৌড়াতে থাকে আর জয়ের কাছে নিজের জীবন ভিক্ষা চায়। জয় তখন আগুনটা নিভিয়ে দিয়ে হিয়নের কলার ধরে বলে, কিরে মরণের ভয়ে এখন এত কাঁপছিস কেন? তোর বন্ধু সুকো যখন ছাদ থেকে লাফ দিচ্ছিল তখন সেও ঠিক এভাবেই ভয়ে কাঁপছিল, কিন্তু তোর মতো অমানুষের বুলিং আর অত্যাচারের কারণে সে মরতে বাধ্য হয়েছিল। তুই এখন যতই কান্নাকাটি করিস না কেন, সুক কিন্তু আর কোনোদিনও ফিরে আসবে না। তোকে আজীবন এই অপরাধবোধ নিয়ে তিলে তিলে মরতে হবে। এরপর আমরা এক ফ্ল্যাশব্যাকে দেখতে পাই যে সুক যখন বুলিং এর শিকার হয়েছিল সে কিন্তু একদমই চুপ থাকেনি। সে তার বাবাকে নিয়ে স্কুলের প্রিন্সিপালের কাছে নালিশ করেছিল, কিন্তু হিয়নের বাবার পাওয়ারের কাছে প্রিন্সিপাল উল্টো সুকের বাবাকে অপমান করে আর স্কুল থেকে বের করে দেয়। এমনকি সুকের বাবার চাকরিটাও কেড়ে নেয়। সুক যখন হিয়নের পায়ে ধরে কান্নাকাটি করে বলছিল, হিয়ন প্লিজ আমার বাবাকে রেহাই দাও, উনি একদম নির্দোষ, তখন হিয়ন পিশাচের মতো হেসে সুককে বলেছিল, তোর বাবাকে বাঁচাতে চাইলে তুই নিজে গিয়ে মরে যা। আর ঠিক সেই কারণেই বেচারা সুক নিজেকে শেষ করে দিয়েছিল, যাতে করে তার বাবাকে এত কষ্ট পেতে না হয়। এই সব সত্য সামনে আসার পর হিয়ন আর তার পুরো গ্যাংকে পুলিশ গ্রেফতার করে আর সুকের কেসটা আবার নতুন করে রিওপেন করা হয়। জয়ের মিশন সাকসেসফুল হওয়ায় তিনি এবার স্কুল থেকে বিদায় নেয়। এরপর আমরা দেখতে পাই টিচার জয় এক কবরস্থানে গিয়ে একটি মেয়ের কবরে ফুল দিচ্ছে। সেখানে শিক্ষামন্ত্রী আগে থেকে উপস্থিত ছিলেন। বোঝা যায় যে এই মেয়েটি ছিল মন্ত্রীর মেয়ে, যে কিনা 2 বছর আগে বুলিং এর শিকার হয়ে মারা গিয়েছিল। সেই শোক থেকে মন্ত্রী আর জয় মিলে এই অপারেশন বুলিং ফ্রি স্কুল মিশনটি শুরু করেছে। ওদিকে বাইরে কিন্তু এতক্ষণে এই শিক্ষা সুরক্ষা দপ্তর নিয়ে তুলকালাম শুরু হয়ে যায়। সাধারণ মানুষ আর বুদ্ধিজীবীরা বলতে শুরু করে যে একজন টিচার হয়ে ছাত্রদের এইভাবে মারধর করা কি ঠিক হবে? মানবাধিকার বা হিউম্যান রাইটস এখন কোথায়? শিক্ষামন্ত্রী তখন লাইভে এসে সাংবাদিকদের কড়া জবাব দেয়। সে সবাইকে ধমক দিয়ে বলে, আপনারা মানবাধিকারের কথা বলছেন, যখন প্রতিদিন বুলিং এর কারণে একটা বাচ্চা মারা যায় তখন আপনাদের মানবাধিকার কোথায় থাকে? এমনকি স্কুলের টিচাররা এখন ছাত্রদের শাসন করতেও ভয় পায়, কারণ ছাত্ররা এখন স্কুলের বদলে বাইরে গ্যাংস্টারদের সাথে আড্ডা দেয়। আমাদের দায়িত্ব হলো স্কুলকে আবার সেই নিরাপদ জায়গায় ফিরিয়ে আনা, যেখানে ছাত্ররা ভয়হীনভাবে পড়াশোনা করতে পারবে। আর এই কাজে যদি আমাকে ভায়োলেন্স বা শক্তি ব্যবহার করতে হয় তবে আমরা তাই করব। মন্ত্রীর এই স্পিচের পরে আমাদের গল্পের দ্বিতীয় ফেজ বা ধাপ শুরু হয়। এবার আমরা দেখতে পাই বুন নামে এক নতুন ছাত্র, যে কিনা কো ইন নামে টেকনিক্যাল স্কুলে ভর্তি হতে যাচ্ছে। এই স্কুলটা অনেকটা আমাদের দেশে ভোকেশনাল সেন্টারের মতো, যেখানে হাতে কাজ শেখানো হয়। কিন্তু বুন যখন স্কুলের ভেতরে ঢুকে তখন তার মনে হয় যে সে কোনো স্কুলে নয়, বরং কোনো পরিত্যক্ত যুদ্ধক্ষেত্রে ঢুকে পড়েছে। দেয়ালগুলো ভাঙা, চারদিকে জঞ্জাল, আর ক্লাসের ভিতরে ছাত্র বলতে যা আছে তাদের সবাইকে দেখে মনে হচ্ছে তারা এক একটা আন্ডারওয়ার্ল্ডের মাস্তান। কলেজের এই অবস্থা দেখে সে বেশ চমকে ওঠে। ঠিক তখনই ওখানকার এক ছাত্র হুট করে বুনকে মারতে তেড়ে আসে। নিজের জীবন বাঁচাতে বুন তখন জলদি পকেট থেকে কিছু টাকা বের করে তাকে ঘুষ বা প্রোটেকশন মানি হিসেবে দিয়ে দেয়। বুনের এই অবস্থা দেখে সেই ছেলেটি একটু দয়া হয়। সে তখন বুনকে সাবধান করে দেয় যে এই স্কুলটি বাইরের অন্য সাধারণ স্কুলের মতো না, তাই এখানে তাকে প্রতিটা মুহূর্ত খুবই সতর্ক ও সাবধানে থাকতে হবে। এই কথা শুনে বেচারা বুন মনে মনে বেশ ভয় পেয়ে যায়। এরপর সে যখন নিজের ক্লাসরুমে ঢুকে সবার সামনে নিজের পরিচয় দিচ্ছিল তখন ক্লাসে বাকি ছাত্রদের দেখে মনে হচ্ছিল তারা আসলেই কোনো অপরাধী গ্যাংয়ের সদস্য। বুন তখন খুবই শান্ত হয়ে এক কোণায় গিয়ে বসে পড়ে। সে যে মাত্র নিজের ব্যাগ থেকে পড়ার বই বের করতে যাবে ঠিক তখনই ক্লাসে বাকি ছেলেরা তাকে ধাক্কা মেরে মেঝেতে ফেলে দেয়। এরপর তারা সবাই মিলে শিক্ষককে উদ্দেশ্য করে চিৎকার করে বলে যে আমাদের কারো কাছে কোনো বই নেই। স্টুডেন্টদের এমন আচরণ দেখে শিক্ষকও পুরোপুরি হতাশ হয়ে যায় আর সে কোনো কথা না বলেই ক্লাস থেকে সোজা বাইরে বেরিয়ে যায়। আর টিচার বের হতেই ক্লাসের ছেলেরা যার যার লাঠি সোটা আর অস্ত্র হাতে তুলে নেয় এবং তাদের দলে যে বড় লিডার তাকে অনুসরণ করে সবাই মিলে পাশের ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টে যাওয়ার জন্য রওনা হয়। সেখানে তখন অন্য একটা ঘটনা ঘটেছিল। সেখানকার এক ছাত্র ডিজাইন ডিপার্টমেন্টে অন্য এক ছাত্রকে জোর করে আটকে রেখেছিল যাতে সে ওনার বুকে একটা ট্যাটু এঁকে দেয়।
দেয়। বিষয়টি শুনতে কিছুটা অদ্ভুত হলেও এই ট্যাটু আঁকার ঘটনাকে কেন্দ্র করেই এক ক্লাসের সাথে অন্য ক্লাসের ছাত্রদের মধ্যে মারাত্মক এক মারামারি ও ঝামেলা লেগে যায়, আর তারা একে অপরকে আচ্ছা করে পেটাতে শুরু করে। ওদিকে আমাদের সেই নতুন ছাত্র বুন এই পুরো মারামারি মাঝখানে ফেসে কি এক কোনায় দাঁড়িয়ে একেবারে অবাক হয়ে ভাবছিল এখানে আসলে কি ঘটছে আর সে এখন কোথায় এসে পড়েছে। চারপাশে এমন মারামারি চলতে দেখে বুন যখন কিছুই বুঝতে পারছিল না, ঠিক তখনই ক্লাসের একমাত্র শান্ত ছেলে জো এগিয়ে এসে তাকে পুরো বিষয়টি বুঝিয়ে বলে। জো জানায় যে এই স্কুলে ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্ট আর অটোমোবাইল ডিপার্টমেন্টের ছাত্ররা প্রায় এভাবে একে অপরের সাথে মারামারি করে, আর তারা এইসব করে মূলত তাদের গ্যাং লিডার বা একজন নেতার নজরে আসার জন্য। বোন তখন অবাক হয়ে জিজ্ঞেস করে সেই নেতা আবার কে। পরের দৃশ্যে আমরা দেখতে পাই স্কুলের প্রিন্সিপাল স্বয়ং নিজেই টিচার জোয়ের কাছে এসে সেই নেতার পরিচয় দিচ্ছিল। ছেলেটির নাম হলো হিউক। সেই স্কুলেরই একজন সাধারণ ছাত্র হলেও বাইরের একটি বড় অপরাধী গ্যাং বা গ্যাংস্টারের সাথে যুক্ত। সে প্রায় কখনো স্কুলে আসে না। ব্র্যান্ডের দামি পোশাক আশাক, প্রচুর টাকা পয়সা আর নেশা করে সে আড্ডা দিয়ে বেড়ায়। এই স্কুলে বাকি ছাত্ররা হিউকের দলে ঢোকার জন্য আর তার মন জয় করার জন্যই মূলত নিজেদের মধ্যে মারামারি করে থাকে। ঠিক তখনই ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের প্রধানের ফোনে হিউকের একটি মেসেজ আসে, যেখানে সে দেখা করার কথা বলে। মেসেজটি পাওয়া মাত্র ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের ছাত্ররা মারামারি থামিয়ে দেয়। এতে করে অটোমোবাইল ডিপার্টমেন্টের লিডার রেগে যায়, কারণ তার মনে হয় অন্য গ্রুপটি হিউকের নজরে পড়ে তাদের চেয়ে এগিয়ে গেছে। নিজের গ্রুপের এমন পরাজয়ে রেগে গিয়ে অটোমোবাইল ডিপার্টমেন্টের প্রধান লিডার নিজের রাগ মেটাতে ক্লাসের বাকি ছেলেদের উপর চড়াও হয়, আর সে সবাইকে মারধর করতে শুরু করে। এক পর্যায়ে সে বুন আর জোকে ডেকে একে অপর সাথে মারামারি করার আদেশ দেয়। তখন জো ফিসফিস করে বুনকে বলে সে যেন জোকে মারার ভং বা নাটক করে। বুন তাই করে, আর লিডার তখন ঘোষণা করে যে বুন জিতে গেছে। এরপর থেকে তারা জোকে তাদের পাঞ্চিং ব্যাগ বা শক্তি পরীক্ষার মাধ্যম বানিয়ে নেয়। নিয়ম করা হয় যে ক্লাসের ছেলেরা জোকে মারবে, আর জো তার সহ্য ক্ষমতা অনুযায়ী তাদের নাম্বার দিবে। এইভাবে তারা সবাই মিলে জোকে বুলি করতে থাকে। বেচারা জো মুখ বুজে এই সব অত্যাচার সহ্য করে। দিন শেষে সে যখন বাড়ি ফিরে তখন ব্যথায় সে ঠিক মতো হাঁটতেও পারছিল না। জোয়ের এই অবস্থা দেখে বোনের খুব কষ্ট হয়। বোন তখন জোয়ের স্কুল ব্যাগটা নিয়ে তাকে বাড়ি পর্যন্ত পৌঁছে দেয়। বোনের এই ভালো ব্যবহারে জো তাকে নিজের বাড়িতে নিয়ে যায় আর রামেন খাওয়ার দাওয়াত দেয়। সেখানে গিয়ে বোন দেখে জো তার মায়ের সাথে খুবই সাধারণ একটা লাইফ কাটায়। জো পড়াশোনা করে ভবিষ্যতে ভালো একটা চাকরি করতে চায়, যাতে তার মায়ের সব কষ্ট দূর হয়ে যায়। জোয়ের এই সরলতা দেখে বোনের মন পুরো গলে যায়। পরদিন সকালে বোন যখন স্কুলে ঢুকছিল তখন তার সাথে টিচার জোয়ের দেখা হয়, আর এখানে মস্ত বড় এক টুইস্ট সামনে আসে। বোন আসলে কোনো সাধারণ ছাত্র নয়, সে হলো আমাদের জয় স্যারের টিমেরই একজন আন্ডারকভার অফিসার। বোনকে দেখতে একদম মাসুম আর নিরীহ হওয়ায় জয় তাকে ছাত্র সাজিয়ে এই স্কুলে পাঠিয়েছিল, যাতে তার চশমায় থাকা গোপন ক্যামেরার মাধ্যমে স্কুলের সব ক্রাইম বা অপরাধের লাইভ প্রমাণ রেকর্ড করা যায়। বোন তার কাজটা বেশ ভালোভাবেই করেছিল। তবে এবার জয় স্যার তাকে আরেক নতুন ও মারাত্মক টাস্ক দেয়। জয় বলে, বোন এবার এমন কিছু করো যাতে স্কুলের সব ছেলে রেগে গিয়ে তোমার পিছনে তাড়া করে। বোন তখন ক্লাসরুমে গিয়ে সব ছাত্রকে আচ্ছা করে গালি দেয়। এরপরই সাথে সাথে দেয় এক দৌড়। রেগে মেগে স্কুলের সব ছেলে বোনের পিছনে পাগলের মতো ছুটতে শুরু করে। বোন তাদের সবাইকে দৌড়াতে দৌড়াতে একটা খালি জায়গায় নিয়ে আসে। সেখানে ঢোকা মাত্রই পিছন থেকে টিচার জয় সেটার মেইন গেটে তালা ঝুলিয়ে দেয়। এরপর তাদের সবার সামনে এসে নিজের পরিচয় দেয়। ছাত্রদের মধ্যে একজন জয় স্যারকে চিনেও ফেলে আর বলে, আরে এ তো সেই ডেঞ্জারাস অফিসার যাকে আমরা খবরে দেখেছি। কিন্তু বাকি ছেলেরা দামাক দেখিয়ে বলে, ধুর, আমরা কি ওই দেওয়ান স্কুলের মতো লক্ষ্মী বাচ্চা নাকি যে সে আমাদেরকেও সাইজ করতে পারবে? আজ আমরাই উল্টো তাকে শিক্ষা দিব। এইসব কথা বলেই সব ছেলে মেয়ে একযোগে টিচার জয়ের উপর ঝাঁপিয়ে পড়ে। কিন্তু আমাদের সুপার হিরো জয় স্যার মাত্র 1 মিনিটের মধ্যে নিজের খতরনাক ফাইটিং স্কিলে সব স্টুডেন্টদেরকে পিটিয়ে মেঝের উপর শুইয়ে দেয়। এরপর থেকে ওরা একদম শান্ত হয়ে লাইনে এসে দাঁড়ায়। জয় তখন ওদের নতুন ক্লাস রুটিন দেখায়, যেখানে কোনো গ্যাপ নেই, শুধু পড়াশোনা আর পড়াশোনা, যাতে ওদের আগের লস সব কভার হয়। ওরা আবার একটু প্রতিবাদ করার চেষ্টা করতেই জয় আবারও হাত চালায়। এরপর জয় ক্লাসে সেই টিচারকে ডেকে নিয়ে আসে যে টিচার নিজেই নিজের চোখকে বিশ্বাস করতে
পারছিল না এই ছেলেরা এত ভদ্র হলো কিভাবে। কিন্তু টিচার যখন সবাইকে বই বের করতে বলে দেখা যায় জো ছাড়া আর কারো কাছে কোনো বইই নেই। জয় তখন জোকে বোর্ডে লেসন লিখতে বলে আর বাকিদের ওটা খাতায় নোট করতে বলে। তখন ইলেকট্রিক্যাল ডিপার্টমেন্টের হেড শয়তানি করে বলে, স্যার বই তো নেই, আমাদের কাছে কোনো কলমও নেই। জয় তখন ওর সামনে এগিয়ে যায় আর বলে, কলম নেই তো কি হয়েছে, তোমার আঙুল তো আছে। এই বলে সে ওর আঙুলটা কেটে দেয় যাতে সে নিজের রক্ত দিয়ে খাতায় লেখে। ব্যাস এই সিন দেখে বাকিদের সব শয়তানি 1 সেকেন্ডে হাওয়া হয়ে যায়। সবাই পকেট থেকে কলম বের করে তাড়াতাড়ি লেখা শুরু করে দেয় আর যাদের ছিল না তারা পাশের জনের থেকে চেয়ে নেয়। কিন্তু লেখার 5 মিনিটও যায় না, জয় হুট করে বোর্ডের সব লেখা মুছে দেয় আর বলে, তোমাদের টাইম শেষ, যারা যারা লিখতে পারোনি লাইনে আসো। এই বলে সে সবাইকে আবারও মারতে শুরু করে। তখন অটোমোবাইল ডিপার্টমেন্টের হেড পুরো ফেটে পড়ে আর বলে, এই ফালতু থিওরি ক্লাস আমাদের কোনো কাজেই আসবে না। জয় তখন বলে, তুমি তো একদম ঠিক কথাটা বলেছ, চলো তাহলে প্র্যাকটিক্যাল ক্লাসে যাওয়া যাক। জয় তখন ওদের সবাইকে নিয়ে একটা রিয়েল গাড়ির সামনে দাঁড় করায় আর টিচার ওদের ওটা এক্সামিন করতে বলে। কিন্তু ওই দুই ডিপার্টমেন্টের হেডরা ভাব দেখায় যে তারা কিচ্ছু করবে না। জয় তখন আর কথা না বাড়িয়ে ওই দুই হেডকে ডিরেক্ট গাড়ির টিকিতে বন্দি করে দেয় আর গাড়ি স্টার্ট দিয়ে তাদের নিয়ে এমন এক স্পিডে রাইড দেয় যে গাড়ির ভেতর ওদের অবস্থা পুরো খারাপ হয়ে যায়। এই ঘটনার পর স্কুলের সব ছেলে জয়কে চরম লেভেলের রিসপেক্ট আর ভয় পাওয়া শুরু করে দেয়। কিন্তু ওই দুই হেড তখনও সোজা হয় না। তারা প্ল্যান করে যে তারা স্কুল থেকে পালাবে আর ডিরেক্ট গিয়ে তাদের মেইন লিডার হিউকের কাছে জয়ের নামে নালিশ করবে। কিন্তু হিউকের কাছে পৌঁছানোর মতো কোনো রাস্তা তাদের জানা ছিল না। তখনই তারা বোনকে সার্চ করে আর তার কাছে এমন কিছু ইনফরমেশন পায় যা দিয়ে হিউকের কাছে পৌঁছানো সম্ভব। তাই তারা জোর করে বোনকেও নিজেদের সাথে নিয়ে যায়। এরপর তারা সত্যি সত্যি হিউকের আস্তানায় পৌঁছায় আর জয়ের নামে সব কমপ্লেন করে। ওদিকে রাতে যখন জয় বোন আর বাকিদের খোঁজ করে তখন দেখে ওই দুই হেড খুব খুশি হয়ে ক্লাসে ফিরে এসেছে। তারা এসে জয়কে বলে, স্যার আপনার লাইফের দিন এবার শেষ, আপনি যার সাথে পাঙ্গা নিয়েছেন সে আপনাকে এবার শেষ করে দিবে। ঠিক তখনই হিউক তার স্টাইলিশ মোটর বাইক নিয়ে ডিরেক্ট স্কুলের ভিতর এন্ট্রি নেয়। এসে একটু ভাব নেয় ঠিকই, আর দেখতেও ছেলেটা বেশ ডেভিল সাইজের, নর্মাল স্কুল স্টুডেন্ট তো মনেই হয় না। ছেলেটা আসলেই খুব ডিয়ারিং ছিল। এসেই সে জয়কে মারার জন্য হাত চালায়। জয় প্রথমে মুচকি হেসে বলে, তোমাকে এই খাঁচায় বন্দি করার জন্য তো আমি এই দুজনকে টোপ হিসেবে ছেড়েছিলাম। হিউক তো প্রথমে জয়ের কোনো মারই গায়ে মাখছিল না, উল্টো সে জয়কে তুলে ডিরেক্ট মাটিতে আছাড় মারে। জয় মাটিতে পড়ে যেতে হিউক ভাবে যে সে জিতে গেছে। সে তখন পিছনে ঘুরে তার চামচাদের উদ্দেশ্য করে বলে, দেখেছিস তোদের কি স্কুলে যেই ডিস্টার্ব করবে শুধু আমার নাম নিবি, তোরা সবাই আমার প্রোটেকশনে আছিস। চামচারা যখন খুশিতে হিউকের নামে স্লোগান দিতে যাবে তখনই দেখে জয় মাটি থেকে উঠে ওদের সাথে সুর মিলিয়ে হিউকের নামে চিৎকার করছে। এটা দেখে চামচাদের মুখের হাসি 1 সেকেন্ডে গায়েব হয়ে যায়। জয় এবার সিরিয়াস হয়, সে ফাজলামি বন্ধ করে হিউকে এমন লেভেলে মার শুরু করে যে হিউক আর দাঁড়ানোর সুযোগই পায় না। পুরো ক্লাসের সবাই তখন ভয়ে কাঁপতে থাকে। আর ঠিক এই সময়ই টিভিতে মিনিস্টারের লাইভ একটা টক শোতে দেখাচ্ছিল যেখানে অন্য একজন পলিটিশিয়ান মিনিস্টারকে কোশ্চেন করছিল যে আপনার এই স্পেশাল টিচার জয় তো একজন এক্স মিলিটারি, শিক্ষার সাথে তার সম্পর্ক কি, সে তো এই ডিপার্টমেন্টের জন্য একদমই আনফিট। মিনিস্টার তখন ডিরেক্ট ক্যামেরার দিকে তাকিয়ে জবাব দেয়, আপনারা বুকে হাত দিয়ে বলুন তো এখনকার স্টুডেন্টদের যে রূপ তাদের সোজা করার জন্য কি নর্মাল টিচার দিয়ে কোনো কাজ হবে? একদমই না। এই ছেলেদের সাইজ করার জন্য জয়ের মতোই লোক দরকার, তাদেরকে লাইনে আনার জন্য আমাদেরকে এরকমই পাওয়ারফুল কাউকে দরকার ছিল। ওদিকে হিউক যখন দেখে সে একা জয়ের সাথে পারছে না সে তাড়াতাড়ি তার ওই গ্যাংস্টার বন্ধুদের ফোন করে ডেকে আনে। তার বন্ধুরা যখন আসে হিউক ভেবেছিল এবার হয়তো সে বেঁচে গেছে, কিন্তু তার কপাল তো ছিল খারাপ। জয় একাই ওই পুরো গ্যাংস্টার গ্রুপটাকে ধোলাই করে একদম শুয়ে দেয়। ওরা তখন মার খেয়ে জয়ের পা ধরে মাফ চাইতে শুরু করে। জয় তখন বলে, মাফ চাইলে আমার কাছে কেন, ওই যে জয়ের কাছে গিয়ে মাফ চাও। জো প্রথমে খুব ভয় পেয়েছিল, সে বলছিল যে থাক স্যার কোনো সমস্যা নেই, কিন্তু পরক্ষণেই তার কান্না চলে আসে, কারণ এই কয়েক বছর ধরে সে যা সহ্য করেছে তা ভোলার মতো না। জয় তখন সবাইকে ওয়ার্নিং দিয়ে বলে, তোমাদের যদি পড়াশোনা করার বিন্দুমাত্র ইচ্ছা না থাকে তবে আজই স্কুল ছেড়ে দাও, কিন্তু তোমাদের ওই ফালতু দাদাগিরির জন্য বাকি স্টুডেন্টদের সময় নষ্ট করার কোনো রাইট তোমাদের নেই, কারোর সময় তোমাদের কেনার সম্পত্তি না। এরপরই মিনিস্টার একটা প্রেস কনফারেন্স করে কোন স্কুলের সাকসেস আর তাদের নতুন কিছু নিয়ম কানুন সবাইকে জানায়। প্রথম নিয়মটি ছিল কোনো স্টুডেন্টের শরীরে কোনো
কোনো ট্যাটু থাকতে পারবে না। যার যার শরীরে ট্যাটু আছে সেগুলো লেজার দিয়ে রিমুভ করতে হবে। দ্বিতীয় নিয়মটি ছিল যদি কোনো স্টুডেন্ট বাইরের কোনো অপরাধের সাথে জড়ায় তবে তাকে আর নাবালক হিসেবে ট্রিট করা হবে না, তাকে একজন অ্যাডাল্ট ক্রিমিনাল হিসেবেই সাজা দেওয়া হবে। আর স্কুলে কোনো বাইক বা সিগারেট একদমই অ্যালাউড না। এরপরে কোন স্কুলের পরিবেশ রাতারাতি চেঞ্জ হয়ে যায়। ফাইনালি জো এখন তাদের বন্ধুদের সাথে শান্তিতে পড়াশোনা করতে পারছিল। মিনিস্টার আর জয় এই সাকসেস দেখে খুব খুশি হয়, কিন্তু তখনই বোন এসে তাদের কাছে এক লম্বা লিস্ট ধরিয়ে দেয়। সে বলে যে এই স্কুলে স্টুডেন্ট সেজে থাকতে গিয়ে তার নিজের পকেট থেকে অনেক টাকা খরচ হয়েছে, কাউকে ঘুষ দিতে হয়েছে, কেউ আবার জোর করে তার টাকা কেড়ে নিয়েছে। মিনিস্টার আর জয় তার এই কথা শুনে হাসে আর বলে ঠিক আছে, তুমি একটা অ্যাপ্লিকেশন জমা দাও, তোমার সব টাকা ফেরত দেওয়া হবে। ঠিক ওই সময়ই সেই পলিটিশিয়ান যে ওই অফিসটা বন্ধ করতে চেয়েছিল সে একটা পুরনো ছবি দেখছিল। ছবিটা ছিল 2 বছর আগের এক ফিউনারেলের, যেখানে মিনিস্টার আর জয় দুজনেই কান্নায় ভেঙে পড়েছিল। আর তখনই আমরা জানতে পারি মারা যাওয়া ওই মেয়েটি ছিল জয়ের ফিয়ন্সে। 2 বছর পার হয়ে গেল জয় এখনো সেই শোক আর অন্যায়ের কথা ভুলতে পারেনি। ফ্ল্যাশব্যাকে আমরা দেখি 2 বছর আগে জয় আর ওই মেয়েটি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল। তখন তারা দেখে কিছু স্টুডেন্ট আড়ালে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে। জয় তখন মেয়েটিকে বারণ করে বলে ওদের কাছে যেও না, এখনকার স্টুডেন্টরা খুব বিপজ্জনক হয়। কিন্তু মেয়েটি ছিল খুব দায়িত্ববান। সে বলে তুমি আছো না আমাকে প্রোটেক্ট করার জন্য, আর আমরা টিচাররাই যদি স্টুডেন্টদের ভয় পেতে শুরু করি তবে আমাদের জীবন তো আরো কঠিন হয়ে যাবে। এই বলে সে ওই স্টুডেন্টদের কাছে যায়, তাদের থেকে সিগারেট কিনে নেয় আর তাদের ভালো হওয়ার পরামর্শ দেয়। কিন্তু দুর্ভাগ্যবশত জয় সবসময় তাকে প্রোটেক্ট করতে পারেনি। একদিন ওই স্টুডেন্টদের মধ্যে একজন যে ছিল চরম লেভেলের অপরাধী, সে মেয়েটিকে একদম মেরেই ফেলে। কোর্টে বিচারের সময় ওই স্টুডেন্টটি নাটক করে বলে যে সে নিজের ভুলের জন্য অনুতপ্ত আর সে আসলে ম্যামকে খুব ভালোবাসতো। জয় এই কথা শুনে নিজের রাগ কন্ট্রোল করতে না পেরে ওই ছেলেকে গাড়ি দিয়ে পিষে দেওয়ার চেষ্টা করে, কিন্তু তখনই মিনিস্টার এসে তাকে আটকে দেয়। কারণ মারা যাওয়া ওই মেয়েটি শুধু জয়ের হবু স্ত্রী ছিল না, সে ছিল মিনিস্টারের নিজের একমাত্র মেয়ে। মিনিস্টার তখন জয়কে শান্ত করে আর বোঝায় যে তুমি যদি এখন একে মেরে ফেলো তবে শুধু তোমার জীবনটাই ধ্বংস হবে। তার চেয়ে আমি যখন শিক্ষামন্ত্রী হব আমি এমন একটা স্পেশাল অফিস তৈরি করব যা আমার মেয়ের মতো সব ভিকটিম টিচারদের হয়ে অন্যায়ের বিরুদ্ধে লড়াই করবে। তুমি যদি চাও তবে আমার সাথে কাজ করতে পারো। এভাবেই মূলত এই শিক্ষা সুরক্ষা অফিসের জন্ম হয়েছিল। এইবার তারা প্রথমবারের মতো একটা গার্লস স্কুলের কেস হাতে নেয়। ঘটনাটি ছিল একজন টিচারকে নিয়ে, যার বিরুদ্ধে এক ছাত্রী হ্যারাসমেন্টের অভিযোগ তোলে। মেয়েটি একটি ভিডিও পোস্ট করে টিচারের নামে মিথ্যা অপবাদ রটায় আর তার পরপরই অপমানে ওই টিচারটি সুসাইড করে। এই ছাত্রী কিন্তু সাধারণ কেউ নয়, সে সোশ্যাল মিডিয়ার একজন ফেমাস ইনফ্লুয়েন্সার যার 6 লাখেরও বেশি ফলোয়ার ছিল। বোন এটা শুনে কিছুটা ভয় পেয়ে যায়। সে বলে স্যার মেয়েটা তো অনেক ফেমাস, এই কেসটা ধরলে তো মিডিয়া আর সাধারণ মানুষ আমাদেরকে নিয়ে অনেক সমালোচনা করবে। মিনিস্টার তখন বলে তাহলে কি আমরাও কি ভয়ে পিছিয়ে যাব? একটা নির্দোষ টিচার বিনা দোষে মারা গেল, আমরা কি চুপ করে বসে থাকবো? আসলে ওই টিচার যে সম্পূর্ণ নির্দোষ ছিল তা আমরা তখনই বুঝতে পারি যখন দেখি আসল ঘটনাটা আসলে কি হয়েছিল। ওই মেয়েটি ক্লাসের ভিতর পড়াশোনা না করে লাইভ ভিডিও করছিল। টিচার যখন তার ফোনটা কেড়ে নেয় তখন সে বদলা নেওয়ার জন্য টিচারের একটা ভিডিও এডিট করে সোশ্যাল মিডিয়ায় ছেড়ে দেয়, যেখানে দেখা যাচ্ছিল টিচার অন্য একটা মেয়ের চুল কেটে দিচ্ছে। সবাই ভিডিওটা দেখে সত্য না জেনেই টিচারটিকে যা ইচ্ছে তাই গালিগালাজ করতে থাকে। টিচার তখন নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে বলে যে সে ওই মেয়েটি চুলে আঠা লেগে গিয়েছিল বলে সেটা কেটে ছাড়াতে সাহায্য করছিল, কোনো ভয় দেখাচ্ছিল না। কিন্তু কেউই তার কথা বিশ্বাস করেনি, শুধু তার একজন কলিগ তার উপর ভরসা রেখেছিল। এই কলিগ যখন মেয়েটিকে নিজের অফিসে ডেকে বলে যে সে ভিডিও এডিট করার সব প্রমাণ পেয়ে গেছে তখন মেয়েটি ডিরেক্ট অস্বীকার করে। টিচার তখন সেই মেয়েটিকে বোঝানোর চেষ্টা করে আর অবাক হয় যে যে মেয়ে আগে এত ভালো স্টুডেন্ট ছিল সে হুট করে এত খারাপ আচরণ কেন করছে। মেয়েটি তখন টিচারের দিকে তাকিয়ে একটা কুটিল হাসি দেয় আর অফিস থেকে বের হয়ে নিজের জামা কাপড় ছিঁড়ে ফেলে। এরপর সাথে সাথে একটা ভিডিও করে সোশ্যাল মিডিয়া আপলোড করে দেয়। সেখানে সে ওই টিচারের বিরুদ্ধে অশ্লীলতার মিথ্যা অভিযোগ আনে। তো স্বাভাবিকভাবে এই মিথ্যা ভিডিওর কারণে চারদিকে পুরো তোলপাড় হয়ে যায়। এমনকি ওই টিচারের নিজের ওয়াইফও তাকে ফোন করে আসল সত্যটা জানতে চায়। আর ওদিকে সোশ্যাল মিডিয়ায় ওই পাবলিকরাও তো রীতিমতো তদন্ত শুরু করে দেয়। তারা ওই টিচারের সব পার্সোনাল ইনফরমেশন, এমনকি তার ছোট ছোট বাচ্চারা কোন স্কুলে পড়ে সেই ঠিকানাও খুঁজে বের করে ফেলে। অবস্থা এমন পর্যায়ে পৌঁছায় যে প্রতিদিন কোনো না কোনো চেনা জানা লোক তাকে ক্যামেরার সামনে এনে অপদস্থ করা শুরু করে। এত বড় মানসিক অত্যাচার ওই ভদ্রলোক আর সহ্য করতে পারে না, অপমানে সে ডিরেক্ট মারা যায়। কিন্তু আপনাদের কি মনে হয় মারা যাওয়ার পর কি ওই শয়তান মেয়েগুলো তাকে
একটু রেহাই দিয়েছিল? একদমই না। তারা এতটাই নিচে নেমে গিয়েছিল যে তারা তো ওই টিচারের ফিউনারেলে গিয়েও লাইভ ভিডিও করা শুরু করে, আর সেখানে দাঁড়িয়ে বলতে থাকে সে মরে গেলে কি তার অপরাধ শেষ হয়ে যাবে। এটা দেখে ওই স্কুলে আরেকজন লেডি টিচার জুন আর সহ্য করতে না পেরে ইয়েরির কাছে যায় আর তাকে গিয়ে বলে, তুমি প্লিজ সবাইকে আসল সত্যটা বলে দাও। ওই টিচার তো কখনোই তোমার সাথে এমন নোংরা কাজ করতে পারে না। তখন ইয়েরি সবার সামনে এমন ভাবে কান্নার নাটক শুরু করে দেয় যে আমি কেন শুধু শুধু ওনার নামে মিথ্যা বলতে যাব ম্যাম। অথচ আড়ালে সে অলরেডি একটা লাইভ ভিডিও অন করে রেখেছিল। সে ক্যামেরার দিকে তাকিয়ে কান্নার সুরে বলে, ঠিক আছে বন্ধুরা, আমি খুব তাড়াতাড়ি এই বিষয়ে একটা ক্লারিফিকেশন ভিডিও দিব, কারণ আমাদের স্কুলে জুন ম্যাম আমাকে এটাই অর্ডার করেছে। ব্যাস, এবার পুরো পাবলিক ক্ষিপ্ত হয়ে ওই জুন ম্যামের পিছনে। জুন ম্যামের কারণে এই পরিস্থিতি হয়েছে। ইয়েরির মুখে এই কথা শুনে পুরো ইন্টারনেট জুন ম্যামের উপর ক্ষিপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি সামাল দেওয়ার জন্য প্রিন্সিপাল এবার ইয়েরিকে নিজের অফিসে ডেকে নিয়ে আসে। সে তাকে শান্ত করার জন্য বলে, তুমি যা চাইবে আমি তাই দেব, শুধু দয়া করে এই ঝামেলাটা এবার বন্ধ করো। ইয়েরি তখন সুযোগ বুঝে একটা চাল চালে। সে বলে, ঠিক আছে, তাহলে জুন ম্যামকে আমাদের ক্লাসে পার্মানেন্ট দায়িত্ব দিন। পরের দিন জুন ম্যাম যখন ওদের ক্লাসে আসে, বাকি মেয়েরা নিজেদের মধ্যে বলাবলি করতে থাকে যে ম্যাম মনে হয় ওনার এই মৃত কলিগের বদলা নেওয়ার জন্য এই ক্লাসে এসেছে। অর্থাৎ পুরো ক্লাসের সামনে ইয়েরি নিজেকে একজন নির্দোষ ভিকটিম হিসেবে প্রমাণ করে। আর এই পুরো পরিকল্পনাটা ছিল ইয়েরির নিজের করা। ভাবা যায় একটা মেয়ে কতটা ডেঞ্জারাস হতে পারে। অন্যদিকে হেডকোয়ার্টারে এই পুরো রিপোর্টের ফাইলটা রেডি হওয়ার পর বোন তাতে জিজ্ঞেস করে, তা স্যার, এই গার্লস স্কুলের মিশনে আপনারা আমাকে কি সাজাচ্ছেন? আমি কি এবার ছাত্রী সেজে যাব? যাই হোক, কিছুটা হাসাহাসির পর চৈতাকে আশ্বস্ত করে বলে, তোমাকে যেতে হবে না, আমাদের টিম থেকে অলরেডি একজন মেয়ে মেম্বারকে সেখানে পাঠানো হচ্ছে। এরপরই আমরা দেখতে পাই আমাদের নতুন লেডি অফিসার হানকে। প্রথম দেখায় মেয়েটিকে বেশ সাধারণ আর শান্ত টাইপের মনে হয়, কারণ সে যাওয়ার পথে হুট করে হোঁচট খেয়ে পড়ে যায়। হান তখন জুন ম্যামের সাথে ক্লাসরুমে ঢোকে আর নিজেই ইন্ট্রোডাকশন দেয়, কিন্তু বরাবর মতোই ক্লাসে কোনো মেয়েই তাকে বিন্দুমাত্র পাত্তা দেয় না। ইয়েরি তখনও নিজের ফোনে লাইভ ভিডিও করছিল। সে নতুন এই ম্যামকে প্রথম দিনেই হেনস্থা করার জন্য তার এক বান্ধবীকে ইশারা করে। বান্ধবীটি তখন দাঁড়িয়ে হান ম্যামকে অপমান করার জন্য জিজ্ঞেস করে, ম্যাম, আপনার প্লাস্টিক সার্জারিটা আসলে কোথা থেকে করিয়েছেন? আমাদের একটু আগের ছবিটা দেখাবেন প্লিজ। হান ম্যাম কিন্তু রেগে না গিয়ে একদম শান্তভাবে জবাব দেয়, আরে কোনো সমস্যা নেই, আমি আসলে আমার ব্রেস্ট রিডাকশন সার্জারি করিয়েছিলাম, তবে আমার মনে হয় এই বয়সে তোমাদের এসবের কোনো দরকার নেই। ম্যামের এই স্পষ্ট উত্তর শুনে পুরো ক্লাসের মেয়েদের মুখ এক সেকেন্ডে বন্ধ হয়ে যায়। হান ম্যাম তখন ইয়েরিকে ডিরেক্ট অর্ডার দেয় লাইভ ভিডিওটা বন্ধ করার জন্য। ইয়েরি তখন দামাক দেখিয়ে বলে, আমি কেন বন্ধ করব? যা বলার আমার লাইভ অডিয়েন্সের সামনেই বলুন। হান ম্যাম তখন আর মুখে কোনো কথা না বাড়িয়ে ডিরেক্ট এক লাথিতে ইয়েরির হাত থেকে মোবাইলটা কেড়ে নিয়ে নিচে ফেলে দেয়। আর এক সেকেন্ডের মধ্যেই তার গলার টোন পুরোপুরি চেঞ্জ হয়ে যায়। সে একদম কড়া গলায় বলে, সবাই আসো, যার যার ফোন আছে তাড়াতাড়ি করে বের করে টেবিলে জমা দাও। শুধু তাই না, সে পকেট থেকে একটা মেটাল ডিটেক্টর ডিভাইসও বের করে, যা দিয়ে চেক করে দেখে যে কে কে লুকিয়ে অন্য কোনো ফোন রেখেছে। এরপর সে নিজের আসল পরিচয় দেয়, এইটাই যে সে শিক্ষা সুরক্ষা অফিস থেকে এখানে এসেছে। সে পুরো স্কুলের সব করিডোরে সিসিটিভি ক্যামেরা বসানোর অর্ডার দেয় আর কিছু করা নিয়ম কানুনও সেট করে দেয়, যার মেইন কথা হলো তার অর্ডারের বাইরে এক চুলো নড়া যাবে না। ঠিক এই সময় আমাদের মেইন হিরো চই স্কুলের বাকি টিচারদের সাথে মিটিং করছিল। সে বলে, আপনাদের মধ্যে কোনো টিচার যদি স্টুডেন্টদের কারণে কোনো রকম মেন্টাল বা ফিজিক্যাল টর্চারের শিকার হয়ে থাকেন, তবে নির্দ্বিধায় আমার কাছে রিপোর্ট লিখতে পারেন। প্রিন্সিপাল তখন ভয় পেয়ে বলে, আরে স্যার, কি যে বলেন, আমাদের স্কুলের মেয়েরা তো একদম শান্ত, এখানে কোনো সমস্যাই নেই। চই অবশ্য ওর এই কথা 1%ও বিশ্বাস করে না। অন্যদিকে ক্লাসরুমে হান ম্যাম মেয়েদের দিয়ে কঠিন কঠিন এক্সারসাইজ করিয়ে ওদের একদম ক্লান্ত করে দেয়। এরপর ডিউটি শেষে সে যখন চই আর বোনের সাথে মিট করে, তখন বোন জানতে পারে সে হান আসলে আগে চইয়ের সাথে আর্মিতে ছিল। বোন তো পুরো ইমপ্রেসড, কিন্তু তার ভিতরে এতটা ক্ষোভ দেখে সে কিছুটা ভয়ও পায়। চই তখন হানকে ওয়ার্নিং দিয়ে বলে, এই স্কুলে মেয়েদের সোজা করার জন্য তুমি যা ইচ্ছা তাই করতে পারো, শুধু মাথায় রেখো কেউ যেন মরে না যায়। আর বোনের এই ভয়টা একদম সত্যি প্রমাণিত হয় যখন লাঞ্চের সময় সে নিজে ক্যাফেটেরিয়াতে যায়। মেয়েগুলো যেন লাইনের কোনো নিয়মই মানে না, জোর করে খাবার ছিনিয়ে নেয় আর বিল না দিয়ে চলে যায়। বিকেলের দিকে ইয়েরি আর তার গ্যাং যখন ক্লাসরুম নোংরা ফেলে রেখে চলে যাচ্ছিল, হান ম্যাম তাদের মাঝপথে আটকে দেয়। ইয়েরি তখন ভাব দেখিয়ে বলে, আমাদের জুন ম্যাম তো বলেছেন উনি নিজেই এই জায়গাটা পরিষ্কার করে দিবেন। হান ম্যাম তখন আর কথা না বাড়িয়ে ডিরেক্ট পিছন থেকে
থেকে ওর ঘাটটা টেনে তাকে সেখানে নিয়ে আসে আর বলে যে নোংরা করেছে সেই পরিষ্কার করবে। আমরা কি এখানে তোদের নোংরা পরিষ্কার করতে এসেছি নাকি তোদের পড়াতে এসেছি? ইয়েরি তখন বাধ্য হয়ে বাথরুম আর ক্লাসরুম পরিষ্কার করে। ডিউটি শেষ করে হান যখন অফিসে ফেরে চই তাকে বলে এই মেয়েদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আর পোস্টগুলো ভালো করে ইনভেস্টিগেট করতে, যাতে বোঝা যায় তারা আর কোন কোন টিচারের নামে মিথ্যা অপবাদ রটিয়েছে। হান ম্যাম তখন এই বোরিং কাজটা ডিরেক্ট বোনের ঘাড়ে চাপিয়ে দেয় আর নিজে ঘুমাতে চলে যায়। পরের দিন বোন যা যা ইনফরমেশন খুঁজে পায় হান ম্যাম সেগুলো একটা প্রিন্ট আউট নিয়ে ক্লাসে চলে যায়। সে মেয়েদের একদম শান্ত ভাষায় ওয়ার্নিং দিয়ে বলে আজকের পর যদি কোনো টিচারের নামে সোশ্যাল মিডিয়া একটাও উল্টোপাল্টো পোস্ট দেখি তবে ডিরেক্ট মানহানির কেস ঢুকে দিব। ম্যাম চলে যাওয়ার পর ক্লাসে বাকি মেয়েরা নিজেদের মধ্যে বলা বলি করতে থাকে। তারা বলে যে আসলে মৃত টিচার কিন্তু সত্যি নির্দোষ ছিলেন, ইয়েরি হয়তো পুরো নাটকটা করেছে। ইয়েরি তখন পিছন থেকে হেঁটে আসছিল, তাকে দেখা মাত্রই বাকি মেয়েরা ভয়ে চুপ হয়ে যায়। ওদিকে জুন ম্যাম যখন একা বসে সোশ্যাল মিডিয়ায় ওইসব পোস্ট আর ভিডিও দেখছিলেন তখন তিনি খেয়াল করেন যে এই মেয়েরা ওনার পার্সোনাল লাইফ নিয়ে সবকিছু লিক করে দিয়েছে, এমনকি ওনার নিজের বাসার ঠিকানাও ইন্টারনেটে ছড়িয়ে দিয়েছে। ম্যাম খুব ভেঙে পড়ে আর ভাবে এই স্কুল ছেড়ে তিনি অন্য কোনো প্রাইভেট একাডেমিতে জয়েন করবে। কিন্তু সেখানে ইন্টারভিউ দিতে গেলে একাডেমির ডিরেক্টর তাকে বলে ম্যাম আপনার নামে ইন্টারনেটে যা ছড়িয়েছে এরপর আমরা আপনাকে জব নিতে পারবো না। জুন ম্যাম বুঝতে পারে যে ইয়েরি ওনার ক্যারিয়ারটা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে। কিন্তু এরপর দিন যখন জুন ম্যাম ক্লাসে আসে সে দেখে ইয়েরি আর বাকি মেয়েরা ওনার সাথে খুব ভালো বিহেভ করছে, সবাই একদম মন দিয়ে পড়াশোনা করছে। হান ম্যাম তখন জুন ম্যামকে আড়ালে ডেকে ওয়ার্নিং দিয়ে বলে ম্যাম ওদের এই ভালো মানুষে দেখে একদমই ভুলবেন না, ওরা আসলে আপনার মানসিক অবস্থা নিয়ে খেলছে। আর হান ম্যামের এই সন্দেহটা একদম সত্যি প্রমাণিত হয় যখন ইয়েরি নিজে এসে জুন ম্যামকে একটা অফার দেয়। সে বলে ম্যাম চলুন আমরা দুজনে মিলে আমার পেজে একটা লাইভ ভিডিও করি, সেখানে আমরা দেখাবো যে আমাদের টিচার স্টুডেন্ট রিলেশন একদম পারফেক্ট, আর তার বদলে আপনি শুধু লাইভে বলবেন যে এই শিক্ষা সুরক্ষা অফিসারের টিচাররা খুব খারাপ আর তারা স্টুডেন্টদের উপর অত্যাচার করছে। ইয়েরি আরো বলে যে ক্লাসে বাকি মেয়েরাও নাকি এই অফিসারদের একদমই পছন্দ করছে না। জুন ম্যাম তখন বুঝতে পারে যে ওদের আসল উদ্দেশ্যটা আসলে কি। সে তখন পুরোই কনফিউজড হয়ে যায় যে নিজের ক্যারিয়ার বাঁচানোর জন্য এই মিথ্যা লাইফটা সে করবে কিনা। তখনই তার কাছে আমাদের মেইন হিরো চই আসে। চই তখন ওনাকে নিজের সেই মৃত ফিয়ন্সের গল্পটা শোনায়, কিভাবে একটা অপরাধী স্টুডেন্ট ওনার ফিয়ন্সেকে ঘায়েল করেছিল। দুর্ভাগ্যবশত সে তখনও হাসপাতালে লাইফ সাপোর্টে বেঁচে ছিল, কিন্তু চই যখন আর্মি থেকে ফিরে আসে মেয়েটি তার হাতের উপরই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। চই তখন ম্যামকে আরেকটা ব্যাপারে জানায়। সে বলে ম্যাম আপনি কি ভাবছেন আমরা এখানে শুধু আপনার ওই মৃত কলিগের কেস সলভ করতে এসেছি? একদমই না, আমরা এখানে এসেছি কারণ আপনার এই ক্লাসের কিছু ভালো স্টুডেন্ট আমাদের কাছে সিক্রেটলি রিপোর্ট পাঠিয়েছিল যাতে আমরা এসে আপনাকে এই নরক থেকে বাঁচাতে পারি। যখন জুন ম্যাম নিজের স্টুডেন্টদের পাঠানো সেই চিঠিগুলো পড়ে তার ভেতরের সব ভয় যেন এক সেকেন্ডে গায়েব হয়ে যায় আর তার চোখে পানি চলে আসে। পরের দিন সে একদম ফুল কনফিডেন্সে ক্লাসে ঢুকে আর ইয়েরির মুখের উপর ডাইরেক্ট গিয়ে বলে আমি তোমার কোনো ফালতু লাইভ ভিডিওতে আসছি না। শুধু তাই না, সে ইয়েরিকে জোর করে বোর্ডের সামনে ডেকে একটা কঠিন কোশ্চেনের আনসার দিতে বলে। ইয়েরি যখন দামাক দেখিয়ে চুপ করে দাঁড়িয়ে থাকে জুন ম্যাম ডিরেক্ট স্কেল দিয়ে ওর হাতে একটা বাড়ি মারে আর পুরো ক্লাসের দিকে তাকিয়ে বলে আমি এতদিন দুর্বল ছিলাম বলে তোমাদের এই অন্যায়গুলো সহ্য করেছি, তার জন্য আমি দুঃখিত, কিন্তু আজকের পর থেকে আমি তোমাদেরকে একদম সঠিক রাস্তায় এনে ছাড়বো। এই ঘটনায় ইয়েরির অহংকারে চরম আঘাত লাগে। সে রাগে নিজের ডেস্কে ফিরে আসে আর ডিসাইড করে যে সে তার পুরো লাইফ বরবাদ করে দিবে। সে যখনই জুন ম্যামের এগেনস্টে একটা মিথ্যা পোস্ট ড্রাফট করে সোশ্যাল মিডিয়া আপলোড দিতে যাবে হুট করে দেখে তার অ্যাকাউন্ট থেকে সবকিছু ডিলিট হয়ে যাচ্ছে। তার 6 লাখ ফলোয়ারের আইডি পুরো হাওয়া। আর শুধু তাই না, কিছুক্ষণের মধ্যে একটা নতুন ভিডিও ভাইরাল হয়। এই ভিডিওটা আর কিছু না, ইয়েরি যখন ওই মৃত টিচারের রুমে নিজের জামা কাপড় ছিঁড়ে স্লিহানিতার নাটক করছিল তখন সে নিজেই নিজের ফোনে ওটার একটা রিহার্সাল করেছিল, মানে প্র্যাকটিস করেছিল। আর তাদের টিম ওই ডিলিট হওয়া ভিডিওটাই রিকভার করে পুরো সোশ্যাল মিডিয়া লিক করে দেয়। ব্যাস ফাইনালি ওই মৃত টিচার যে একদম নির্দোষ ছিলেন তা পুরো দুনিয়ার সামনে প্রমাণ হয়ে যায় আর ইয়েরির নিজের আসল নোংরা রূপটা সবার সামনে এক্সপোজ হয়। ভিডিওটা সামনে আসতেই সবাই ইয়েরির উপর খেপে যায়। মেয়েটা কতটা নোংরা, শুধু নিজের ফেমের জন্য সে একটা মানুষের লাইফ বরবাদ করে দিয়েছে। কিন্তু এত কিছু পরও জুন ম্যাম ওর জন্য অনেক চিন্তিত ছিলেন আর এই চিন্তায় সে হান ম্যামকে ফোন করে তার খোঁজ নেয়। ঠিক এমন সময় তার বাসায় কলিং বেল বেজে ওঠে। দরজা খুলতেই দেখে ইয়েরি ওনার সামনে দাঁড়িয়ে আছে। সে ভিতরে ঢুকেই জুন ম্যামের উপর চিৎকার করে বলে
বলে, আপনার জন্য আজ আমার এই অবস্থা। ওই টিচারের মৃত্যুর জন্য আপনিই দায়ী ছিলেন। আপনারা টিচাররা সব কথা এক একটা ভণ্ড। আসলে ইয়েরি টিচারদের উপরে অনেক বেশি ক্ষোভ ছিল। তা কেন তা আমরা একটু পরেই জানতে পারবো। যাই হোক, সে বলে, দুনিয়ার মানুষ যদি আমার মরার খবরে খুশি হয় তবে আমি মরতেই রাজি, কিন্তু আপনাকেও সাথে নিয়ে মরবো। এই বলে সে জুন ম্যামকে মারার জন্য ওনার উপর ঝাঁপিয়ে পড়ে। এরপর ধস্তাধস্তি করতে করতে ইয়েরি নিজেই ব্যালকনি থেকে নিচে পড়ে যাচ্ছিল, কিন্তু জুন ম্যাম নিজের জীবনের তোয়াক্কা না করে তাকে বাঁচাতে চায়, আর ব্যালেন্স হারিয়ে ম্যাম নিজেই ডাইরেক্ট 4 তলা থেকে নিচে পড়ে যেতে নেয়। কিন্তু তখনই আমাদের চুই স্যার হুট করে কোত্থেকে যেন এন্ট্রি নিয়ে এক লাফে জুন ম্যামকে ক্যাচে ধরে ফেলে। ম্যাম তো বেঁচে যায়, কিন্তু 4 তলা থেকে পড়ার পুরো ডিরেক্ট আঘাতটা সুজা চুই স্যারের পিঠে গিয়ে পড়ে। ওদিকে ওপরে ইয়েরি যখন ভয়ে কাঁপছিল তখন ওর সামনে এসে দাঁড়ায় হান ম্যাম। হানের মনে হচ্ছিল ওখানে ইয়েরিকে আচ্ছা করে একটা শিক্ষা দিবে, কিন্তু সে নিজেকে কোনো মতে কন্ট্রোল করে। সে ইয়েরিকে বলে, তোমার মরা এত সহজ না, তোমাকে বেঁচে থাকতে হবে। বেঁচে থেকে তোমাকে প্রতিদিন অনুতাপ করতে হবে যে তোমার ওই নোংরা ইগোর জন্য তুমি কত মানুষের লাইফ তছনছ করেছো। এরপর হান ম্যাম নিচে নেমে এসে আমাদের চুই স্যারের অবস্থা দেখতে পায়। 4 তলা থেকে পড়ার পরও চুই স্যার ঠিকঠাক বেঁচে ছিল, মাথা থেকে জাস্ট অল্প একটু রক্ত পড়ছিল, কিন্তু সে একদম নর্মাল। এটা দেখে জুন ম্যাম তো পুরোই অবাক। যাই হোক, মিনিস্টার আবারও একটা প্রেস কনফারেন্স ডাকে। তাদের এই অফিসের নতুন সাকসেসের কথা সবাইকে জানায়, কিন্তু এইবার ওই বিপক্ষ দলের পলিটিশিয়ান চুপ করে বসে থাকে না। সে মিনিস্টারকে শেষ করার জন্য পাল্টা একটা প্রেস কনফারেন্সের ব্যবস্থা করে। সে পুরো দুনিয়ার সামনে ফাঁস করে দেয় যে 2 বছর আগে যে লেডি টিচার স্টুডেন্টের হাতে মার্ডার হয়েছিল সে আসলে এই মিনিস্টারের নিজের মেয়ে ছিল, আর আমাদের চুই স্যার ছিল তার হবু হাজব্যান্ড। সে তখন সবার সামনে বলে, এই শিক্ষা সুরক্ষা অফিস আসলে শিক্ষার কোনো কাজ করছেই না। এই বাপ আর হবু হাজব্যান্ড মিলে সরকারি ক্ষমতার অপব্যবহার করছে শুধুমাত্র নিজেদের ব্যক্তিগত প্রতিশোধ নেওয়ার জন্য। তারা আসলে নিরীহ স্টুডেন্টদের উপর অত্যাচার করছে। এই নিউজটা টিভিতে আসতে পুরো তোলপাড় শুরু হয়ে যায়। বোন নিজেই তখন এই নিউজটা দেখছিল। সে যখন চুই স্যারকে জিজ্ঞেস করে যে, স্যার টিভিতে যা বলছে তা কি সত্যি? চুই তখন শান্ত গলায় বলে, হ্যাঁ একদম সত্যি। হান ম্যাম তখন আর কোনো কথা না বাড়িয়ে নিজের কাছে ফোকাস করার চেষ্টা করে। এরই মধ্যে তাদের কাছে সম্পূর্ণ একটা নতুন কেস আসে। কেসটা হলো একটা স্টুডেন্ট তার নিজের স্কুলের এক টিচারকে আচ্ছা মতো পিটিয়েছে, কিন্তু টুইস্টটা হলো এই টিচারটা কিন্তু কোনো নর্মাল টিচার না। এই টিচারটার নাম হলো চুলু। পুরো স্কুলের স্টুডেন্ট থেকে শুরু করে অভিভাবক পর্যন্ত সবাই ওনাকে অসম্ভব রেসপেক্ট করে, অর্থাৎ ভীষণ পপুলার একজন মানুষ তিনি। তারা যখন এই কেসটা ইনভেস্টিগেট করতে ওই স্কুলে পৌঁছায়, হান ম্যাম দেখে আমাদের চুই স্যার নিজেই দৌড়ে গিয়ে ওই চুলু স্যারের সাথে হ্যান্ডশেক করছে, কারণ চুই নিজে ওনার মস্ত বড় এক ফ্যান। বোন তখন হান ম্যামকে ব্যাকগ্রাউন্ড স্টোরি বুঝিয়ে বলে, এইটাই যে এই চুলু স্যার স্টুডেন্টদেরকে তার জান দিয়ে ভালোবাসে। উনি এই স্কুলে আসার পর থেকে ওনার মেধার জোরে এই স্কুলের র্যাঙ্কিং অন্যান্য ইন্টারন্যাশনাল স্কুলের চেয়েও অনেক উপরে চলে গেছে। হান ম্যাম তখন কনফিউজড হয়ে যায় যে টিচার এত ভালো তাকে একটা স্টুডেন্ট শুধু শুধু মারতে যাবে কেন। হান ম্যাম তখন ওই স্টুডেন্টটাকে জেরা করতে চায়, কিন্তু ছেলেটা ছিল চরম লেভেলের ইগোয়েস্টিক আর কোল্ড। সে মুখে একটাও কথা বলছিল না। হান ম্যাম রেগে গিয়ে বোনের কাছে এসে বলে, এই ছেলে নিঘাত একটা ব্যাকবেঞ্চার আর ফালতু একটা ছাত্র, আর বাপের টাকার গরমে উড়ে। বোন তখন বলে, ম্যাম আপনার ধারণা একদম ভুল। ও আসলে কোনো ফালতু ছাত্র না। ও এই পুরো স্কুলের ওয়ান এন্ড অনলি টপার বয়। ওর নাম হলো হিয়ন। এটা শুনে হান ম্যাম তো পুরোই অবাক। সে হিয়নের কাছে আবার যায় আর জিজ্ঞেস করে, তুমি পড়াশোনায় এত ভালো, তোমার সামনে এত ব্রাইট একটা ফিউচার আছে, তুমি শুধু একটা টিচারের গায়ে হাত তুলে নিজের পুরো লাইফটা কেন ধ্বংস করতে গেলে? আর যার উপরে হাত তুলেছো সে তো যেমন তেমন টিচার না, সে হলো চুলু স্যার, যাকে সবাই পছন্দ করে। অন্যদিকে আমরা দেখতে পাই চুই স্যার একদম শান্ত মুডে বসে ওই টিচার চুলু স্যারের সাথে গল্প করছিল। চুই স্যার তাকে জিজ্ঞেস করে, স্যার ওই ছেলেটা হুট করে আপনাকে মারতে গেল কেন? চুলু তখন বলে, আরে চুই, আমি এই হিয়ন আর কিছু দুর্বল স্টুডেন্টদের নিয়ে একটা স্পেশাল কোচিং গ্রুপ খুলেছিলাম, কিন্তু হিয়ন পড়াশোনায় একদম মন দিচ্ছিল না আর প্রায় তো ক্লাস ভাঙ করতো। তাই আমি ওর ভালো চাইতে ওর প্যারেন্টসদের সাথে কথা বলতে গিয়েছিলাম, কিন্তু গিয়ে দেখি ওর বাবা মা নিজেদের রেস্টুরেন্টের কাজ নিয়ে অনেকটা বিজি ছিল, তাই আমি আর তাদের প্রেশার দেইনি। কিন্তু হিয়ন মনে হয় এই ছোট্ট একটা বিষয় সহ্য করতে পারেনি। সে রেগে গিয়ে পরের দিনই আমার উপর হাত চালায়। অন্যদিকে সেই একই সময়ে হিয়ন কিন্তু হান ম্যামের কাছে আসল সত্যটা বলছিল। হিয়ন বলে, ম্যাম এই চুলু স্যার বিনা কারণে হুট করে আমার বাসায় গিয়ে হাজির হয়, আর উনি সেখান থেকে আসার পরপরই আমার প্রাইভেট একাডেমি ফি এর টাকা আটকে যায়। আমি জানতে পারি যে কে বা কারা যেন গভর্নমেন্টের কাছে কমপ্লেন করেছে যে আমাদের রেস্টুরেন্টের বিল্ডিংটা নাকি
অবৈধ। এর ফলে আমার বাবা মা চরম ফাইন্যান্সিয়াল ক্রাইসিসে পড়ে যায়, যার কারণে বাধ্য হয়ে আমি একটা সস্তা প্রাইভেট টিউটরের কাছে পড়া শুরু করি। কিন্তু চুলু স্যার সেটা জানতে পেরে যায়, আর একদিন আমার কাছে এসে ওই নতুন প্রাইভেট টিচারের নাম জিজ্ঞেস করে। আর এই ঠিক পরপরই আমার ওই নতুন টিউটর হুট করে আমাকে বলে যে সে আর আমাকে পড়াতে পারবে না, কারণ সে নাকি নিজের ইউনিভার্সিটি পড়াশোনায় ফোকাস করতে চায়। হিয়ন তখন হান ম্যামকে বলে যে এইসব কিছু কোনো কাকতালীয় ব্যাপার হতে পারে না, এর পিছনে নির্ঘাত ওই চুলু স্যারের হাত আছে, আর সে নিজে ইচ্ছা করেই ওর সব রাস্তা বন্ধ করেছে। হিয়নের কথা শুনে হান ম্যামের পুরো বিশ্বাস হয় যে চুলু স্যারই আসল অপরাধী। তাই সে সোজা চই স্যারের কাছে গিয়ে রেগে চিল্লাপাল্লা করতে থাকে। কিন্তু সে গিয়ে দেখে চই স্যার ওইসব কথায় কান না দিয়ে উল্টো টিভিতে চুলু স্যারের ভিডিও দেখে খুশিতে হাসছে। হান তখন রেগে বলে, সবাই যে তোমার নামে বলছে তুমি শুধু স্টুডেন্টদের উপর প্রতিশোধ নিচ্ছ, সেটা মনে হয় আসলেই সত্যি। চই তখন বলে, তোমার যদি তাই মনে হয় তবে তাই ঠিক। এই বলে সে সেখান থেকে চলে যায়। ওদিকে বোন যখন স্কুলে টপারদের লিস্ট চেক করছিল, সে দেখে হিয়ন হলো 1 নম্বরে। আরো ঠিক পরেই যে 10 জন আছে তারা সবাই সু নামের একটা নির্দিষ্ট একাডেমিতে পড়াশোনা করে। বোন তখন নিজেই স্টুডেন্ট সেজে সেই একাডেমিতে যায় ইনফরমেশন বের করতে, কিন্তু সেখানকার ম্যানেজার তার আইডি কার্ড চেক করতে চায়, যার ফলে বোন তখনই ধরা পড়তে নেয়। কিন্তু ঠিক তখনই আমাদের জো স্যার কোত্থেকে যেন এন্ট্রি নেয় আর ম্যানেজারকে বলে যে বোন ওর সাথে এসেছে। এভাবে সে বোনকে বাঁচিয়ে দেয়। জো তখন বোনকে সাথে নিয়ে একটা রেস্টুরেন্টে খেতে যায়। সেখানে ওদের পুরনো বাকি ফ্রেন্ডরাও চলে আসে। বোন ওদের সবার সাথে বসে খাবার খায়। ওদের সবার লাইফ এখন আগের চেয়ে অনেক সুন্দর আর সেট হয়ে গেছে। এটা দেখে বোনের খুব ভালো লাগে। সে ফিল করতে পারে যে তাদের এই শিক্ষা সুরক্ষা অফিস আসলে কত মানুষের উপকার করছে। কিন্তু বোন যখন অফিসে ফিরে ওর রিপোর্ট লিখতে চায়, সে দেখে হান ম্যাম অনেক রেগে চিৎকার করে সেখানে দৌড়াচ্ছে। আসলে হান ম্যামের নিজেরও একটা অতীত আছে। ছোটবেলায় যখন স্কুলে বাকি ছেলে মেয়েরা তাকে অনেক বুলি করত, তখন এই চই স্যারই এসে তাকে বাঁচিয়েছিল আর বলেছিল তুমি শুধু আমার কাছে সাহায্য চাও, আমি তাহলে তোমাকে প্রোটেক্ট করব। হানের খুব আফসোস হচ্ছিল যে যে মানুষটা তাকে একসময় বাঁচিয়েছিল সে আজ এত সেলফিশ কিভাবে হয়ে গেল। কিন্তু হান তো আসলে চই স্যারকে ভুল বুঝছিল, কারণ আমরা দেখতে পাই পরের দিনই চই স্যার ওই চুল্লু স্যারের মুখোমুখি হয় আর ওনাকে ডিরেক্ট ধরে। চই স্যার চুল্লু স্যারকে সরাসরি গিয়ে বলে তুমি আসলে মনে প্রাণে চাও হিয়নের শাস্তি হোক আর সে যেন সামনের এক্সামটা দিতে না পারে, কারণ হিয়ন যদি সামনের এক্সামটা না দেয় তবে ওর গ্রেড কমে যাবে আর সে আর স্কুলে 1 নাম্বার টপার থাকবে না। আর হিয়ন বাদ পড়লে তো ওই 10 জনের লিস্টে যে পরের মেয়েটা আছে অর্থাৎ 11 নম্বরে যে মেয়েটা আছে সে 1 লাফে টপ 10 এর ভিতর ঢুকে যাবে, কারণ হিয়ন না থাকলে বাকি সবার র্যাঙ্ক 1 ধাপ করে উপরে উঠে যাবে। আর আশ্চর্যের বিষয় হলো এই 10 জন স্টুডেন্টই কিন্তু সেই একই সু একাডেমিতে পড়ে। আর চুলু স্যার এই স্কুলে আসার পর থেকেই তারা হুট করে এত ভালো রেজাল্ট করা শুরু করেছে। শুধু তাই না, চুলু স্যার আরো বড় একটা সত্য ফাঁস করে। সে বলে ইয়েরি নামের যে মেয়েটা আগে তোমার পুরনো স্কুলে পড়তো সে আমাকে বলেছে যে তার এই স্কুলে একটা স্কলারশিপ পেয়ে ঢোকার কথা ছিল। সে তখন খুব মেধাবী একটা স্টুডেন্ট ছিল, কিন্তু তুমি ইচ্ছে করে ওর ফ্যামিলির উপর প্রেসার ক্রিয়েট করে তার সব রাস্তা বন্ধ করে দিয়েছিলে যাতে ও আর স্কুলে আসতে না পারে। আর ঠিক এই কারণেই ইয়েরি টিচারদের উপর এত বেশি ক্ষোভ ছিল। যাই হোক, আমরা আরো জানতে পারি টুলু স্যার হিয়নের ফ্যামিলির বিজনেস পুরো বরবাদ করে দিয়েছিল আর তার পড়াশোনাও নষ্ট করার ট্রাই করেছিল যাতে সে ঠিক মতো পড়তে না পারে। আর এই কারণেই সে হিয়নকে সরিয়ে সু নামের মেয়েটাকে 1 নম্বরে ঢুকাতে চেয়েছিল। চুলু স্যার তখন চই স্যারের এইসব অপবাদকে ভুল বলে উড়িয়ে দেয় আর সুয়ের মায়ের সাথে মিট করতে চলে যায়। সুয়ের মা ছিল অনেক বড় লোক, সে অনেক জোর খাটায় ওর মেয়েকে এই স্কুলে ঢুকিয়েছিল, কিন্তু মেয়েটা 11 নম্বরে আটকে থাকায় তার সেটা একদমই পছন্দ ছিল না। সে তার মেয়েকে টপ 10 এর ভিতর দেখতে চাইছিল। চুলু স্যার তখন তাকে কথা দেয় যে হিয়ন এক্সাম দিলেও তার মেয়ে এবার ফুল মার্কস পাবে, এর জন্য শুধু তাকে প্রশ্নগুলোর উত্তর ঠিকঠাক ভাবে মুখস্থ করতে হবে। সুয়ের মাও তখন কথা দেয় যে এই কাজটা করে দিলে সে চুলু স্যারকে অনেক বড় সাপোর্ট করবে, তার সব চাহিদা পূরণ করবে। ওদিকে স্কুলে হান ম্যাম তখনও অনেক রেগেছিল। তখন বোন ওকে বুঝিয়ে বলে যে হান আসলে চই স্যারকে ভুল বুঝছে, কারণ চই স্যার একদম প্রথম থেকেই মানে সেই ইয়েরিকে ধরার সময় থেকেই চুলু স্যারের উপর নজর রাখছিল। সে ইয়েরির সাথে কথা বলে সব সত্যতা তখনই জানতে পেরেছিল যে টিচাররা ওর সাথে আসলে কি অন্যায় করেছিল আর তারা আসলে এই স্কুলে এসেছে হিয়নকে চুলু স্যারের হাত থেকে বাঁচাতে। হান এইসব সত্যতা জানতে পেরে অবাক হয়ে যায়। সে ভাবে চই স্যার তাকে এইসব কথা আগে কেন বলেনি। সে চই স্যারকে ভুল বোঝায় নিজের উপর আরো বেশি রেগে যায়, কিন্তু ঠিক তখনই পুলিশ এসে ওদের সবাইকে অ্যারেস্ট করে ফেলে, কারণ আগের কেসগুলোতে ওদের ইনভেস্টিগেশন স্টাইল
ঠিক ছিল না আর তারা চুল্লু স্যারের মতো একজন আইডিয়াল টিচারের উপর অ্যাটাক করেছে। এইসব অভিযোগের কারণে এমনকি মিনিস্টারকেও পুলিশ ধরে নিয়ে যায়। জয় স্যার তখন বলে এটা নির্ঘাত ওই চুল্লু স্যার আর সেই বড়লোক গার্ডিয়ানের চাল হতে পারে, যাতে আমরা এক্সামের আগে জেল থেকে বের হয়ে হিয়নকে হেল্প করতে না পারি। এইসব কথা শুনে মিনিস্টার বোনকে বলে তুমি না টিম থেকে ট্রান্সফার নিতে চেয়েছিলে? বোন বলে না স্যার, আমি ভুল বুঝেছিলাম, আমি এখন আপনাদেরকে অনেক ভালোবাসি। মিনিস্টার তখন একটা ধমক দিয়ে বলে আরে আমার কথা শুনো। এই বলে সে বোনের ট্রান্সফার পেপারে সাইন করে দেয়, যার ফলে পুরো টিমের মধ্যে এখন শুধু বোন একাই বাইরে মুক্ত ছিল। পরের দিন এক্সাম শুরু হয়ে যায়। এক্সাম শেষে চুল্লু স্যার যখন সুয়ের আনসার শিট চেক করতে যায়, সে দেখে সুয়ের সব উত্তর ভুল হয়েছে, অথচ ওর সব উত্তর মুখস্থ করে এসেছিল। সে পুরো শকড হয়ে যায় যে এটা কিভাবে পসিবল। সে ভালো করে তাকিয়ে দেখে যে কোশ্চেন পেপার চেঞ্জ হয়ে গেছে। সে তখন দৌড়ে গিয়ে পরের এক্সামটা বন্ধ করার চেষ্টা করে। ঠিক তখনই জয় স্যার জেল থেকে ছাড়া পেয়ে ওর সামনে চলে আসে আর বলে কি ব্যাপার স্যার, আপনি টিচার হলেও এভাবে এক্সাম বন্ধ করতে পারেন না। এই বলে সে চুল্লু স্যারকে ওখান থেকে বের করে দেয়। চুল্লু স্যার তখন আবারও ভেতর ঢোকার ট্রাই করলে জয় স্যার ওকে আটকায় আর বলে চলো এবার একটা জিনিস শোনাই। এই বলে সে পুরো স্কুলের স্পিকারে একটা অডিও অন করে দেয় আর তখনই পুরো স্কুল শুনতে পায় যে কিভাবে চুল্লু স্যার আর সুয়ের মা মিলে কোয়েশ্চেন লিক করার ডিল করেছিল। জয় স্যার তখন ওকে বলে কোয়েশ্চেন পেপার আসলে চেঞ্জ করা হয়নি, শুধু পোস্টের সিরিয়ালটা উল্টাপাল্টা করে দেওয়া হয়েছিল। কিন্তু সু তো পড়াশোনায় একদম গাধা, সে 11 নম্বরে থাকলেও নিজের বুদ্ধিতে কিছুই করেনি, জাস্ট আগের মুখস্থ করা সিরিয়াল অনুযায়ী উত্তর বসিয়ে গেছে। ওদের এই বুদ্ধিমান চালের কারণে চুল্লু স্যার যে প্রশ্ন লিক করতো তা হাতে নাতে প্রমাণ হয়ে যায়। আর এই প্রশ্নের সিরিয়ালটা চেঞ্জ করার কাজটা বনি করেছিল। ঠিক একই সময় মিনিস্টারের একটা লাইভ ইন্টারভিউ চলছিল, যেখানে ওনাকে জিজ্ঞেস করা হচ্ছিল যে উনি কি আসলেই নিজের পার্সোনাল প্রতিশোধের জন্য এই অফিসটা খুলেছিল কিনা। মিনিস্টার তখন সবার সামনে ডিরেক্ট বলে যে হ্যাঁ প্রতিশোধ, এই প্রতিশোধের কারণে যদি আমাদের শিক্ষা ব্যবস্থা উন্নত হয় তবে আমি এতে রাজি। এই বলেই সে লাইভেই চুল্লু স্যার আর ওই ঘুষখোর অভিভাবকের মুখোশ খুলে দেয়, যাদের মধ্যে একজন আবার বিপক্ষ দলের পলিটিশিয়ানের নিজের লোক ছিল। সবার সামনে ওদের মান সম্মান পুরো পাঞ্চার হয়ে যায়। মিনিস্টার তখন ক্লিয়ার করে দেয় যে তাদের এই অফিস শুধু স্টুডেন্টদের শাস্তি দেয় না, অপরাধী টিচারদেরও সমানভাবে সাইজ করে। টিচারদের কাজ স্টুডেন্টদের গাইড করা, কিন্তু এরা নিজেরাই অপরাধ করছে। তাদের এই বড় সাকসেস আর চুল্লু স্যারের আসল রূপ ধরিয়ে দেওয়ার পর সবাই তাদের ধন্যবাদ জানায়। হিয়ন নিজেও এসে অনেক ইমোশনাল হয়ে জয় স্যার আর হানম্যানকে ধন্যবাদ জানায়। তারা হিয়নকে বোঝায় যে সে যেন এখন অন্য কিছু না ভেবে শুধু নিজের ফিউচারের দিকে ফোকাস করে। এরপর চুল্লু স্যারকে যখন অ্যারেস্ট করা হয়, জয় স্যার ওকে সোজা ইয়েরির সামনে নিয়ে যায়, যাতে ইয়েরি নিজের অপমানের বদলা নিতে পারে। জয় স্যার চুল্লু স্যারকে বলে তোমার এই নোংরা পলিটিক্সের কারণেই আজ এই মেয়েটাকে অপরাধী হয়ে জেলে যেতে হয়েছে। এর কিছুদিন পর তাদের কাছে একদম অদ্ভুত একটা কেস আসে একটা প্রাইমারি স্কুল থেকে। তাদের ডিউটির প্রথম দিনেই ওখানকার একজন লেডি টিচার নিজের মাকে একটা মেসেজ পাঠিয়ে সুসাইড করার চেষ্টা করেছিল। মেসেজে লেখা ছিল সে যেন ওই অপরাধীকে কখনো ক্ষমা না করে আর ও ডায়েরিটা ভালো করে পড়ে। কিন্তু ঠিক সময় হান ম্যাম ওখানে পৌঁছে তাকে আটকে দেয়। হান ম্যাম মেয়েটাকে সবার সামনে ছোট না করার জন্য এমন ভান করে যেন সে কিছুই বোঝেনি যে মেয়েটা কি করতে যাচ্ছিল। এরপর হান ম্যাম ওই স্কুলের সব টিচারদের একটা মেন্টাল টেস্ট নেয়। ওই লেডি টিচারের খাতা দেখে হানোকে বলে যে তার এখন কিছুদিন রেস্টে থাকা দরকার। হানোকে জানায় যে তার নিজের মাই আসলে তাদের অফিসে এসে তার জন্য সাহায্য চেয়েছিল। হান তাকে আরো বলে যে তার ক্লাসের দায়িত্ব এখন অন্য একজন টিচার নিবে, তাই তার স্টুডেন্টদের টেনশন যেন সে না করে। মেয়েটা তবুও তার ক্লাস নিয়ে অনেকটা টেনশন করছিল যে নতুন টিচার এসে বাচ্চাদের ভালোভাবে সামলাতে পারবে কিনা। হান তাকে আশ্বস্ত করে বলে যে নতুন টিচার অনেক স্ট্রং, আমরা দেখতে পারি সেই নতুন টিচার আর কেউ না আমাদের জয় স্যার। বাচ্চাদের সাথে ডিল করতে হবে বলে সে তার চিরাচরিত ব্ল্যাক ড্রেস চেঞ্জ করে একদম নর্মাল জামা কাপড় পরে সেখানে আসে। কিন্তু প্রাইমারি স্কুলের বাচ্চারাও তো বড়দের থেকেও বেশি ডেঞ্জারাস, তারা জয় স্যারের লাইফ পুরো হেল বানিয়ে দেয়। কেউ এসে বলে মাস্টার মশাই আমাকে একটা ব্যাগ বানিয়ে দিন, কেউ বলে ম্যাম আমি বাথরুমে যাব। জয় স্যার তাদের সারাদিন বাথরুমে আনা নেওয়া করতেই থাকে। দিন শেষে সে বাসায় ফিরে তার মৃত ফিয়ন্সের ছবির দিকে তাকিয়ে একা একাই কথা বলে আর জিজ্ঞেস করে তোমার কাজ কি আসলে এত কঠিন ছিল? আসলে ওই লেডি টিচার যার নাম ছিল সুন, তার সমস্যা কিন্তু এই ছোট বাচ্চারা ছিল না, বরং সে শুরুতে অনেক বেশি পজিটিভ ছিল আর নিজের কাজকে খুব ভালোবাসতো। প্রথম দিন সে খুব এক্সাইটেড হয়ে ক্লাসে আসে আর সব বাচ্চাদের নিজের ইন্ট্রোডাকশন দিতে বলে। একটা ছোট ছেলে সবার সামনে কথা বলতে একটু লজ্জা পাচ্ছিল, তাই সুন ম্যাম
ম্যাম তাকে একটু নিজে থেকেই সাহায্য করে, কিন্তু এর পরপরই ওই বাচ্চার মা তাকে একটা মেসেজ পাঠায় যে ওনার কথা বলার স্টাইলের কারণে তার বাচ্চার নাকি মেন্টাল প্রেশার বেড়েছে, তাই ম্যাম যেন তার সাথে সাবধানে কথা বলে। ম্যাম প্রথমে বিষয়টাকে খুব নর্মাল ভাবেই দেখে, কিন্তু এরপর থেকে সেই মহিলা একদম ফালতু আর ছোটখাটো বিষয়ে ম্যামকে সারাদিন মেসেজ পাঠিয়ে তাকে ডিস্টার্ব করা শুরু করে। অবস্থা এমন দাঁড়ায় যে সে ম্যামের পার্সোনাল লাইফ আর জামা কাপড় নিয়েও নাক গলাতে থাকে। ওই পাগল মহিলা ম্যামের ইনস্টাগ্রামের একটা ছবি দেখে তাতে কমেন্ট করে যে সে বন্ধুদের সাথে টেবিলে বসে ড্রিঙ্ক খাচ্ছিল কেন। সুন ম্যাম বিরক্ত হয়ে প্রিন্সিপালের কাছে কমপ্লেন করলে প্রিন্সিপাল উল্টো ম্যামকেই বলে যে ঝামেলা না বাড়িয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ডিলিট করে দিতে। ম্যাম ঝামেলার ভয়ে তাই করে, কিন্তু ওই বাচ্চার মায়ের অত্যাচার তাও বন্ধ হয় না। সে এবার ম্যামের পার্সোনাল ফোন নাম্বার চেয়ে বসে। ম্যাম নাম্বার না দিলে সে কোত্থেকে যেন নাম্বার জোগাড় করে আর দিন রাত তাতে কল করে আর মেসেজ দিয়ে ম্যামের পুরো লাইফ হেল করে দেয়। ম্যাম তখন ওইসব বাদ দিয়ে ওই বাচ্চার দিকে বেশি কেয়ার দেওয়া শুরু করে আর এর জন্য ক্লাসে একটা স্পেশাল রুমও বানিয়ে দেয় যাতে বাচ্চাটা খুশি থাকে। কিন্তু একদিন ক্লাসে খেলার সময় অন্য একটা বাচ্চা ভুল করে ওই ছেলেকে ধাক্কা দিয়ে ফেলে দেয় আর এতে ওই ছেলে রেগে গিয়ে অন্য বাচ্চার চোখে আচ্ছা মতো ঘুষি মারে। এত বড় ঘটনার পরও ওই ছেলের মা এসে উল্টো ম্যামের উপর চিৎকার করতে থাকে যে এই ঘটনায় তার বাচ্চা কেন ক্ষমা চাইবে, তার বাচ্চা তো কোনো দোষই নেই, তার বাচ্চাই নাকি আসল ভিকটিম। অন্য বাচ্চার মা তো প্রথমে ঝামেলা বাড়াতে চায়নি, কিন্তু এই মহিলার ড্যামাক দেখে সেও রেগে যায় আর বলে আমার বাচ্চার চোখটা আজ পুরো অন্ধ হয়েছে। তো তখন ওই সাইকো মা বলে ঠিক আছে চলুন চলুন আমরা বরং স্কুলের ভায়োলেন্স কমিটির কাছে যাই, ওখানেই দেখা যাবে আসলে কার বাচ্চার দোষ। কমিটির রেজাল্ট আসার পর ওই মা সুনের বাসায় গিয়ে তাকে হুমকি দেয়, কারণ রেজাল্টে দেখা যায় যে আসলে তার ছেলেরই দোষ ছিল। সে সুনকে বলে যে তার হাজবেন্ড নাকি এই বিষয়ে অনেকটা রেগে গেছে। পরের দিনই তার হাজবেন্ড ক্লাসে আসে। সে দেখতে অনেকটা বড়সড় ছিল। সে ক্লাসে ঢুকে সুনকে জোরে ধাক্কা দেয়। সুনের লাইফ তখনই পুরো নরক হয়ে যায়। এই কারণে সুন ওই মায়ের বিরুদ্ধে কমপ্লেন করে। তখন ওই মা উল্টো সুনের নামে কমপ্লেন করে বসে যে সুন নাকি ওর ছেলেকে মেন্টাল টর্চার করেছে। সুন তখন ওই মাকে জিজ্ঞেস করে আমি যদি নির্দোষ প্রমাণিত হই তখন আপনি কি করবেন। এটা শুনে সে মহিলা বলে এটা তো স্বাভাবিক ব্যাপার, একটা সরি বলে দিব, ব্যাস, আইন তো এমনই। এরপর সুনের উপর কয়েক মাস ধরে ইনভেস্টিগেশন চলে। যখন সুন পুরোপুরি নির্দোষ প্রমাণিত হয় ততদিনে এই খবরটা সবাই ভুলে গিয়েছিল, কারণ ওই মা এতদিনে সুনের সম্মান পুরো নষ্ট করে দিয়েছিল। অবস্থা এমন দাঁড়ায় যে সুনের মেন্টাল কন্ডিশন খারাপ হয়ে যায় আর তার চেহারাও অর্ধেক অবশ হয়ে যায়। চুই যখন এইসব জানতে পারে সে তখন ওই মায়ের পিছনে লাগার ডিসিশন নেয়। প্রথম কাজ হিসেবে সে ক্লাসে ওর ছেলেকে একটা ম্যাথ সলভ করতে দেয়। এতেই ওই মা স্কুলে এসে চুইকে ঝাড়তে থাকে যে কেন সে সবার সামনে তার ছেলেকে দাঁড় করিয়ে ছোট করলো, অথচ ছেলেটি নর্মালি ম্যাথ সলভ করছিল। চুই তখন ওনাকে কথা ভুলিয়ে নিজের বসে নিয়ে আসে, যার কারণে ওই মা চুইয়ের সাথে খুব ভালো ব্যবহার করা শুরু করে দেয়, যা সুনের সাথে করা ব্যবহারে পুরো উল্টো ছিল। এরপর চুই ওই মায়ের জন্য আক্ষরিক অর্থে একটা বিপদ হয়ে দাঁড়ায়। সে কারণে অকারণে ওই মাকে সারাদিন ফোন দিয়ে ডিস্টার্ব করতে থাকে। এমনকি সে টানা 4 বার ফোন দিয়ে জিজ্ঞেস করে যে তার ছেলেকে ঘুম থেকে কিভাবে জাগাবে, মানে যেমনের সাথে ঠিক তেমন। ওই মহিলা তখন রেগে মেগে স্কুলে আসে আর তার হাজবেন্ডকে দিয়ে চুইকে হুমকি দেওয়ার চেষ্টা করে যে তার হাজবেন্ড খুব রেগে আছে। চুই তখন ম্যাটারটা আরো বড় করে সোজা তার হাজবেন্ডের অফিসে চলে যায়। সেখানে গিয়ে চুই একদম ইনোসেন্ট সেজে তার হাজবেন্ডের কাছে ক্ষমা চাইতে থাকে আর রিকোয়েস্ট করে যেন সে রাগ না করে। অফিসের সবার সামনে এই সিন ক্রিয়েট হওয়ায় লোকটি চরম বেজ্জতি ফিল করে আর চুইকে মারতে চায়। চুই তখন উল্টো তাকে একটা ধাক্কা মারে আর বলে কিসের আপনার এত রাগ শুনি, আপনার বউ যে আমার হাজবেন্ড রেগে যাবে আমার হাজবেন্ড রেগে যাবে এইসব বলে চিৎকার করে, আসলে আপনি রাগলে আমাদের কি বা আসে যায়। লোকটা তখন নিজের বউয়ের উপরই চরম রেগে যায়। ওই মহিলা তখন রেগে মেগে প্রিন্সিপালের কাছে গিয়ে চুইয়ের নামে কমপ্লেন করতে চায়। প্রিন্সিপাল তখন তাকে বলে শুধু আপনার ছেলের কি ফ্যামিলি আছে, আমার স্কুলের টিচারদেরও ফ্যামিলি আছে এবং তারাও তাদেরকে ভালোবাসে। ওই মা তখন অহংকার করে বলে ও আপনারা নিজেদেরকে অনেক বড় কিছু ভাবছেন তাহলে, এই বলে সে অন্যান্য গার্ডিয়ানদেরকে জড়ো করে পুরো স্কুলের বিরুদ্ধে খেপিয়ে তোলার প্ল্যান করে। কিন্তু সে যখন তাদের সাথে মিট করতে চায় দেখে চুই আগে থেকে সেখানে বসে আছে, মানে এই মহিলা যদি চলে ডালে ডালে তাহলে চুই চলে পাতায় পাতায়। চুই ভালোভাবেই জানতো এই মহিলা পরবর্তীতে কি করতে চলেছে, তাই সে অলরেডি গার্ডিয়ানদের কাছে সব সত্য ঘটনা খুলে বলে। শুধু তাই না, চুই উল্টো ওই মহিলার নামেই কমপ্লেন করে রেখেছিল যে সে নিজের ছেলের উপর অত্যাচার করে, কারণ সে পুরো ক্লাসের সামনে তার ছেলেকে জোরে টেনে হিচড়ে বাসায় নিয়ে গিয়েছিল। সেই মহিলা যখন
জয়কে জিজ্ঞেস করে, আমি যদি নির্দোষ প্রমাণিত হই তবে তুমি কি করবে? জয় তখন তার স্টাইলেই তাকে জবাব দেয়। সে বলে, খুব নর্মাল, একটা সরি বলে দিব। আইন তো এটাই বলে ম্যাডাম। এরপর থেকে ওই মহিলার নিজের সম্মানই নষ্ট হতে থাকে আর সবাই তাকে ব্লেম দিতে থাকে যে তার এই অতিরিক্ত বাড়াবাড়ির কারণেই তার ছেলের আজ এই অবস্থা হয়েছে এবং সে পাগল হয়ে গেছে। এমনকি তারা সুনের এই অবস্থার জন্য তাকেই দোষারোপ করতে থাকে। সেই মহিলা তখন সুনের উপর প্রতিশোধ নেওয়ার জন্য ওর বাসার দিকে চলে যায় আর দেখতে পায় যে সুন বাসা থেকে স্কুলের দিকে দৌড়াচ্ছে। সে সুনের পিছু পিছু দৌড়াতে গিয়ে হুট করে দেখে সামনে চই দাঁড়িয়ে আছে। চই তখন নিজের আসল পরিচয় দেয় আর বলে যে সুনকে সে যে কষ্ট দিয়েছে সেটার হাত থেকে সে এবার পার পাবে না। সেই মহিলা তখন বলে সুনও পার পাবে না, কারণ সে তার ছেলের ক্ষতি করেছে। তার নিজের ছেলেই তো তাকে বাদ দিয়ে সুনকে কতটা বেশি ভালোবাসে। আসলে তার ছেলেই সুনকে ডেকেছিল আর এই কারণেই সুন বাসা থেকে এখানে দৌড়ে এসেছে। ছেলেটা তখন সুনের সামনে এসে অনেক কান্নাকাটি করে এবং নিজের মায়ের হয়ে ক্ষমা চায় যে তার মা বিনা কারণে সুনকে এত বেশি কষ্ট দিয়েছে। জয় তখন সেই মহিলাকে বোঝায়, আপনি যদি চান আপনার ছেলে শুধু নিজের স্বার্থ বুঝুক, স্বার্থপর হোক আর ভুল করলে কখনো ক্ষমা না চাক, তবে আপনি যেভাবে ওকে মানুষ করছেন সেভাবেই মানুষ করতে থাকুন। ওই মহিলা তখন নিজের ভুল বুঝতে পারে আর অনেকটা ইমোশনাল হয়ে যায়, কিন্তু তাতেও কোনো লাভ হয় না, কারণ পরে আমরা তাকে কোর্টে বিচারের মুখোমুখি হতে দেখি। সরকারি উকিল তখন ওই মহিলার সব অপরাধ, যেমন সুনকে হুমকি দেওয়া, তাকে স্টক করা এবং তার সম্মানহানি করার মতো সব ক্রাইম সবার সামনে তুলে ধরে। কিন্তু যেহেতু সুন একজন টিচার আর সে একজন অভিভাবক, তাই আইন তাকে পুরোপুরি প্রোটেক্ট করে। অথচ এই সেম ক্রাইম যদি অন্য দুজন নর্মাল মানুষের মধ্যে হতো তবে সেটা অনেক বড় অপরাধ বলে গণ্য হতো। ওই মহিলা তখন নিজের ভুলটা আরো বড় করে ফিল করতে পারে। এরপর মিনিস্টার বরাবরের মতোই আরো একটা প্রেস কনফারেন্স করে। সেখানে সে জানায় যে তারা মিনিস্ট্রির সাথে কথা বলেছে কিভাবে টিচারদের এই অভিভাবকদের ক্ষমতার অপব্যবহার থেকে রক্ষা করা যায়। সে সব ভিকটিম টিচারদের কাছে ক্ষমা চায়। এই কথা শুনে সবাই অনেক বেশি ইমোশনাল হয়ে পড়ে, বিশেষ করে যখন সবাই মিনিস্টারের নিজের মেয়ের গল্পটা জানতে পারে। চই তখন বাসায় বসে মিনিস্টারের মেয়ের ডায়েরিটা পড়ছিল। সেখানে সে লিখেছিল যে যখন থেকে সে নতুন স্কুলে ট্রান্সফার হয়ে এসেছে তখন থেকেই তার পুরো ফোকাস শুধু একটা স্টুডেন্টের উপরেই ছিল, যার নাম ছিল চো। আর দুর্ভাগ্যবশত এই চো নামের স্টুডেন্টটাই পরে তাকে মার্ডার করেছিল। দেখা যায় চই এখনো এই ট্রমা থেকে বের হতে পারেনি। সে টেবিলে বসে ওই মার্ডার কেসের ফাইলটা আবারও চেক করছিল। ফাইলে দেখা যায় মেয়েটা যখন স্কুলে চোর সাথে দেখা করতে গিয়েছিল তখন চো একটা ছুরি দিয়ে তাকে স্ট্যাব করে আর সেখানেই মেয়েটা মারা যায়। ঠিক ওই সময় মিনিস্টার নিজে চোয়ের বাসায় আসে একসাথে খাবার খাওয়ার জন্য। চইকে ওই ফাইল খোলা অবস্থায় দেখে সে বলে, আমাদের কাজে যদি কোনো পার্সোনাল রিভেঞ্জ চলে আসে তবে সেটা শুধুই প্রতিশোধী হবে, যা একদমই ঠিক না। চই তখন তাকে প্রমিস করে যে সে নিজের আবেগকে কন্ট্রোল করবে। এরপর চই তার বাকি টিমের সাথে দেখা করে। এরপর গাড়িতে বসে তাদের সবাইকে ড্রপ করতে যায়, কিন্তু মাঝপথে তারা দেখতে পায় যে একদল ছেলে একটা গাড়ি চুরি করছে এবং সাথে একটা মেয়েকে হাত পা বেঁধে আটকে রেখেছে। চই আর ওর টিম তাদের আটকানোর চেষ্টা করলে চোরেরা তখন প্যানিক করে গাড়ি নিয়ে পালাতে শুরু করে। চই তখন নিজের গাড়ি নিয়ে তাদের পিছু নেয়। গাড়ি নিয়ে পালানোর সময় এই ছেলেরা রাস্তায় অনেক বড় বড় ঝামেলা করতে থাকে। শেষ পর্যন্ত হান তাদের থামাতে পারে। সে একটা সাইকেল ছুঁড়ে মেরে তাদের গাড়ির সামনে ফেলে দেয় আর তারা তখন গাড়িটা থামাতে বাধ্য হয়। চই যখন তাদের কাছে যায় তারা হাসতে হাসতে বলে, আমরা তো নাবালক অপরাধী। চই বলে, তার মানে? তারা বলে, আমাদের বয়স মাত্র 14 বছর। এরপর তাদের যখন থানায় নিয়ে যাওয়া হয় এবং তাদের স্কুল টিচার তাদের নিতে আসে তখন চই আর তার টিম জানতে পারে যে এই ছেলেদের নামে তো আগেও অনেকবার কমপ্লেন করা হয়েছিল। তারা বুঝতে পারে যে এই ছেলেরা আইন খুব ভালো করেই জানে আর আইনের ফাঁক ফুকর ব্যবহার করে পার পেয়ে যায়। মিনিস্টার তখন থানায় এসে তাদের লকআপ থেকে বের করে নিয়ে আসে। মিনিস্টার প্রথমে ভাবছিল যে জাস্ট সামান্য কিছু ছেলে তাদের বোকা বানিয়ে দিয়েছে, কিন্তু সে বাইরে এসে দেখে এই ছেলেরা তার নিজের গাড়িটা ভেঙে চুরে নষ্ট করেছে। এটা করে তারা দৌড়ে সেখান থেকে পালিয়ে যায়। এই দেখে মিনিস্টার রেগে গিয়ে চই আর হানকে বলে, চলো পরবর্তী টার্গেট আমাদের এই স্কুলের ছেলেগুলো। এরপর তারা সবাই সেই স্কুলে যায় আর নিজেদের কাজ শুরু করে। চই প্রথম কাজ হিসেবে সেই ছেলেদের ডেকে কালকের ঘটনার জন্য একটা লিখিত ক্ষমা চাইতে বলে। ওদিকে হান স্কুলে বাকি স্টুডেন্টদের থেকে এই ছেলেদের ব্যাপারে কোনো ইনফরমেশন জানার চেষ্টা করে, কিন্তু ক্লাসের সবাই তাদের ভয়ে এত আতঙ্কে ছিল যে কেউ মুখ খোলে না। হান তখন বোনের সাথে বসে এই কেস নিয়ে ডিসকাস করে আর তারা সেই মেয়েটাকে খোঁজার চেষ্টা করে যাকে ওই ছেলেরা গাড়িতে হাত পা বেঁধে আটকে রেখেছিল, কারণ সেই মেয়েটাই হয়তো কোনো ক্লু দিতে পারবে। তার স্কুলে খাতায় দেখে যে মেয়েটার প্রেজেন্ট দেওয়া আছে কিন্তু সে ক্লাসে নেই। তারা বুঝতে পারে মেয়েটা স্কুলে এসেছে কিন্তু কেউ তাকে কোথাও আটকে রেখেছে।
করছে। বোন তখন ওই ছেলেদের সব সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট চেক করে আর একটা ছবিতে দেখে তারা একটা বন্ধ লকারের সামনে দাঁড়িয়ে হাসছে। তারা সাথে সাথে সেই লকারের কাছে যায় এবং তাদের সন্দেহ সত্যি প্রমাণিত হয়। তারা লকার থেকে সেই মেয়েটাকে উদ্ধার করে আর সাথে সাথে স্কুলের মেডিকেল রুমে নিয়ে যায়। মেয়েটা তখন তাদের কাছে সব সত্য ঘটনা খুলে বলে। সে জানায় যে তার লাইফ একদম নর্মাল চলছিল, কিন্তু তার মনে হয়েছিল যে তার কিছুটা ওজন কমানো দরকার। যখন তার এই ক্লাসের ছেলেটা এই কথা জানতে পারে, সে মেয়েটাকে একটা ড্রাগের ট্যাবলেট দেয় এবং বলে যে সেলিব্রিটিরাও নাকি স্লিম হওয়ার জন্য এই ট্যাবলেট খেয়ে থাকে। মেয়েটা যখন সেই ট্যাবলেট খায় তার খুব ভালো লাগে এবং সে আরো ট্যাবলেটের জন্য বারবার সেই ছেলের কাছে যেতে থাকে। ছেলেটা তখন সুযোগ বুঝে ট্যাবলেটের দাম অনেক বেশি বাড়িয়ে দেয়, যার কারণে মেয়েটার কাছে আর কোনো টাকা থাকে না আর সে এই ড্রাগের জন্য পুরো পাগল হয়ে যায়। ছেলেটা তখন মেয়েটাকে অফার দেয় যে সে যদি টাকা দিতে না পারে তবে সে যেন তাদের সাথে এই ড্রাগ বিক্রির কাজ শুরু করে এবং বিনিময়ে সে ফ্রিতে ড্রাগ পাবে। মেয়েটা যখন এই নোংরা কাজ করতে মানা করে দেয় তখন সেই ছেলে আর তার ফ্রেন্ডরা সবাই মিলে মেয়েটাকে অনেক মারধর করে আর লকারের ভেতর আটকে রাখে। মেয়েটা তখন তাদের পুলিশে ধরিয়ে দেওয়ার প্ল্যান করে এবং নিজেই পুলিশকে কল দেয়। পুলিশ এসে তাদের ধরে নিয়ে গেলেও পরের দিনই তারা আবার নর্মাল ভাবে স্কুলে চলে আসে। স্কুলে ফিরে এসে তারা আবার মেয়েটার উপর টর্চার করতে শুরু করে আর বলে যে তাদের বয়স মাত্র 14 বছর, তাই আইন তাদের কিচ্ছু করতে পারবে না। পুলিশ তাদের শুধু একটা ওয়ার্নিং দিয়ে ছেড়ে দিয়েছে। এই ছেলেরা এতটাই ওভার কনফিডেন্স ছিল যে তারা জয়কে ডিরেক্ট বলে দেয় যে তারা কোনো ক্ষমা চাইবে না। হান যখন তাদের বোঝাতে যায় যে তারা শুধু স্কুলে ঝামেলাই করছে না, বরং তারা ড্রাগ স্মাগলিং এর মতো অনেক বড় ক্রাইম করছে, তখন তারা হাসতে হাসতে বলে আইন আমাদের এমনিতেও মাফ করে দিবে, আমরা যখন বড় হব তখন এইসব করা বন্ধ করে দিব, পারলে এখন আমাদের জেলে আটকে দেখান। জয় তখন বলে আচ্ছা, তোমাদের এই শখও আমি পূরণ করছি। স্কুল শেষ হতেই জয় তাদের ঘাড় ধরে নিজের গাড়িতে তুলে নেয় এবং সোজা জেলের দিকে নিয়ে যায়। ছেলেরা প্রথমে ভাবছিল জয় তাদের ভয় দেখাচ্ছে, তারা বিশ্বাসই করতে পারছিল না যে জয় সত্যি তাদের জেলের ভেতর ঢুকিয়ে দিবে। আসলে মিনিস্টার আগে থেকেই জেলের সুপারিনটেন্ডেন্টের সাথে কথা বলে রেখেছিল যাতে এই ছেলেদের জেলের ভেতরে ঢুকতে দেওয়া হয়। জেলে ঢুকার পরই কয়েদিরা এই ছেলেদের আচ্ছা মতো ধমক দেয় এবং তাদের ইগো পুরো মাটিতে মিশিয়ে দেয়। ছেলেরা তখন ভয় পেয়ে জয় আর হানকে বলে আমাদের এখান থেকে বের করুন, এসব ফালতু নাটক বন্ধ করুন। হান তখন তাদের বলে তোমরা যদি ফাইটে আমার সাথে পারো তবে তোমরা এখান থেকে বের হতে পারবে। ছেলেরা ভাবে তারা সংখ্যায় অনেক বেশি এবং তারা হানকে সহজেই হারিয়ে দিবে, কিন্তু হান 1 সেকেন্ডের মধ্যে তাদের সবাইকে পিটিয়ে সোজা করে দেয় আর তাদের পুরো অহংকার ভেঙে দেয়। এরপর বোনের উপর দায়িত্ব পড়ে তাদের ক্লাসে পড়ালেখা শেখানোর। বোন যখন তাদের পড়াচ্ছিল সে বলে যে তারা যদি ক্লাসে একটু ফাঁকিবাজি করে বা পড়া ফোকাস না করে তবে বাইরে হান দাঁড়িয়ে আছে, সে তাদের আবারও সাইজ করবে। কিন্তু এই ছেলেরা জেলের ভেতরও নিজেদের বদমাশি বন্ধ করছিল না। তখন জয় তাদের জেলের ডাইনিং রুমে গিয়ে ধরে। জয় তাদের বলে তোমরা যে নাবালক কার্ড দেখাও, এইবার সাহস থাকলে দেখাও দেখি কেমন পারো। এই বলে জয় তাদের লাইনের একদম পিছনে পাঠিয়ে দেয় এবং জেলের বাকি কয়েদিদের আগে খাবার দিতে বলে। শুধু তাই না, জয় সব ভালো ভালো খাবার বাকি কয়েদিদের প্লেটে দিয়ে দেয় যাতে তারা ভালো প্রোটিন পায়। জেলের বাকি কয়েদিরা এই ছেলেদের খুব মজা করে খাটানো শুরু করে এবং খাওয়ার পর তাদের দিয়ে সব থালা বাসন ধোয়ানোর কাজে লাগিয়ে দেয়। তারা জেলের ভেতর নিজেদের লাইফ নিয়ে পুরো বিরক্ত হয়ে পড়ে। ঠিক ওই সময় জেলের অন্য একটা ছেলে যখন তাদের বাসন ধোয়ার জন্য আরো একটা প্লেট দিতে আসে তখন এই বদমাস ছেলেদের একজন রেগে গিয়ে সেই ছেলের গায়ে হাত তুলে আর তাকে অনেক মারে। জয় যখন এই মারামারি বিচার করতে আসে তখন যে ছেলেটা মার খেয়েছে সে উল্টো ওই বদমাস ছেলেটার হয়ে ডিফেন্স করে আর বলে যে তার কোনো দোষ নেই। জয় এই কথা শুনে অবাক হয়ে যায় যে মার খেয়েও সে কেন ওদের সাপোর্ট করছে। জয় তখন বাকিদের থেকে জানতে পারে যে এই ছেলেটা আসলে কোনো নর্মাল ছেলে না, সে আগে অন্য একটা স্কুলে পড়তো এবং সেখানে সে মারাত্মক লেভেলের বুলিং এর শিকার হতো। সে সেই টর্চার সহ্য করতে না পেরে এক রাতে তাকে বুলি করা সে পুরো গ্যাং এর সবাইকে মার্ডার করে ফেলেছিল। জয় আর হান তখন মনে করতে পারে যে তারা নিউজে এই ঘটনাটা দেখেছিল এবং এই ছেলেই হলো সেই বুলিদের সিরিয়াল কিলার। সেই ঘটনার পর থেকে এই সিরিয়াল কিলার ছেলেটার ভয়ে বদমাস ছেলেরা সবসময় আতঙ্কে থাকে, বিশেষ করে যখন তারা দেখে যে সে একটা চামচ লুকিয়ে রাখছে তখন সেই গ্যাং লিডার ভাবে যে সে তাকে হয়তো চামচ দিয়ে মেরে ফেলবে। যখন জানা যায় একটা চামচ কম আছে সে বলে চামচটা ওই কিলারের কাছে রয়ে গেছে, কিন্তু তল্লাশি করে কিছু পাওয়া যায় না। এরপর সে হঠাৎ চামচটা বের করে গ্যাং লিডারের উপর চড়াও হলে তারা ভয়ে দৌড়ে পালায়। পুলিশ তখন কিলারকে ধরে সরিয়ে নেয় আর সে নিজের এই অবস্থার জন্য কান্না করতে থাকে। ওদিকে মিনিস্টারের অফিসের সামনে সেই ছেলেগুলো গার্ডিয়ানগুলো এসে আন্দোলন শুরু করে। মিনিস্টার তখন তাদের বলে আমরাও তো এমন করছেন যেন আপনাদের ছেলেরা একদম দুধে দেওয়া তুলসী পাতা। ঠিক আছে, কাল স্কুলে আসুন, নিজের চোখেই দেখতে পাবেন। পরের দিন গার্ডিয়ানরা স্কুলে আসে এবং তাদের ছেলেদের দেখে বিশ্বাসই করতে পারছিল না তাদের এই অবস্থা হয়েছে। তারা মিনিস্টারকে ব্লেম দিতে থাকে যে
এত ছোট ছেলেদের সাথে কেন এমন অন্যায় করা হচ্ছে। মিনিস্টার তখন তাদের ছেলেদের বিক্রি করা ড্রাগের ট্যাবলেটগুলো দেখাতে থাকে। গার্ডিয়ানরা তখন দাবি করে এগুলো তো ওজন কমানোর সাধারণ ওষুধ। তখন জয় সেই গ্যাং লিডারকে জোর করে একটা ট্যাবলেট খাইয়ে দিতে গেলে সে ভয়ে সেটা মুখ থেকে থু দিয়ে ফেলে দেয়। জয় তখন হেসে বলে, ভয় পাবেন না, এইগুলো সাধারণ ভিটামিন ট্যাবলেট ছিল, আসল ড্রাগ তো এই প্যাকেটে। এই বলে সে আসল ড্রাগের প্যাকেটটা দেখায় আর প্রমাণ করে যে তাদের ছেলেরা ড্রাগ স্মাগলিং করছে। সে গার্ডিয়ানদেরকে মনে করিয়ে দেয় যে তারা যদি নিজেদের নাবালক ছেলেদের বাঁচাতে চায় তবে মনে রাখা উচিত যাদের তারা ক্ষতি করেছে তারাও নাবালক এবং তাদেরও ফ্যামিলি আছে। গার্ডিয়ানরা তখন ক্ষমা চাইলে মিনিস্টার তাদের বলে, আমার কাছে না, ওই মেয়ের কাছে ক্ষমা চান। সেই ড্রাগের শিকার হওয়া মেয়েটা তখন সেখানে আসে এবং সে তাদের ক্ষমা করতে পরিষ্কার মানা করে দেয়। কিন্তু এই বদমাশ গ্যাং লিডার নিজের ভুল না শুধরে উল্টো মেয়েটাকে মার্ডার করার জন্য তেড়ে যায় আর বলে, আমি নাবালক, আমার কোনো বিচার হবে না। আন তখন এক চড়ে তাকে মাটিতে ফেলে দেয়। মিনিস্টার তখন অর্ডার দেয় এই ছেলেদের আবার জেলে পাঠানোর জন্য, কারণ তাদের স্বভাব তখনও একটুও বদলায়নি। গার্ডিয়ানরা কান্না করতে থাকে আর ছেলেরা যখন জেলে ফিরে যায় তারা দেখে সামনে সেই কিলার দাঁড়িয়ে আছে। গ্যাংলিরা যখন সুনের সেই কথা মনে করে ভয় পেতে থাকে যে সুন বলেছিল সে যেভাবে সুনের লাইফ নরক বানিয়েছিল একদিন সেও এমন কাউকে ফেস করবে। আসলে সেই কিলার এখন ভালো হয়ে গেছে এবং সে চুইকে হেল্প করার জন্যই জাস্ট ওদের ভয় দেখাচ্ছিল, সে আসলে কাউকে মারবে না। চুই তাকে ধন্যবাদ জানালে সে বলে, আপনাদের এই সংগঠনের জন্যই আমার মতো আর কিলার তৈরি হবে না। এদিকে জেলে থাকা সেই গ্যাং লিডারের কাছে একটা লোক আসে আর জিজ্ঞেস করে বিএস ড্রাগের মেইন লিডারকে সে চিনে কিনা। ছেলেটা বলে সে চেনে কিন্তু কাউকে বলেনি। লোকটা বলে, খুব ভালো, আমাদের বস গোপন থাকতেই পছন্দ করে। এই বলে সে একটা ছুরি বের করে সেই ছেলেকে স্ট্যাব করতে চায়। চুই তাকে বাঁচাতে দৌড়ে আসলেও তার আগে জেলের অন্য এক কয়েদি মাঝখানে হাত দিয়ে সেই ছুরির আঘাত নিজের গায়ে নিয়ে নেয়। আর এই কয়েদি আর কেউ না, সে হলো সেই চো, যে কিনা 2 বছর আগে চো এর ফিয়ন্সকে মার্ডার করেছিল। চুই তাকে দেখে খুব অস্বস্তি ফিল করে কিন্তু তার ট্রিটমেন্টের সময় সে সেখানেই বসে থাকে। চো জেলের বাইরে এসে চো এর পায়ে ধরে কান্নাকাটি করে তার কাছে ক্ষমা চায় আর বলে যে চো এর স্ত্রী যে কিনা একমাত্র তার সাথে ভালো ব্যবহার করেছিল এবং সে সত্যিই তাকে মন থেকে ভালোবাসতো। কিন্তু চোই সেখান থেকে চলে যাওয়ার পরপরই সে কান্না করতে করতে হঠাৎ হাসা শুরু করে। আসলে সে পুরোটাই নাটক করছিল সিম্পেথি পাওয়ার জন্য। এরপর মিনিস্টার চোয়ের সাথে দেখা করে আর বলে, তাকে দেখে তোমার খারাপ লাগাটাই স্বাভাবিক, কিন্তু মনে রেখো তুমি একজন প্রোটেকশন অফিসার, তার ফিয়ন্সে নও। এরপর তারা যখন অফিসে ফিরে আসে দেখে এক গরিব লোক অনেক ফাইল নিয়ে কান্নাকাটি করছে, তার ছেলেকে বাঁচানোর আকুতি জানাচ্ছে। সে বলে যে হঠাৎ তার কাছে অনেক অচেনা নাম্বার থেকে ফোন আসতে থাকে আর তারা দাবি করে তার ছেলে তাদের কাছ থেকে অনেক টাকা ধার করেছে। প্রথমে সে আর তার স্ত্রী ভেবেছিল অল্প কিছু টাকা হবে, কিন্তু পরে জানতে পারে সেই অ্যামাউন্ট 85 মিলিয়ন ওন। তারা শকড হয়ে নিজেদের সব সম্পত্তি বিক্রি করে দেয়, সেই লোন পরিশোধ করে আর ছেলেকে জুয়া আর অনলাইন গেম খেলা বন্ধ করতে বলে। তারা তার স্মার্টফোন কিনে নিয়ে একটা বাটন ফোন কিনে দেয়, কিন্তু কে যেন তার ছেলেকে আবারও একটা স্মার্টফোন এনে দেয় এবং ছেলেটা আবারও জুয়া খেলতে শুরু করে। ঋণের টাকা শোধ করতে না পারায় সেই লোকটিকে তার কাজের জায়গায় সবার সামনে মারধর করা হয়। বাধ্য হয়ে সে বসের কাছে গিয়ে নিজের পদত্যাগপত্র জমা দেয় যাতে করে জমানো বোনাসের টাকা দিয়ে তার লোন শোধ করতে পারে। কিন্তু লোন কমার বদলে দিন দিন আরো বাড়তে থাকে, কারণ তার ছেলে জুয়া খেলা কোনোভাবেই বন্ধ করেনি। এক পর্যায়ে সে লোকটির ছেলেও নিখোঁজ হয়ে যায় আর তার ফ্যামিলির কাছে একটা মেসেজ পাঠায় যে সে নাকি আর তাদের ফেস করতে পারছে না। সেই বাবা কয়েক মাস ধরে নিজে অনেক প্রমাণ জোগাড় করলেও পুলিশ তাকে কোনো হেল্প করেনি। বাধ্য হয়ে সে এই অফিসের কাছে ছুটে এসেছে। তার এই অবস্থা দেখে সবার খুব মায়া হয় এবং তারা সাথে সাথে কাজ করা শুরু করে দেয়। বোন নতুন স্টুডেন্ট সেজে সেই ছেলেটার স্কুলে যায়, তার চশমায় থাকা গোপন ক্যামেরা দিয়ে পুরো স্কুলের ফুটেজ রেকর্ড করে। সে দেখে স্কুলের প্রায় সব স্টুডেন্টই এই অনলাইন জুয়া খেলার সাথে যুক্ত আছে। ক্লাসের একটা ছেলে যখন জুয়ায় 1 মিলিয়ন ওন জিতে তার ফ্রেন্ডদের টিপ দিতে চায়, বোনও তার সাথে যোগ দেয়। বোন তখন তাকে এই জুয়া খেলার ব্যাপারে জিজ্ঞেস করলে সে বলে, আরে ভাই, এটা কোনো জুয়া না, আমরা জাস্ট নর্মালি গেম খেলছি। বোন তখন বুঝতে পারে এই ছেলেই মূলত স্কুলের বাকি ছেলেদের লোভ দেখিয়ে এই গেমে নিয়ে আসে, সেই হলো আসল মাস্টার মাইন্ড। সে বোনকে দিয়েও গেমের অ্যাপটি ডাউনলোড করায় আর বলে যে সাইন আপ বোনাস হিসেবে সে 50,000 ওন ফ্রিতে পেয়েছে, যা দিয়ে সে খেলতে পারবে। বোন তখন অফিসে এসে সবাইকে বলে, আমার মতো যারা ম্যাথমেটিক্সে স্ট্রং তাদের জন্য
জন্য এই জুয়া জেতা কোনো ব্যাপারই না। জয় তখন তাকে বলে, আচ্ছা তাহলে তুমি এই গেমটা খেলছো না কেন? যদি জিততে পারো তবে সেই টাকা তোমার বোনাস হবে। বোন তখন খেলতে শুরু করে। শুরুতে কয়েকবার সে জিতেও যায়, তার লোভ আরো বেড়ে যায় এবং সে আরো বড় অ্যামাউন্টের বাজি ধরা শুরু করে। এরপর সে টানা হারতে থাকে এবং পুরো রাত ধরে গেম খেলে, নিজের সব টাকা খুইয়ে ফেলে। পরের দিন সে যখন স্কুলে যায়, সে ছেলেটি বুঝতে পারে বোন এই গেমের নেশায় পুরো পাগল হয়ে গেছে। সে বোনকে বুদ্ধি দেয় যে তার কাছে টাকা না থাকলে সে তার কাছ থেকে লোন নিতে পারে, গ্যারান্টি হিসেবে শুধু তার মায়ের ফোন নাম্বারটা দিলেই হবে। বোন তখন 1 মিলিয়ন ওন লোন চায়, কিন্তু তারা তাকে মাত্র 8,000 ওন দেয় আর জানায় যে এই টাকার উপর প্রতিদিন 10% হারে তাকে শোধ দিতে হবে। বোন তখন অফিসে এসে কান্নাকাটি করার ভান করে যে সে পুরো দেউলিয়া হয়ে গেছে। জয় আর হান তখন তাকে সান্ত্বনা দিয়ে বলে, আরে সমস্যা নেই, আমরা তো এদের ধরার জন্য এই ফাঁদ পেতেছি। এরপর সেই লোনের গ্যাং হানের নাম্বারে কল দেয়, কারণ বোন হানের নাম্বারটাই তার মায়ের নাম্বার হিসেবে দিয়েছিল, কিন্তু হান তাদের কলে কোনো পাত্তাই দেয় না। লোন দেওয়া সেই গ্যাং তখন ভাবে যে এই ছেলের ফ্যামিলি যেহেতু তাকে নিয়ে একদমই ভাবছে না, তাই তাকে এবার তুলে নিয়ে যাওয়া যাক, বোনের উপর নজর রাখতে। হান বোনের দিকে ফোকাস করে আসছিল, কিন্তু মাঝপথে হানের খুব ক্ষুধা লাগায় সে খাবার কিনতে চলে যায়। হান খাবার নিয়ে ফিরে এসে দেখে বোন গায়েব হয়ে গেছে। আসলে ঠিক ওই সময় একটা কালো গাড়ি এসে বোনকে জোর করে তুলে নিয়ে যায়। গাড়ির ভেতর আরো কয়েকজন ছেলে সেখানে ছিল এবং গ্যাংয়ের লোকেরা সবার ফোন কেড়ে নিচ্ছিল। বোন তখন বুদ্ধিমত্তা খাটিয়ে এমন ভান করে যেন ফোনটা তার হাত থেকে পড়ে গেছে এবং সে সেটা গাড়ি জানলা দিয়ে বাইরে ছুঁড়ে ফেলে দেয়। সেই গ্যাং তখন ছেলেদের দিয়ে বিভিন্ন ক্রাইম যেমন চুরি করানোর কাজ শুরু করে। তারা বোনকেও চুরি করতে বললে বোন পরিষ্কার মানা করে দেয় এবং অন্য ছেলেদেরকেও চুরি করতে বাধা দেয়। এতে রেগে গিয়ে তারা বোনকে তাদের মেন আস্তানায় নিয়ে যায় শাস্তি দেওয়ার জন্য। ওদিকে হান নিজের ভুলের জন্য খুব গিল্টি ফিল করছিল, কিন্তু জয় তাকে আশ্বস্ত করে যে তারা বোনকে ঠিকই খুঁজে বের করবে। সেই গ্যাং তখন বোনকে মেসেজিং টিমে পাঠিয়ে দেয়। এই টিমের কাজ ছিল বিভিন্ন নাম্বারে মেসেজ পাঠিয়ে জুয়া খেলার লিংক শেয়ার করা। বোন তখন সেই কম্পিউটার ব্যবহার করে তার টিমের সাথে যোগাযোগ করা ট্রাই করছিল, কিন্তু তখন জেলের এক অন্য ছেলে যার নাম যাই সে এসে বোনকে ওয়ার্নিং দেয় যে এখানে সবার উপর নজর রাখা হচ্ছে। ঠিক ওই সময় গ্যাংয়ের লোকেরা চলে আসে এবং বোনকে মারধর করে। রাতে যখন বোন ক্লান্ত হয়ে ঘুমে ঢলে পড়ছিল, তারা তাকে আবারও মারতে চায়। তখন বোন তাদেরকে আটকায় আর বলে যে তাদের সার্ভারে যে প্রবলেম আছে সে সেটা ঠিক করে দিতে পারবে। বোন তাদের সার্ভার ঠিক করার কাজে ব্যস্ত রেখে নিজের আসল কাজটা সারতে থাকে। এরপর তাকে সেই গ্যাং লিডারের সামনে নিয়ে যাওয়া হয়। গ্যাং লিডার একটা ছুরি বের করে বোনকে হুমকি দেয় যে সে যদি সার্ভার ঠিক করতে না পারে তবে তার চোখ তুলে নেওয়া হবে। বোন তখন আরো দ্রুত কাজ করে সার্ভার ঠিক করে দেয় এবং গ্যাংয়ের লোকেরা তার উপর খুব খুশি হয়ে যায়। ওদিকে জয় আর হান কোনো ক্লু পাচ্ছিল না, কারণ যে গাড়িতে করে বোনকে নেওয়া হয়েছিল সেটি চুরি করা ছিল। হান তখন স্কুল থেকে সেই ছেলেকে ধরে নিয়ে আসে যে ছেলেদের এই খেলায় টানতো। তারা তাকে গেমের লোগোটা দেখাতে বলে। সেই ছেলেটি যখন লোগোটা দেখায়, জয় আর হান বুঝতে পারে বোন অনেক চালাক। বোন আসলে সার্ভার ঠিক করার সময় গেমের লোগো ডিজাইনের ভেতরই একটা গোপন কোড লিখে তার লোকেশন পাঠাতে সফল হয়েছিল। তারা সাথে সাথে সেই লোকেশনে চলে যায়, কিন্তু গিয়ে দেখে জায়গাটা পুরো ফাঁকা। জয় তখন আন্দাজ করে যে বোন হয়তো তার বন্দিদশা থেকে জানালা দিয়ে কোনো পাশে বিল্ডিং দেখে এই লোকেশনটা পাঠিয়েছিল। সে তখন সামনের বিল্ডিং এর দিকে তাকায় আর বুঝতে পারে এটাই তাদের আসল আস্তানা। হান তখন রেগে মেগে সেই আস্তানায় ঢুকে পড়ে এবং গ্যাংয়ের লোকেদের ধুলাই করতে করতে বোনের খোঁজ করতে থাকে। হান তাদের বলে এখানে একটা ছেলে আছে, দেখতে একটু বোকাশোকা হলেও তার চোখগুলো ছোট ছোট আর সে বেশ হ্যান্ডসাম। জয় তখন মারামারি থামিয়ে অবাক হয়ে হানকে জিজ্ঞেস করে এই মারামারির মধ্যে তুমি কাকে হ্যান্ডসাম বলছো? হান তখন জয়ের কথায় কান না দিয়ে সামনে যাকে পারছিল তাকেই পিটাচ্ছিল। বাকি বন্দি ছেলেদের সাথে সেখান থেকে বের হয়ে আসে। হান দৌড়ে গিয়ে বোনের খোঁজ খবর নিতে থাকে। জয় তখন হাসতে হাসতে হানকে বলে তোমরা এখানে নিজেদের ইমোশন সামলাও, আমি ততক্ষণে গ্যাং লিডারকে ধরছি। বোন তখন জয়কে দেখিয়ে দেয় গ্যাং লিডার আসলে কোন দিকে পালিয়েছে। জয় উপরে গিয়ে দেখে গ্যাং লিডারের গুন্ডারা দাঁড়িয়ে আছে। সে তাদের সবাইকে পিটিয়ে সোজা করে দেয়। গ্যাং লিডার যে রাস্তা দিয়ে পালাচ্ছিল জয় তার পিছু নেয় এবং তাকে ধরে হাত ভেঙে দেয়। গ্যাং লিডার তখন ব্যথায় চিৎকার করে জয়ের কাছে ক্ষমা চাইতে থাকে। জয় তখন তাকে বলে চলো চলো আমরা স্কুইড গেমের মতো একটা গেম খেলি, রক পেপার সিজার। জয় তার সাথে যতবার খেলে ততবারই জয় জিতে যায়, কারণ গ্যাং লিডারের হাত ভাঙা থাকায় সে হাত নাড়াতেই পারছিল না। জয় তখন তাকে বলে ঠিক এই কাজটাই তুমি ওই ছোট ছোট বাচ্চাদের সাথে করেছো, তাদের হাত পা বেঁধে ফ্যামিলি আর স্কুল থেকে দূরে রেখে তাদের জীবন নরক বানিয়েছো। এই বলে জয় তাকে আরো একটা আছাড় মারে। ওদিকে হাত
ওদিকে হান আর বোন মিলে বাকি ছেলেদের উদ্ধার করে এবং জাইকেও বাঁচায় যে বোনকে ওয়ার্নিং দিয়েছিল। জানা যায় এই জাই আসলে সেই প্রথম দিন অফিসে আসা গরিব লোকটারই নিখোঁজ ছেলে। এরপর সেই বাবা অফিসে এসে চই আর হানকে অনেক ধন্যবাদ জানায়, কিন্তু একই সময় সে মিনিস্টারকে অন্য একটা কথা বলে। সেই বাবা মিনিস্টারের কাছে ভয় প্রকাশ করে যে তার ছেলে হয়তো আবার জুয়ার নেশায় ফিরে যেতে পারে। মিনিস্টার তাকে আশ্বস্ত করে যে তারা জাইয়ের পুরো দায়িত্ব নিবে। ওদিকে চই জাইকে জানায় যে তার যে বেস্ট ফ্রেন্ড তাকে এই গেমে টেনে এনেছিল সে আসলে ইচ্ছে করে তাকে ফাঁসিয়েছিল। বাবা মা স্মার্টফোন কেড়ে নেওয়ার পর সেই ফ্রেন্ডই জাইকে লুকিয়ে আরেকটি নতুন ফোন এনে দিয়েছিল। জাই তার ফ্রেন্ডের এই রূপ দেখে পুরো শকড হয়ে যায়। সেই ফ্রেন্ড যখন অজুহাত দেয় যে গ্যাংয়ের লোকেরাও তাকে হুমকি দিয়েছিল, চই তখন তাদের জানায় যে তাদের দুজনেরই শাস্তি হবে। তখন তারা নাবালক কাঠ খেলে কান্না করতে করতে বলে, আমরা তো এখনো বাচ্চা, যারা আমাদের ব্যবহার করেছে দোষ তো তাদের, আমরা তো শুধু ভিকটিম। চই তখন তাদের ধমক দিয়ে বলে, আসল ভিকটিম তোমরা নও, আসল ভিকটিম হলো তোমাদের ফ্যামিলি, যারা তোমাদের কারণে সবার সামনে অপমান সহ্য করেছে এবং শেষ মুহূর্ত পর্যন্ত কষ্ট করে টাকা জমিয়েছে যাতে তোমরা ভালো থাকতে পারো। কিন্তু তোমরা লোভের কারণে বারবার সুযোগ পেয়েও জুয়া খেলা বন্ধ করনি। তারা যখন নিজেদের ভুল বুঝতে পেরে লজ্জা পায়, চই তাদের পার্ট টাইম কাজে লাগিয়ে দেয় আর তাদের স্যালারি টাকা দিয়ে নিজেদের লোন নিজেদেরকেই শোধ করতে বলে। সাথে সাথে তাদের ফোনও কেড়ে নেওয়া হয়। ওদিকে হান দেখে বোন এখনো জুয়া আর কোডিং এর নেশায় ভূত হয়ে আছে, তাই সে চইকে কল দিয়ে বোনের ফোনটা কেড়ে নেওয়ার কথা বলে। অন্যদিকে মিনিস্টারের সাথে তার বিপক্ষ দলে সেই পলিটিশিয়ানের দেখা হয়। পলিটিশিয়ান টিপ্পনি কেটে বলে, আমি শুনলাম আপনি নাকি নিজের মেয়ের মৃত্যুর ঘটনাকে ব্যবহার করে আগামী প্রেসিডেন্ট ইলেকশনের প্রচার চালাচ্ছেন। মিনিস্টার তখন হেসে বলে, অন্যের খবর তো ভালোই রাখেন, নিজের খবর রাখছেন তো? আপনার নিজের দলই আজকে আপনাকে ছাড়া গোপন মিটিং করেছে। লোকটা চরম রেগে যায় এবং মিনিস্টার ও তার প্রোটেকশন অফিসের উপর প্রতিশোধ নেওয়ার সুযোগ খুঁজতে থাকে। ঠিক তখনই এক পুলিশ অফিসার তাকে এসে একটি পেন ড্রাইভ দেয় যাতে এই প্রোটেকশন অফিসের বিরুদ্ধে কিছু গোপন তথ্য ছিল। এরপর সেই পলিটিশিয়ান নিজে জেলে গিয়ে চোর সাথে দেখা করে। ওদিকে চই আর তার টিম পুরো স্কুল জুড়ে স্টুডেন্টদের ব্লাড টেস্টের আয়োজন করে। তারা বাইরে প্রচার করে যে এটি ডায়াবেটিস বা নর্মাল চেক আপের জন্য করা হচ্ছে, কিন্তু আসলে তারা ড্রাগের খোঁজ করছিল। তারা সিউনিয়ন নামের একটি নামী স্কুলে যায় যেখানকার বেশিরভাগ স্টুডেন্টই সিওল ন্যাশনাল ইউনিভার্সিটিতে চান্স পায়, যেটা আমাদের দেশের ঢাকা ইউনিভার্সিটির মতো। বোন তখন তাদের একটি স্পেশাল ক্লাসরুম দেখায় যেখানে মাত্র কয়েকজন স্টুডেন্ট ছিল। সে জানায় এরা হলো এই স্কুলে টপার, যাদের সবার লক্ষ্য মেডিকেলে পড়া। চই তখন নোটিশ করে ভেতরে একটি ছেলের অবস্থা একদমই ভালো না। তারা ক্লাসে ঢুকে দেখে ছেলেটার নাক দিয়ে রক্ত পড়ছে। তারা সাথে সাথে তাকে মেডিকেল রুমে নিয়ে যায়। চই অবাক হয়ে দেখে তার নাক দিয়ে রক্ত পড়লেও বাকি স্টুডেন্টদের সেদিকে কোনো নজরই নেই, তারা শুধু নিজেদের এক্সাম নিয়ে ব্যস্ত। ঠিক ওই সময় ছেলেটার মা হন্তদন্ত হয়ে সেখানে আসে আর তাকে জোর করে উঠে গিয়ে বাকি এক্সাম শেষ করতে বলে। কি একটা অবস্থা! ছেলেটা যখন বলে সে খুব অসুস্থ আর তার পক্ষে আর সম্ভব হচ্ছে না, তখন তার মা বলে, অসুস্থ তো সবাই, বাকিরাও তো পরীক্ষা দিচ্ছে, যাও এখনই পরীক্ষা দাও। এই বলে সে তাকে একটা অজানা ওষুধ খাইয়ে দেয়। সে ড্রাগের প্রভাবে ছেলেটি জোর করে আবার এক্সাম দিতে বসে যায়। এক্সাম শেষ হওয়ার পর যখন তারা জানতে পারে যে স্টুডেন্টের ব্লাড টেস্ট করতে হবে, তখন সেই মা এবং বাকি গার্ডিয়ানরা এসে তাতে বাধা দেয়। তারা দাবি করে তাদের বাচ্চাদের সামনে প্রাইভেট টিউটরের ক্লাস আছে, তাই তারা টেস্ট করাতে পারবে না। তারা চইকে হুমকি দিলে চই স্পষ্ট জানিয়ে দেয় যে আমাদের অফিসে সব রকম পাওয়ার আছে, আপনারা যদি চান আপনাদের বাচ্চার মার্কস কাটা না যাক তবে আগামীকাল স্কুলের আগেই এই টেস্ট কমপ্লিট করতে হবে। টিচাররা যখন চইকে বোঝানোর চেষ্টা করে যে তাদের বাচ্চারা অনেক ভদ্র এবং তারা কোনো ড্রাগসের সাথে যুক্ত থাকতে পারে না, চই তখন তাদের শান্ত করে বলে, আমরা এই টেস্ট আপনাদের বাচ্চাদের ভালোর জন্যই করছি, যাতে হুট করে কোনো বাচ্চার লাইফ নষ্ট না হয়ে যায়। এতে মায়েরা একটু নার্ভাস হয়ে পড়ে। ওদিকে জেলে পলিটিশিয়ানটি চোখে জিজ্ঞেস করে তার হাতের ইনজুরি কিভাবে হলো। এর পরপরই নিউজে ব্রেকিং নিউজ দেখানো হয় এবং চই ও তার প্রোটেকশন অফিসকে এর জন্য পুরো দায়ী করা হয়, কারণ চই নাবালকদের জেলে পড়েছিল এবং তাদের কারণে চোখে আঘাত পেতে হয়েছে। হান আর বোন এই নিউজ চই থেকে লুকানোর চেষ্টা করলেও চই অলরেডি তা দেখে ফেলে এবং সে এসবে একদমই পাত্তা দেয় না। পরের দিন সকালে মায়েরা বাধ্য হয়ে তাদের বাচ্চাদের ব্লাড টেস্ট করাতে নিয়ে আসে। টেস্টের পর এক্সামের রেজাল্ট দিলে সেই অসুস্থ ছেলেটির মা তার রেজাল্ট দেখে পুরো শকড হয়ে যায়। ছেলেটি তখন
তার মাকে বোঝানোর চেষ্টা করে যে সে অসুস্থ ছিল। ছেলেটি অসুস্থ হয়ে অজ্ঞান হয়ে যাওয়ার পরও তার মা নিজের কষ্টের কথা শুনিয়ে তাকে খোঁটা দিতে থাকে। আসলে তারা সিউলের বাসিন্দা ছিল না, তারা একটু দূরের শহরে থাকতো, কিন্তু মায়ের স্বপ্ন ছিল তার ছেলেকে মেডিকেলে পড়িয়ে ডাক্তার বানাবে। ছেলেটি ছোটবেলা থেকে অনেক ব্রিলিয়ান্ট ছিল, কিন্তু সিউলে আসার পর তার মা দেখে এখানকার বাকি স্টুডেন্টদের পড়াশোনার লেভেল সম্পূর্ণ আলাদা। তখন সে প্রথম কাজ হিসেবে তাদের বড় বাড়িটি বিক্রি করে দেয় আর স্কুলের পাশে একটা সাধারণ ফ্ল্যাট কিনে এখানেই চলে আসে, যাতে ছেলের পড়াশোনার সুবিধা হয়। শুধু তাই না, ছেলে সারাদিন কি করছে তা 24 ঘন্টা নজর রাখার জন্য সে ছেলের ঘরের দরজায় খুলে ফেলে দেয়। মানে এর থেকে বেশি আর সে কি বা করতে পারত। তার স্বামী এইসব পাগলামি একদমই মেনে নিতে পারছিল না, কিন্তু সেই মা তাকে ধমক দিয়ে বলে, তোমার ভাই ডাক্তার হওয়ার পর তোমার পুরো ফ্যামিলি কত রেসপেক্ট করে দেখেছো, তাই একদম চুপচাপ থাকো, আমার ছেলে আমার স্বপ্ন পূরণ করবে। হাজবেন্ড তখন আর কিছু না বলে তার কথা মেনে নেয়। শুধু সাউথ কোরিয়া না, আসলে আমাদের দেশের প্রেক্ষাপট অনেকটাই এমন। এখানেও বাবা মারা এই অ্যাডমিশনের সময়টায় ছেলে মেয়েকে একটা ভালো জায়গায় ভর্তি করানোর জন্য তাদের উপর যা তা প্রেশার দেয়। বললে ভুল হবে না, এই কাজটা প্রায় সব বাবা মাই করে থাকে। যাই হোক, মায়ের স্বপ্ন পূরণ করার জন্য ছেলেটি সারাদিন রাত ধরে পড়াশোনা করতে থাকে, কিন্তু সেই মায়ের তাও মনে হচ্ছিল এটা যথেষ্ট নয়। সে তখন খোঁজ নিয়ে দেখে স্কুলের বাকি টপাররা কার কাছে প্রাইভেট পড়ে। সে জানতে পারে এক ধনী গার্ডিয়ানের কথা, যার চেনা জানার সবচেয়ে ভালো টিচারদের সাথে যোগাযোগ আছে। সেই মা তখন দামি দামি গিফট নিয়ে বাকি মায়েদের মতো সেই ধনী মহিলার পায়ে গিয়ে ধরে, যাতে ভালো টিচারের সন্ধান পায়, কিন্তু তাতেও কোনো কাজ হয় না। সে তখন আরো বেশি দামি গিফট নিয়ে আবার সেই ধনী মহিলার কাছে যায়। তখন সেই ধনী মহিলা তাকে একটা ট্যাবলেটের কথা বলে, যা তার নিজের ছেলে মেয়েরা ফোকাস বাড়ানোর জন্য খায়। এরপর থেকে সেই মা তার ছেলেকে সেই ট্যাবলেট খাওয়াতে শুরু করে এবং ছেলেটি সত্যি পড়াশোনায় অনেক বেশি ফোকাসড হয়ে যায় আর অবশেষে স্পেশাল ক্লাসে জায়গা পেয়ে যায়। জয় এরপর ব্লাড টেস্টের রিপোর্টে এই সব কিছু জানতে পারে এবং সেই মায়েদের ডেকে বলে যে এই ড্রাগগুলো নিষিদ্ধ, তাই বাচ্চাদের এই ট্যাবলেট খাওয়ানো এখনই বন্ধ করতে হবে। ডক্টর তখন জয়কে এসে জানায় যে সব থেকে ডেঞ্জারাস রিপোর্ট এসেছে এই অসুস্থ ছেলেটির। আসলে তার মা ইন্টারনেটে ফোকাস বাড়ানোর আরো কড়া ওষুধের খোঁজ করতে গিয়ে এক ড্রাগ ডিলারে খপ্পরে পড়েছিল। এরপর থেকে সে তার ছেলেকে ওই স্ট্রং ড্রাগ দেওয়া শুরু করে। ড্রাগের কারণে ছেলের রেজাল্ট ভালো হয়, সে খুশিও হয়, কিন্তু সে বুঝতে পারেনি ড্রাগটি তার ছেলেকে ভেতর থেকে শেষ করে দিচ্ছে। ছেলেটি তখন ড্রাগের সাইড ইফেক্টে পুরো ভেঙে পড়েছিল এবং মায়ের কাছে আরো ট্যাবলেট চাচ্ছিল। মা যখন তাকে ড্রাগ দিতে যাবে ঠিক তখনই জয় এসে দরজায় নক করে। সে তখন ভয় পেয়ে দরজা খুলে না। তখন হান ব্যালকনি দিয়ে সোজা তাদের ফ্ল্যাটে ঢুকে পড়ে। তখন হান আর জয় মিলে ছেলেটিকে ড্রাগ নেওয়া থেকে আটকায় এবং সাথে সাথে হসপিটালে পাঠানোর ব্যবস্থা করে। এরপর জয় সেই মায়ের মুখোমুখি হয়। আসলে সেই মা প্রথম থেকেই জানতো যে সে তার ছেলেকে ড্রাগ দিচ্ছে এবং সে ছেলের শারীরিক পরিবর্তন দেখেও না দেখার ভান করেছিল, কারণ তার কাছে ছেলের স্বাস্থ্যের চেয়ে পরীক্ষায় মার্কস বেশি পাওয়া ইম্পর্টেন্ট ছিল। সে জয়ের এই অ্যাকশনের বিরোধিতা করলে জয় তার সামনে দাঁড়িয়ে যায়। সেই মা তখন জয়কে জিজ্ঞেস করে, আমি আমার ছেলের সাথে কবে দেখা করতে পারবো? তার তো মেডিকেলে চান্স পাওয়ার জন্য এখনই পড়াশোনা করা দরকার। জয় তখন রেগে গিয়ে বলে, মেডিকেলের এতই যখন শখ, তবে আপনি নিজেই পড়াশোনা করে ডাক্তার হয়ে যাচ্ছেন না কেন? এই বলে জয় তার সামনে মেডিকেলের সব সিলেবাস এবং সে তার ছেলের জন্য যে রুটিন বানিয়েছিল সেটা এনে হাজির করে। সে মহিলা ভাবছিল জয় হয়তো ইয়ার্কি করছে, কিন্তু জয় সত্যি তাকে একটা ঘরে আটকে রাখে। সে তার ছেলেকে যে অল্প খাবার দিত তাকেও ঠিক সেই পরিমাণ খাবার দেওয়া শুরু করে। সে এমনটা করত কারণ বেশি খাবার খেলে নাকি ঘুম চলে আসে। সে ঘুমানোর টাইমও পাচ্ছিল না এবং জয় তাকে ঠিক একইভাবে ঘুম থেকে জাগিয়ে দিচ্ছিল যেভাবে সে তার ছেলেকে টর্চার করত। সবচেয়ে বড় ধাক্কা সে তখন খায় যখন জয় তার নিচ থেকে তোষক টেনে নিয়ে যায় আর বলে, তুমি যেভাবে নজর রাখার জন্য তোমার ছেলের ঘরের দরজা খুলে ফেলেছিলে ঠিক সেভাবেই আরাম করা বন্ধ করে দাও। সেই মা পুরো শকড হয়ে গেলেও বাধ্য হয়ে জয়ের কথা শুনতে থাকে। ওদিকে হসপিটালে ছেলেটি প্রথমে ড্রাগের জন্য পাগল হয়ে যাচ্ছিল, কিন্তু পরে তার মনে পড়ে মায়ের এই অতিরিক্ত প্রেশারের কারণে সে আসলে মরে যেতে চেয়েছিল, কিন্তু ড্রাগ নেওয়ার পর তার সে মৃত্যুর ভয় কেটে যেত আর এই কারণে সে মায়ের কাছে বারবার ড্রাগ চাইতো। সে বুঝতে পারে মৃত্যুর হাত থেকে বাঁচাতেই সে ড্রাগ নিত, তাই এখন বেঁচে থাকার জন্যই সে ড্রাগ নেওয়া ছেড়ে দেবে। অর্থাৎ ছেলেটির মধ্যে বাঁচার অনেক ইচ্ছা ছিল আর এভাবেই ধীরে ধীরে ছেলেটি সুস্থ হতে থাকে।
ওদিকে তার মা এক পর্যায়ে সহ্য করতে না পেরে সেখান থেকে পালানোর চেষ্টা করে। জয় তাকে আটকে দিলে সে কান্না করতে করতে বলে, তুমি আমাকে একজন স্বার্থপর মা ভাবছো, কিন্তু আমি আমার পুরো জীবন আমার ছেলের জন্য স্যাক্রিফাইস করেছি। জয় তখন তাকে শান্তভাবে বলে, তুমি নও, স্যাক্রিফাইস করেছে তোমার ছেলে। আসলে ছোটবেলা থেকেই সেই মহিলা তার ছেলেকে বুঝিয়ে এসেছে যে তার খুশির জন্য তাকে ডাক্তার হতেই হবে, আর ছেলেও মায়ের খুশির জন্য নিজের উপর হওয়া সব অত্যাচার মুখ বুজে সহ্য করেছে। এইসব কথা শুনে সেই মহিলা নিজের ভুল বুঝতে পারে আর কান্না করতে থাকে। ছেলেটি যখন পুরোপুরি সুস্থ হয়ে ওঠে, সে বোনকে জিজ্ঞেস করে যে সে যেহেতু অনেক ব্রিলিয়ান্ট ছিল, সে তার লাইফে এখন কি করবে বা নিজের লক্ষ্য কিভাবে ঠিক করবে। বোন তখন তাকে অনেক রকমের বই পড়তে বলে যাতে সে নিজের পছন্দ খুঁজে পায়। বোন তাদের নিয়ে বাচ্চাদের গল্পের বই পড়তে বসে। ছেলেটি বইগুলো খুব পছন্দ হয়। আর প্রথমে এই নিয়ে মজা করলেও পরে গল্প পড়ে সেও ইমোশনাল হয়ে কান্না করতে থাকে। শেষ পর্যন্ত জয় সেই মায়ের উপর দয়া করে তাকে ছেড়ে দেয়। সেই মা হসপিটালে এসে ছেলেকে জড়িয়ে ধরে আর তার পড়ালেখার খাতা চেক করতে গিয়ে দেখে খাতা পুরো ফাঁকা। ছেলেটি তখন তার মাকে সারপ্রাইজ দিয়ে বলে সে আর মেডিকেলে পড়বে না। সে আরো জানায় যে সে এই বছর এক্সামও দিবে না, কারণ মানসিকভাবে সে একদমই প্রস্তুত নয়। তার মা তখন কান্নাকাটি করে তাকে অনেক অনুরোধ করতে থাকে, কিন্তু ছেলে নিজের সিদ্ধান্তে অনড় থাকে। সে বলে এখন থেকে সে নিজের জীবনে নিজের মতো করে বাঁচবে, আর তার মায়েরও উচিত এবার নিজের জন্য বাঁচা। ওদিকে মিনিস্টার প্রেস কনফারেন্সে এসে কড়া ঘোষণা দেয় যে কোনো স্টুডেন্ট যদি ফোকাস বাড়ানোর জন্য এই ধরনের ড্রাগস বা অন্য কোনো নিষিদ্ধ জিনিস ব্যবহার করে তবে তাকে এক্সাম দিতে দেওয়া হবে না এবং পরীক্ষা থেকে নিষিদ্ধ করা হবে। জয় যখন ল্যাব থেকে পাওয়া ড্রাগের স্যাম্পলগুলো চেক করছিল, সে দেখে 2 বছর আগের একটা কেসের ফাইলে ড্রাগের সাথে এটার হুবহু মিল আছে। সে ড্রাগের ছবি তার ফিয়ন্সের ডায়েরিতেও আঁকা ছিল, আর পাশে লেখা ছিল আমি কি কখনো চোখে ক্ষমা করতে পারবো। জয় তখন নিশ্চিত হয়ে যায় যে চোর সাথে এই ড্রাগ স্মাগলিং এর সরাসরি কানেকশন আছে। ওদিকে সেই দুর্নীতিবাজ পলিটিশিয়ান নিজের ক্ষমতার জোরে চোখে ভালো আচরণের সার্টিফিকেট দিয়ে জেল থেকে বের করার ব্যবস্থা করে। শুধু তাই না, সেই ক্রিমিনাল ছেলেটি আবারও স্কুলে ফিরে যেতে চায়। পলিটিশিয়ান তাকে হেল্প করে এবং সে তার পুরনো স্কুলে আবার জয়েন করে। স্কুলের বাকি গার্ডিয়ানরা এর তীব্র প্রতিবাদ জানায়, এটাই যে একজন মার্ডারের সাথে তাদের বাচ্চারা কিভাবে পড়বে। এই খবর শুনে হান মারাত্মক রেগে যায় আর অফিসের সবাই বেশ প্রেসারে পড়ে যায়। জয় তখন নিজেই চোর সাথে দেখা করতে স্কুলে আসে। সবাই ভাবছিল জয় হয়তো তাকে খুব মারধর করবে, কিন্তু জয় তাকে শান্তভাবে বলে এবার অন্তত একজন সাধারণ স্টুডেন্ট হয়ে থাকার চেষ্টা করো। জো ক্লাসে ঢুকে সবার সামনে নিজের পরিচয় দেয়। ক্লাসে বাকিরা তাকে নিয়ে কটূক্তি এইটাই যে সে তার নিজের টিচারকে মার্ডার করেছিল, কিন্তু জো এইসবে একদমই পাত্তা দেয় না। স্কুলে এসে জো তার ক্লাসের সান নামের এক স্টুডেন্ট আর তার সাথে থাকা চি ও তার গ্যাংকে নোটিস করে। সে তাদের উপর নজর রাখতে শুরু করে। এরপর জো হঠাৎ প্রোটেকশন অফিসে এসে হাজির হয়। তাকে দেখে হান রেগে গিয়ে বলে তোর এত বড় সাহস, তুই এখানে এসেছিস। হান রেগে গিয়ে তার সাথে মারামারি করতে গেলে বাকিরা হানকে শান্ত করে রুম থেকে বের করে দেয়। জো তখন তাদের জানায় যে সেই স্কুলে একটা বুলিং এর ঘটনা নোটিশ করেছে। সে বলে যে চি আর তার গ্যাং মিলে তাদের ক্লাসের সানকে প্রচন্ড মেন্টাল টর্চার আর বুলি করছে। জয় তখন স্কুলের ক্লাস টিচারের কাছে এই ব্যাপারে জানতে চাইলে টিচার বলে যে সে তো এমন অস্বাভাবিক কিছুই দেখেনি। জয় তখন ক্লাসে গিয়ে চিলিং করতে থাকা সেই গ্যাং এর মাঝখান থেকে সানকে টেনে আলাদা করে নিয়ে আসে। সানকে আলাদা করতে চি আর তার গ্যাং এর ফোনের ইন্টারনেট কানেকশন সাথে সাথে বন্ধ হয়ে যায়। জয় তখন সানকে জিজ্ঞেস করে তুমি কি ওদের ওয়াইফাই? সান প্রথমে বানিয়ে বানিয়ে অস্বীকার করে, কিন্তু জয় তাকে ধরে ফেলে আর বলে না তুমি ওদের ওয়াইফাই, কারণ তুমি সবসময় ওদের মাঝখানে বসে থাকো আর গ্রুপে বসা মাত্রই তুমি সবার আগে ফোন বের করো, আর তোমার ব্যাগে এত বড় একটা পাওয়ার ব্যাংক থাকে যাতে তোমার ফোনের চার্জ কখনো শেষ না হয় এবং ওরা যেন সারাদিন তোমার হটস্পট ইউজ করতে পারে। ঠিক তখনই চি আর তার গ্যাং ইন্টারনেট চলে যাওয়ায় সানের খোঁজে সেখানে আসে এবং জয়কে সানের সাথে দেখে চমকে যায়। জয় যখন বলে যে সে এখানে বুলিং এর ইনভেস্টিগেশন করতে এসেছে, সান নিজেই ভয় পেয়ে নিজের ছেলেদের ডিফেন্ড করে আর বলে যে তারা জাস্ট ফ্রেন্ড। এরপর তারা সেখান থেকে চলে যায়। জয় তখন বোনকে পাঠায় তাদের উপর নজর রাখতে। বোন যখন তাদের পিছু নিচ্ছিল, কলেজের এক বড় ভাই তাকে চিনে ফেলে। বোন তখন সেখান থেকে পালিয়ে বেঁচে যায়। এরপর হানকে তারা ছদ্মবেশে সেই স্কুলে পাঠানোর ডিসিশন নেয়। বোন হানকে ট্রেনিং দেয় কিভাবে একজন দুর্বল আর ভীতু মেয়ে সেজে চিয়ের গ্যাংয়ের সামনে যেতে হবে। হান ঠিক বোনের শেখানো কায়দাতেই ক্লাসের করিডোরে চিলিং করতে থাকা চিয়ের গায়ে গিয়ে ধাক্কা খায়। চি তখন তাকে
তাকে আচ্ছা মতো শুনিয়ে চলে যায়। বোন আর চই মিলে তখন নিখুঁতভাবে চিয়ের ভয়েস রেকর্ড করে আর এআই দিয়ে তার গলার আওয়াজ নকল করে। তারা চিয়ের নকল ভয়েস দিয়ে সানকে কল করে আর কথা চলে সানের নেটফ্লিক্স অ্যাকাউন্টের পাসওয়ার্ড জেনে নেয়। তারা যখন সানের অ্যাকাউন্টে লগ ইন করে দেখে সেখানে 3টি প্রোফাইল তৈরি করা আছে, কিন্তু তার একটিতেও সানের নিজের নাম নেই। এরপর তারা সানের ফোন নাম্বারের অ্যাক্টিভিটি চেক করে, তখন তারা আরো বড় ধাক্কা খায়। দেখা যায় একই সময়ে সানের নাম্বার দিয়ে অনলাইনে পিৎজা অর্ডার করা হচ্ছে, আবার মোটর বাইক ভাড়া করা হচ্ছে, এমনকি একটা দামি অনলাইন গেমের অ্যাকাউন্টে রেজিস্ট্রেশন করা আছে। চই আর তার টিম নিশ্চিত হয়ে যায় যে চি আর তার গ্যাং সানের সমস্ত আইডি আর অ্যাকাউন্ট নিজেদের স্বার্থে জোর করে ব্যবহার করছে। তারা এমনকি সানের অ্যাকাউন্টটি ব্যবহার করে ক্ষান্ত হয়নি, সানের নাম্বার দিয়ে অনলাইনে বিভিন্ন ফেক জিনিসপত্র বিক্রি করছিল। তারা কাস্টমারদের থেকে টাকা অগ্রিম নিয়ে তার বদলে প্রোডাক্ট ডেলিভারি দিত না। স্ক্যামের শিকার হওয়া লোকেরা যখন চিটিং এর তদন্ত করতে চায়, স্বাভাবিকভাবেই তারা সানের নাম আর নাম্বার খুঁজে পায়। এরপর তারা সানকে একা পেয়ে রাস্তায় আচ্ছা মতো মারধর করে। সান তখন কান্না করতে করতে চিয়ের কাছে যায় আর তার পা জড়িয়ে ধরে বলে, প্লিজ মানুষের টাকাগুলো ফেরত দিয়ে দাও, আমার কাছে আর কোনো টাকা নেই, আমাকে এখন বাঁচাও। চি তখন তাকে পাত্তাই দেয় না আর উপহাস করে বলে, একটু ধৈর্য ধরো, নাকি আগের মতো আবার মার খেতে চাও? আসলে সান ছোটবেলায় বেশ প্রতিবাদী ছিল, সে একবার সহ্য করতে না পেরে তার মাকেও সবটা জানিয়েছিল। সানের মা তখন রেগে গিয়ে চিয়ের মায়ের বাসায় কমপ্লেন করতে যায় যে তার ছেলে সানের উপর অত্যাচার করছে, কিন্তু চি তখন সবার সামনে পুরো ঘটনাটি অস্বীকার করে আর একটা নোংরা এডিট ভিডিও দেখায় যা সানের নাম্বার থেকে চিয়ের ছোট বোনকে পাঠানো হয়েছিল। চি আসলে সানের ফোন হ্যাক করে এই কাজটা করেছিল, কিন্তু সানের মা ভিডিওটি দেখে উল্টো নিজের ছেলেকে মারতে থাকে আর চিয়ের ফ্যামিলির কাছে ক্ষমা চেয়ে সানকে টেনে নিয়ে আসে। এরপর থেকে সানের মা তার ছেলেকে আর কখনই বিশ্বাস করে না। চি তখন সানকে হুমকি দিয়েছিল যে সে যদি আবারও কখনো তাদের বিরুদ্ধে যাওয়ার চেষ্টা করে তবে এই নোংরা ভিডিওটি ক্লাসের সব মেয়ের ফোনে পাঠিয়ে দিবে। সেই থেকে সান ভয়ে চিয়ের সব কথা মুখ বুজে সহ্য করত। তার মাও তাকে বিশ্বাস না করে শুধু তার করা ঋণের টাকা শোধ করে দিত আর তাকে বকাঝকা করত। সে ভাবতো তার ছেলে হয়তো আসলে বিপদে চলে গেছে। সান নিজের এই ভাগ্য নিয়ে আড়ালে বসে কান্না করছিল আর চো দূর থেকে সব দেখছিল। চো তখন সানকে বলে, তুমি প্রোটেকশন অফিসের উপর ভরসা রাখো, ওদের কাছে গিয়ে কমপ্লেইন করো। পরের দিন সান সাহস করে প্রোটেকশন অফিসে গিয়ে কমপ্লেইন জানায়, কিন্তু একই সময় চিও চাল ছেলে সানের বিরুদ্ধে কাউন্টার কমপ্লেইন করে যে সান নাকি তাকে বুলি করছে। স্কুলের সাথে সাথে অ্যান্টি ভায়োলেন্স কমিটির মিটিং ডাকা হয়। মিটিং এ চি আর তার মা পুরো ঘটনা এমন ভাবে টুইস্ট করে যেন চি একজন নিরীহ ভিকটিম আর সানি হলো আসল অপরাধী। সানের মা এবারও চিয়ের মায়ের নাটকে বিশ্বাস করে নিজের ছেলেকে ব্লেম দেয় আর উল্টো চি আর তার মায়ের কাছে হাত জোর করে ক্ষমা চায়। সান নিজের মায়ের এই আচরণে একদম ভেঙে পড়ে আর নীরবে কান্না করতে থাকে। মিটিং শেষে চই সানের কাছে যায় আর বলে, মন খুলে কান্না করো, ভিতরে কষ্ট চেপে রাখার কোনো দরকার নেই। সান কান্না করে বলে, এই দুনিয়ায় কেউ আমাকে বিশ্বাস করে না। চই তখন সানের মাথায় হাত দিয়ে বলে, আমি তোমাকে বিশ্বাস করি। চই তাকে প্রমিস করে যে সে তাকে এই নরক থেকে বের করবে এবং তখনই শুরু হয় তাদের আসল প্ল্যান। হান এবার নতুন স্টুডেন্ট সেজে সানের ক্লাসে এন্ট্রি নেয়। যখনই হানকে দেখে সে চিনে ফেলে যে এটা সে ভীতু মেয়েটা যে করিডোরে তার গায়ে ধাক্কা খেয়েছিল। চি তখন হানের কাছে গিয়ে ভাব জমানোর চেষ্টা করে আর তাকে জিজ্ঞেস করে তার কোনো নেটফ্লিক্স অ্যাকাউন্ট আছে কিনা। হান তখন ব্যাগ থেকে একটা কাগজ বের করে দেখায় যেখানে তার নেটফ্লিক্স সমস্ত অনলাইন গেম আর প্রিমিয়াম অ্যাপের ইউজার আইডি পাসওয়ার্ড লেখা ছিল। এত সব অ্যাকাউন্টের ডিটেলস দেখে চি আর তার গ্যাংয়ে চোখ কপালে ওঠে। তারা ইমপ্রেসড হয়ে হানকে জিজ্ঞেস করে, তুমি কি তোমার পুরনো স্কুলেও সবার ওয়াইফাই ছিলে? হান তখন মাথা নেড়ে বোকার মতো হাসে আর বলে, না, আমার পুরনো স্কুলের ফ্রেন্ডরা আমাকে ওয়াইফাই বলতো না, তারা আমাকে হটস্পট বলে ডাকতো। হানের এই বোকা বোকা কথা শুনে তো চি আর তার বন্ধুরা আড়ালে হাসাহাসি করতে থাকে যে আরো একটা বলির পাঠা তারা পেয়ে গেছে।
পরের দিনই অ্যান্টি ভায়োলেন্স কমিটি মিটিং ডাকা হয়। হান সেখানে চিরমার খাওয়া একটা সাধারণ মেয়ে ছদ্মবেশে হাজির হয়, যা দেখে সানের মতো সবার মন ভেঙে যায়। চি হানকে দেখা মাত্রই হাসতে হাসতে কমিটির সবার সামনে বলে, দেখুন এই মেয়েটা পুরোটাই নাটক করছে। কিন্তু মিটিং এর কেউই এবার চিয়ের কথা বিশ্বাস করে না, কারণ আগের মিটিং এ চি যখন দাবি করেছিল যে সে সানের কারণে মেন্টাল টর্চারের শিকার হয়ে ট্রিটমেন্ট নিচ্ছে, তখন সবাই সানের কথা অবিশ্বাস করে চিকে নির্দোষ ভেবেছিল। ঠিক এই সময় হান সবার সামনে নিজের আসল পরিচয় প্রকাশ করে। প্রোটেকশন অফিস থেকে অফিসিয়ালি অ্যানাউন্স করা হয় যে তারা এই বুলিং কেসে কমপ্লিট ইনভেস্টিগেশন করেছে এবং সান নয়, চি হলো আসল অপরাধী আর বুলি। চি তখন নিজেকে বাঁচাতে চিৎকার করে বলে, আমি সানকে কখনো গায়ে হাত তুলিনি বা তাকে মারধর করিনি। চই তখন তাকে ধমক দিয়ে বলে, তুমি তার সাথে মারধরের চেয়েও বড় অপরাধ করেছো। সানের জন্য ফিজিক্যাল টর্চার সহ্য করা অনেক সহজ হতো, কারণ শরীরে মারের দাগ থাকলেও সে অন্তত তার মাকে দেখাতে পারতো এবং নিজের সত্যতা প্রমাণ করতে পারতো। কিন্তু তুমি তার আইডি অ্যাকাউন্ট হ্যাক করে তাকে এমন এক মেন্টাল ট্রমার মধ্যে রেখেছো যা সে কাউকে বলতেও পারছিল না। সানের মা নিজের ভুল বুঝতে পারে। এরপর সে সানের কাছে কান্না করতে করতে ক্ষমা চায় যে সে নিজের ছেলেকে বিশ্বাস করেনি। মিটিং শেষ করে তারা যখন বাইরে আসে, সান আর তার মা অফিসের সবাইকে ধন্যবাদ জানায়। সবাই নিজেদের এই সাফল্যে অনেক বেশি হ্যাপি ছিল। কিন্তু ঠিক তখনই সেখানে চই এসে হাজির হয় আর তার সেই বিরক্তিকর এক্সপ্রেশন দিয়ে চইকে বলে, তুমি তো আমাকে বলেছিলে কোনো ঝামেলা না করতে, দেখেছো এবার আমার দেওয়া ইনফরমেশন তোমাকে কত বড় হেল্প করলো। অফিসের কেউই তাকে পাত্তা না দিয়ে সেখান থেকে চলে যায়। এরপর চই গায়ুন অর্থাৎ তার ফিউন্সের বাবার সাথে ড্রিঙ্ক করতে চায়। গায়নের বাবা গায়নকে মনে করে কান্নায় ভেঙে পড়েছিল। চই তখন তাকে সামলে নিজের বাসায় নিয়ে আসে এবং বিছানায় শুয়ে দেয়। ঘুমের ঘরেও বৃদ্ধ বাবা তার মেয়ের জন্য কান্না করছিল। চই তখন গায়নের সাথে তার প্রথম দেখার দিনগুলোর কথা মনে করতে থাকে। শুরুতে চই আর গায়নের বাবা একে অপরকে একদমই সহ্য করতে পারত না এবং গায়নকে নিয়ে দুজনের মধ্যে জেলাসি কাজ করত, কিন্তু পরবর্তীতে তাদের মধ্যে খুব সুন্দর একটা ফ্রেন্ডশিপ হয়ে যায়। চইও গায়নের কথা মনে করে আড়ালে বসে কান্না করতে থাকে। ওদিকে স্কুলে চি মারাত্মক রেগে গিয়ে চোর কাছে যায় আর বলে, তোমার বুদ্ধিতে কাজ করতে গিয়ে আমি পুরো শেষ হয়ে গেলাম। আর এখানে আমরা জানতে পারি আসলে চই চিকে বুদ্ধি দিয়েছিল সানের বিরুদ্ধে আগে কাউন্টার কমপ্লেন করতে, যাতে চি নিজেকে ভিকটিম দেখাতে পারে। কিন্তু প্ল্যান পুরো উল্টো হয়ে যায়। চি কান্না করতে করতে বলে, প্রোটেকশন অফিস আর তোমার কারণে আমার লাইফ পুরো ডিস্ট্রয় হয়ে গেছে, আমার এখন মরে যেতে ইচ্ছে করছে। চো তখন একটা শয়তানের মতো হাসি দিয়ে বলে, একদম ঠিক কথা বলেছ। এই বলে সে চিকে ধাক্কা দিয়ে ছাদ থেকে নিচে ফেলে দেয়। আর পরের দিন চো সেই দুর্নীতিবাজ পলিটিশিয়ানের সাথে দেখা করে এবং তাকে চিয়ের একটি অডিও রেকর্ড দেয়। সেই রেকর্ডিং এ চি বলছিল যে প্রোটেকশন অফিসার টর্চারের কারণে তার লাইফ শেষ হয়ে গেছে এবং সে সুসাইড করতে চায়। পলিটিশিয়ান অবাক হয়ে জিজ্ঞেস করে সে এই রেকর্ডিং কোথায় পেল। ঠিক তখনই টিভিতে ব্রেকিং নিউজে দেখায় যে চি স্কুলের বিল্ডিং থেকে লাফ দিয়ে সুসাইড করার চেষ্টা করেছে এবং বর্তমানে সে কোমায় আছে। পলিটিশিয়ান পুরো শকড হয়ে চোখে বলে, তুমি এটা কি করে করলে? তো ঠান্ডা মাথায় বলে, ভুলে যাবেন না আমাদের দুজনের লক্ষ্য কিন্তু একটাই। সে পলিটিশিয়ানকে বুঝিয়ে দেয় যে শুরু থেকেই সে তাকে নিজের স্বার্থে ব্যবহার করছে, তাই এখন পিছনে ফেরার আর কোনো রাস্তা নেই। পলিটিশিয়ান বুঝতে পারে যে এই সাইকোপ্যাথের সাথে ফেসে গেছে এবং বাধ্য হয়ে তাকে এখন এই নোংরা খেলায় সঙ্গ দিতে হবে। সে সাথে সাথে হাসপাতালে চিকে দেখতে যাওয়া মিনিস্টারের কাছে পৌঁছায় আর মিডিয়ার সামনে চিয়ের সেই ফেক অডিও ক্লিপটি লিক করে দেয়। এতে মিডিয়া আর পাবলিক প্রোটেকশন অফিসের উপর আরো ক্ষিপ্ত হয়ে ওঠে। ওদিকে চো একটা প্ল্যাকার্ড হাতে স্কুলের মেইন গেটে দাঁড়িয়ে পড়ে যাতে প্রোটেকশন অফিসের কেউ স্কুলে ঢুকতে না পারে। চই সেখানে আসলে চো তাকে বলে, কি ব্যাপার অফিসার, এত কিছুর পরও চলে এলেন? চই তখন তাকে সেই ল্যাব থেকে পাওয়া ড্রাগের প্যাকেটটা দেখালে চো বলে, হ্যাঁ এই ড্রাগ আমি বানাই। তো কি করবেন? আপনার কাছে কি কোনো প্রমাণ আছে যে আমি স্কুলে এগুলো সাপ্লাই করছি? প্রমাণ ছাড়া শুধু শুধু মুখ না নেড়ে চলে যান। আসলে আপনি আর গায়ুন একদম একরকম, দুজনেরই অন্যের লাইফে নাক গলানোর মারাত্মক স্বভাব আছে। এরপর একটা ফ্ল্যাশব্যাকে দেখানো হয় গায়ুন চোর খুব কেয়ার করত, কারণ চো প্রায় স্কুলে অনুপস্থিত থাকতো। গায়ুন চোর বাড়ির সামনে সকাল সন্ধ্যা দাঁড়িয়ে থাকতো এবং চো যখনই মার খেয়ে আসতো গায়ুন তার ক্ষতস্থানে মলম লাগিয়ে দিত। চো তখন স্কুলে আসতো না, কিন্তু এক পর্যায়ে তার মনে হয় স্কুলে যদি সে ড্রাগের বিজনেস শুরু করে তবে তার ক্লায়েন্ট অনেক বেড়ে যাবে এবং বিজনেস ডাবল হবে। এই উদ্দেশ্যে সে আবারও স্কুলে আসা শুরু করে। সরল মনের গায়ুন ভেবেছিল চো হয়তো ভালো হয়ে স্কুলে ফিরে এসেছে, কিন্তু একদিন গায়ুন যখন চোর ব্যাগে বই
গুছিয়ে রাখছিল সে ব্যাগের ভেতর ড্রাগের বিশাল স্টক দেখে ফেলে। বর্তমানে জো এই কথা মনে করে জয়কে খোঁটা দিয়ে বলে, গায়ন যদি সেদিন আমার বিজনেসের নাক না গলাতো তবে আজকে হয়তো আপনাদের বিয়ে হয়ে যেত, কিন্তু আফসোস উপরওয়ালা আপনার ভাগ্যে সুখ লেখেনি। জয় নিজের রাগ সামলাতে না পেরে জোর গালে এক জোরে থাপ্পড় মারে। জো তখন আবার নাটক শুরু করে আর সবার সামনে কান্নাকাটি করে বলতে থাকে, প্লিজ আমাকে মারবেন না, আমাকে ক্ষমা করুন। এই ঘটনার পর পলিটিশিয়ানের চাপে প্রোটেকশন অফিসকে সাময়িকভাবে সাসপেন্ড করা হয় এবং তাদের স্কুলে ঢোকা নিষিদ্ধ করা হয়। জো আর তার গুন্ডারা এই খুশিতে সেলিব্রেশন করা শুরু করে আর পুরো দমে ড্রাগ স্মাগলিং শুরু করে দেয়। তারা সানের মতো অসহায় স্টুডেন্টদেরকে টার্গেট করে এবং তাদের ডেলিভারি বয় হিসেবে ব্যবহার করে। তারা সানকে বোঝায় যে সে জাস্ট স্নিকার্স বা জুতো ডেলিভারি করছে। টাকা উপার্জনের লোভে পড়ে সানের মতো অনেক স্টুডেন্টই এই ডেলিভারি কাজে জড়িয়ে পড়ে। এই ড্রাগের নেটওয়ার্ক একসাথে 17টি স্কুলে ছড়িয়ে পড়ে। স্টুডেন্টরা পড়াশোনা বাদ দিয়ে সারাদিন ডেলিভারি নিয়ে ব্যস্ত থাকায় ক্লাসের টিচাররা খুব চিন্তিত হয়ে পড়ে এবং মনে মনে প্রোটেকশন অফিসারে ফিরে আসার প্রার্থনা করতে থাকে। একদিন সান ভুলবশত জুতোর বক্স খুলে ভেতরে ড্রাগ দেখে ফেলে। সে জয়কে এই ব্যাপারে ইনফর্ম করতে চাইলে জো তাকে ধরে ফেলে। সে সানকে ভয় দেখিয়ে জয়ের সাথে দেখা করার প্ল্যান ক্যান্সেল করায় এবং জয়কে অন্য কোনো অজুহাত দিতে বাধ্য করে। ওদিকে আমাদের প্রোটেকশন অফিসের টিম বসেছিল না। হান লুকিয়ে তাদের অ্যাক্টিভিটি নোটিশ করছিল। সে গভীরে তদন্ত করতে জোর মেইন আস্তানায় চলে যায় এবং দেখে তারা সরকারি নিষেধাজ্ঞা অমান্য করেই ড্রাগের প্রোডাকশন চালিয়ে যাচ্ছে। আসলে মিনিস্টার অলরেডি সব স্কুলের টিচারদের একটি গোপন ভিডিও মেসেজ পাঠিয়েছিল, যেখানে তিনি রিকোয়েস্ট করেছিলেন এই ড্রাগের মহামারী থেকে বাঁচাতে যেন সবাই প্রোটেকশন অফিসারদেরকে সাপোর্ট করে। হান তখন জয় আর বোনকে জিজ্ঞেস করে যে অন্য কোনো টিচার তাদের সাথে যোগাযোগ করছে কিনা। প্রথমে কেউ আসেনি। এটা দেখে তারা যখন আশা হারিয়ে ফেলছিল ঠিক তখনই দলে দলে অনেক স্কুলের টিচাররা এসে সেখানে হাজির হয়। তারা নিজেদের সাথে স্টুডেন্টদের থেকে উদ্ধার করা ড্রাগের স্যাম্পল নিয়ে সেখানে আসে এবং বাচ্চাদের ফিউচার নিয়ে উদ্বেগ প্রকাশ করে। জয় তখন টিচারদের আশ্বস্ত করে বলে, আপনারা একদমই চিন্তা করবেন না, পরিস্থিতি আমাদের কন্ট্রোলেই আছে। আমরা প্রথম দিন থেকেই জোর প্রতিটি মুভমেন্ট ট্র্যাক করছি এবং স্টুডেন্টদের সাহায্যে অলরেডি সব ড্রাগ মার্কেট থেকে তুলে নিয়েছি। এরপর মিনিস্টার প্রেস কনফারেন্স থেকে সব প্রমাণ মিডিয়ার সামনে তুলে ধরে আর জোকে মেইন সাসপেক্ট হিসেবে ঘোষণা করে। পুলিশ আসার খবর পেয়ে জো আর তার গ্যাং সব ড্রাগের স্টক নিয়ে আস্তানা থেকে পালিয়ে যায়। তারা যখন স্কুলে এসে লুকানোর চেষ্টা করে স্টুডেন্টরা নিউজের সব সত্য জেনে যাওয়ার তাদেরকে স্কুলে ঢোকার পারমিশন দিয়ে দেয় যাতে তারা সেখানে ধরা পড়ে। জয়, হান আর বোন যখন জোর ল্যাবে ঢুকে দেখে পুরো রুম ফাঁকা, শুধু মাঝখানে একটা লকার খুব ভালো করে লক করা আছে। বোন ভাবছিল ভেতরে হয়তো কোনো ইম্পর্টেন্ট ডকুমেন্ট বা ড্রাগ আছে এবং সে সেটা খুলতে চায়, কিন্তু জয় রুমের চারপাশ থেকে আন্দাজ করতে পারে এটা আসলে একটা ট্র্যাপ বা ফাঁদ। জয় তাদের সাবধান করার আগে লকারটি অটোমেটিক খুলে যায় এবং সেখান থেকে প্রচুর পরিমাণে ক্লোরোফোম বা অজ্ঞান করা গ্যাস স্প্রে হতে শুরু করে। হান সাথে সাথে বোনকে ধাক্কা দিয়ে বাঁচায় এবং নিজের সেই বিষাক্ত গ্যাস পুরোটা ইনহেল করে ফেলে। জয় দৌড়ে গিয়ে জানালা খুলে দেয় আর দেখতে পায় জো আর তার গুন্ডারা নিচ দিয়ে পালাচ্ছে। ওদিকে গ্যাসের প্রভাবে হানের ব্রেন পুরো আউট অফ কন্ট্রোল হয়ে যায়। সে জয়কে এসে বলে, তুমি কি জানতে আমি ডানা ছাড়াও আকাশে উঠতে পারি? এই বলে সে ব্যালকনি থেকে লাফ দিয়ে নিচে থাকা চোর দুই গুন্ডার উপর গিয়ে পড়ে আর তাদেরকে মারতে শুরু করে। জো প্রথমে পালাতে গেলেও জয়কে নিচে নামতে দেখে সে দৌড়ে পালায়। হান জয়কে ইশারা করে চোর পিছু নিতে বলে। সে নাকি এই দুই গুন্ডাকে একাই সাইজ করবে, কিন্তু গ্যাসের কারণে হান ঠিকমতো ফাইট করতে পারছিল না এবং গুন্ডারা উল্টো তাকে মারছিল। বোন তখন হানকে বাঁচাতে নিজের সব দামি গ্যাজেট আর আর্মার বডি গার্ড হিসেবে গুন্ডাদের উপর ঝাঁপিয়ে পড়ে এবং ফাইনালি জীবনের প্রথম কোনো গুন্ডাকে পিটিয়ে সোজা করে দেয়। বোন হানকে কুলে তুলে সেফ জায়গায় নিয়ে যায় এবং তার জ্ঞান ফেরানোর চেষ্টা করে। হান তখন ড্রাগের ঘরে বোনকে জড়িয়ে ধরলে বোন পুরো নার্ভাস আর ইমোশনাল হয়ে পড়ে। ওদিকে জোর পিছু নিয়ে একটা রুমে পৌঁছায় যেখানে জো তার কয়েকজন গুন্ডাকে চোরের সামনে লেলিয়ে দেয়। চোই একাই তাদের সবাইকে পিটিয়ে সোজা করে আর উপরে চোর কাছে যায়। চোইকে দেখে চোর মনে পড়ে যায় ঠিক 2 বছর আগে সেই রাতের কথা। গায়নও ঠিক এভাবেই চোর কাছে ড্রাগের ব্যাপারে জানতে এসেছিল এবং বলেছিল সে এখনো পুলিশকে কিছুই জানায়নি। গায়ন চোকে স্যারেন্ডার করার সুযোগ দিয়ে বলেছিল তুমি পুলিশদের কাছে নিজের দোষ স্বীকার করো। চো তখন কান্নার নাটক করে গায়নকে জড়িয়ে ধরার বাহানা করে নিজের পকেট থেকে ছুরি বের করে গায়নের বুকে বসিয়ে দিয়েছিল আর বলেছিল সে যেহেতু নাবালক আর তার ফ্যামিলি ব্যাকগ্রাউন্ডও খারাপ তাই মার্ডারের অপরাধে সর্বোচ্চ 2 বছর জেল খাটলেই সে পার পেয়ে যাবে। জেল থেকে বের হয়ে সে আবারও ড্রাগ
ড্রাগের বিজনেস শুরু করবে আর এবার সরাসরি স্কুলগুলোকে টার্গেট করবে, কারণ স্টুডেন্টদের মার্কেট অনেক বড়। কিন্তু আফসোস, গাউন সেটা দেখার জন্য বেঁচে থাকবে না এবং তার আর বিয়েও করা হবে না। গাউন সেদিন তার এই চরম বিশ্বাসঘাতকতায় পুরো ভেঙে পড়েছিল। বর্তমানে জয়কে নিজের সামনে দেখে জো অহংকার করে জিজ্ঞেস করে, কি অফিসার, এখন এখানে কেন এসেছেন? জয় তখন বলে, আমি তোমাকে স্যারেন্ডার করার শেষ একটা সুযোগ দিতে এসেছি। জয়ের মুখে হুবহু গায়নের মতো একই কথা শুনে জো বিরক্ত হয়ে বলে, ধুর ধুর, আপনারা দুজন কি আসলেই সোলমেট ছিলেন? দুজনের মুখে একই ডায়লগ। এই বলে জো তার গুন্ডাদের ইশারা করে সানকে জিম্মি করতে। সে সানকে দেখিয়ে জয়কে হুমকি দেয় যে জয় যদি একটুও নড়াচড়া করে বা নিজেকে ডিফেন্ড করার চেষ্টা করে তবে তার গুন্ডারা সানকে মেরেই ফেলবে। এরপর সে গায়নের মতো জয়কেও ছুরি দিয়ে আঘাত করার জন্য তেড়ে যায় এবং সানকে বাঁচানোর জন্য জয় বাধ্য হয়ে কোনো প্রতিরোধ না করে চোর ছুরির আঘাত নিজের গায়ে নেয়। ওদিকে হান ড্রাগের ঘরে ছটফট করছিল এবং কোনোভাবে নিজেকে সামলাতে পারছিল না। সে বনকে বলে তাকে দ্রুত যে কোনো উপায়ে সুস্থ করে তুলতে। বোন তখন একটি অ্যান্টিডোট দিয়ে হানের ঘর কাটিয়ে দেয়। হান সুস্থ হয়ে সানের লোকেশন ট্র্যাক করে তাকে বাঁচাতে ছুটে যায়। হান ঠিক সময়ে পৌঁছে সানের উপর হামলা করতে যাওয়া গুন্ডাদের পিটিয়ে সোজা করে আর সানকে উদ্ধার করে। ওদিকে জয় যখন কনফার্ম হয় যে সান এখন পুরো সেফ আছে, সে তখন আর নিজেকে আটকে রাখে না। সে জয়ের উপর ঝাঁপিয়ে পড়ে এবং তাকে আচ্ছা মতো পিটিয়ে পুরো রক্তাক্ত করে দেয়। সবাই ভাবছিল জয় হয়তো আজ গায়নের খুনের প্রতিশোধ নিতে জোকে মেরেই ফেলবে, কিন্তু জয় শেষ মুহূর্তে নিজেকে কন্ট্রোল করে আর জোকে ছেড়ে দিয়ে বলে, তোমাকে শুধরানোর জন্য এটাই আমার শেষ সুযোগ। জোর মতো একজন সাইকোপ্যাথও জয়ের এই মানবতা দেখে পুরো শকড হয়ে যায়। সে কান্না করতে করতে জয়কে জিজ্ঞেস করে, তোমরা দুইজন নিজেদের কি ভাবো? হ্যাঁ, তোমরা কি আসলে কোনো ফেরেশতা? জয় তখন তাকে বলে, না, আমরা কোনো ফেরেশতা না, আমরা শুধু কিছু দায়িত্ববান প্রাপ্তবয়স্ক মানুষ যাদের কাজ তোমাদের মতো পথভ্রষ্ট বাচ্চাদের প্রোটেক্ট করা। জীবনে প্রথমবার জো নিজের করা অপরাধের জন্য অনুশোচনা ফিল করে এবং জোরে জোরে কান্না করতে শুরু করে। জয় তখন চোখ বন্ধ করে ফিল করে যে গায়ন দূর থেকে তাকে দেখে হাসছে আর জয় নিজের রাগকে কন্ট্রোল করতে পেরেছে দেখে গায়ন তার উপর অনেক প্রাউড ফিল করছে। এরপর মিনিস্টার নিজের পুলিশ ফোর্স নিয়ে সেখানে আসে এবং জোকে অ্যারেস্ট করে। কিন্তু যখন সে জানতে পারে যে জয়কেও ছুরি দিয়ে আঘাত করেছে তখন সে নিজের রাগ সামলাতে না পেরে চিৎকার করে বলে, তোর এত বড় সাহস, তুই আমার মেয়ের জামাইয়ের গায়ে হাত তুলিস? অন্যান্য পুলিশ অফিসাররা তখন মিনিস্টারকে কোনো মতো শান্ত করে জোকে গাড়িতে তুলে। এরপর মিনিস্টার তার পুরো টিমকে সাথে নিয়ে একটা গ্র্যান্ড প্রেস কনফারেন্স করে। সে মিডিয়াকে জানায় যে তাদের এই প্রোটেকশন অফিসের মূল লক্ষ্য স্টুডেন্টদের উপর জোর খাটানো বা ক্ষমতা দেখানো নয়, বরং নষ্ট হয়ে যাওয়া শিক্ষা ব্যবস্থাকে টিকিয়ে রাখা। কারণ আজকাল শুধু স্টুডেন্টদের মোরাল ক্যারেক্টার নষ্ট হচ্ছে না, বরং অনেক টিচার এবং গার্ডিয়ানদের মানসিকতাও নোংরা হয়ে গেছে। তাই তাদের কাজ হলো স্কুলগুলোকে আবার নিরাপদ করে তোলা এবং অপরাধের পথে পা বাড়ানো বাচ্চাদের সঠিক রাস্তায় ফিরিয়ে আনা। এরপর পুরো টিম মিলে গায়নের কবরে শ্রদ্ধা জানায়। সেখানে দেখা যায় স্কুলের শত শত স্টুডেন্ট গায়নের উদ্দেশ্যে সুন্দর সুন্দর ইমোশনাল মেসেজ আর চিঠি লিখে রেখে গেছে। সেখান থেকে ফেরার পথে বোন মনের অজান্তেই হানের হাত ধরে ফেলে এবং দুজনেই কিছুটা নার্ভাস হয়ে পড়ে। মিনিস্টার তাদের এই অবস্থা দেখে অবাক হতে গেলে জয় তাকে হাসতে হাসতে আড়ালে নিয়ে যায় আর বলে, এরা একে অপরকে অনেক ভালোবাসে কিন্তু এখনো নিজেরা সেটা বুঝতে পারছে না, ওদেরকে ওদের মতো ছেড়ে দিন। কিছুদিন পর স্কুলের বাস্কেটবল কোর্টের দৃশ্য দেখানো হয়। সেখানে এক প্লেয়ার তার টিমমেটদের বুলি করছিল আর তাদের অপমান করে বলছিল যে সে অলরেডি একটি নামী ইউনিভার্সিটির মেইন টিমে চান্স পেয়ে গেছে, তাই বাকিদের তার গোলাম হয়ে থাকতে হবে। ঠিক তখনই বোন সেই করিডোর দিয়ে একটা ড্যাশিং এন্ট্রি নেয় আর বডি ল্যাঙ্গুয়েজ দিয়ে বিশাল ক্যারেক্টার দেখানোর চেষ্টা করে। কিন্তু সেই বাস্কেটবল প্লেয়ার যখন বোনের সামনে এসে দাঁড়ায়, বোনের সব ক্যারেক্টার এক সেকেন্ডে হাওয়া হয়ে যায়, কারণ লম্বায় সে বোনের চেয়ে ডাবল ছিল। প্লেয়ারটি তখন বোনকে কলার ধরে এক হাতে শূন্য তুলে নেয়। হান তখন বোনকে বোঝাতে গিয়ে সেই প্লেয়ারের উপর ড্রপ কিক দিতে যায়, কিন্তু প্লেয়ারটি হানকেও ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বোন আর হান দুজনেই তখন মাটিতে গড়াগড়ি খেতে থাকে। বাকি স্টুডেন্টরা ভাবছিল আজকে হয়তো কেউ তাদের বাঁচাতে পারবে না, কিন্তু ঠিক তখনই আমাদের আসল হিরো জয় সেখানে এসে এন্ট্রি নেয়। সে এক হাত দিয়ে সেই প্লেয়ারের কলার চেপে ধরে আর তার গালে একটা থাপ্পড় মারে। ওদিকে সেই দুর্নীতিবাজ পলিটিশিয়ানকেও পুলিশ অ্যারেস্ট করে। মিনিস্টার তখন জেলে তার সাথে দেখা করতে চায়। পলিটিশিয়ানটি রেগে গিয়ে বলে, আপনি নিজেকে অনেক বড় ধোয়া তুলসী পাতা ভাবছেন, তাই তো? আপনি কি লাইফে কখনো কোনো ভুল করেননি? মিনিস্টার তখন হেসে বলে, ভুল তো মানুষই করে, আমিও করেছি। এটা বলে সে পলিটিশিয়ানের গালে একটা জোরে ঘুষি মারে আর
বলে, যেমন এই ভুলটা এখনই আমি ইচ্ছে করে করলাম। অবশেষে সব অপরাধী তাদের যোগ্য শাস্তি পায়। আর একটি দারুণ হ্যাপি এন্ডিং এর মধ্যে দিয়ে এই ড্রামাটি এখানেই শেষ হয়ে যায়। এই ড্রামাটিতে বর্তমানে শিক্ষা ব্যবস্থার অনেক খারাপ দিক তুলে ধরা হয়েছে, আর সেগুলো কিভাবে ঠিক করা যায় তারও একটি বিকল্প পথ দেখানো হয়েছে। আমার মনে হয় এই ড্রামার আরো কয়েকটি পর্ব হলে মন্দ হতো না। যাই হোক, এই ড্রামার হিরো চইকে আমার অনেকটাই চিনা চিনা লাগছিল, বিশেষ করে তার চোখগুলো। আপনাদের কি মতামত? তার চোখগুলো কি আসলেই জন সিনার মতো দেখতে, নাকি আমার কাছে শুধু এমনটা লাগছে? কমেন্ট করে অবশ্যই জানাতে ভুলবেন না। এছাড়াও আরেকটা বিষয়, আজকে এই ড্রামাটিতে যেসব ইস্যু তুলে ধরা হয়েছিল তার মধ্যে অন্য একটা ইস্যু ছিল জুয়া বা গ্যামলিন। বর্তমান সময়ে এই ইস্যুটা আসলে একটা মহামারী আকারে ধারণ করেছে, কারণ কেউ যদি একবার জুয়ায় ঢুকে পড়ে তাহলে তার জীবনের সব মোটিভেশন একেবারে শেষ হয়ে যায়, কারণ তার মাথায় সবসময় একটাই চিন্তা ঘুরে, যেখানে শুয়ে বসে কিছু গেম খেলেই এত টাকা ইনকাম করতে পারি, সেখানে কেনই বা এত পরিশ্রম করতে যাব। তাই আমার কাছে বিশেষ করে এই গ্যামলিংটা অনেক বেশি মারাত্মক লাগে। আর ইউটিউবে কাজ করার পর থেকে আমি বিভিন্ন গ্যামলিং সাইট প্রচারের অনেক বেশি রিকোয়েস্ট পাচ্ছি। অবস্থা এমন হয়েছে যে আমি এখন মেইল খুলেই দেখি না, একদমই আগ্রহ হারিয়ে ফেলেছি। সবগুলো কোলাবোরেশন শুধু এই গ্যামলিং সাইট নিয়েই থাকে। তো এই জুয়া খেলা বা প্রচার করা যেমন হারাম, তেমনই কিন্তু একটা গুরুতর অপরাধ। আমার কারণে যদি একটা মানুষও প্রভাবিত হয়ে এই সাইটে ঢুকে পড়ে নিজের জীবন নষ্ট করে, তাহলে এর পুরো দায়ভার আমার উপরে পড়বে। আর একটা জুয়া চোরের কারণে শুধু তার জীবনই নষ্ট হয় না, বরং পুরো পরিবারটাই ধসে পড়ে। তাই আমি সবাইকে রিকোয়েস্ট করব, বিশেষ করে যারা স্টুডেন্ট আর বাসায় থেকে টাকা ইনকাম করা পথ খুঁজছো, তারা দয়া করে এসব গ্যামলিং এর ফাঁদে পড়বে না। এসব না করে তোমরা বিভিন্ন স্কিল ডেভেলপ করতে পারো। যথাযথ স্কিল থাকলে তুমি কোনো না কোনো সময় অবশ্যই সফল হবে। তাড়াহুড়া করার কিচ্ছু নেই, শুধু ধৈর্য ধরে লেগে থাকতে হবে। আর বর্তমানে আমার কাছে সব থেকে বেশি প্রমিসিং একটা স্কিল মনে হয় কমিউনিকেশন স্কিলকে। আমার মনে হয় ভালো কমিউনিকেশন স্কিল থাকলে তোমার দ্বারা দুনিয়া জয় করা অসম্ভব কিছু না। সুন্দরভাবে কথা বলতে পারা, ভালো ইংলিশ বলতে পারা, এটাও অনেক বড় একটা স্কিল। এছাড়াও তোমরা ভিডিও এডিটিং এর উপর কাজ করতে পারো। যাই হোক, আর বেশি কথা না বলি, কিছু ভুল বলে ফেললে মাফ করে দিও। তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।